স্বনামধন্য বিজনেসম্যান মিস্টার আদিপ মেহরাজ গত আধা ঘন্টা যাবৎ নিজে কেবিনে বসে ওয়েট করছেন নিজের প্রতিদ্বন্দ্বী বিজনেস ওমেন মিস আয়রা মুলতাসিমের জন্য। ঠিক 10:30 একটি কার এসে দাঁড়ায় মিস আদিবের অফিসের সামনে। একটি মেয়ে নেমে পড়ে গাড়ি থেকে, পরনে ব্ল্যাক লেডিস স্যুট, খোলা কার্লি বার্গান্ডি চুল আর চোখে 2 শেডসের সানগ্লাস। সুন্দর স্মার্ট এই মেয়েটি কি হলো মিস আয়রা মুলতাসিম, শহরের বিজনেস টাইকুনের মধ্যে অন্যতম। কম বয়সে টপ লিস্টে জায়গা করে নিয়েছে বিগত 2 বছর ধরে। আয়রা গাড়ি থেকে নেমে পুরো বিল্ডিংয়ের ওপর চোখ বুলিয়ে ঠোঁটে একটি রহস্যময় হাসি ঝুলিয়ে ভেতরে প্রবেশ করে। অফিসের প্রত্যেকের নজর ওর উপরে। আয়রা কারোর সাথে অযথা সময় নষ্ট না করে সোজা এসে ঢুকে পড়ে আদিবের কেবিনে। বিনা পারমিশনে কেউ কেবিনে ঢুকলে মিস্টার আদিব ভীষণভাবে চটে গেলেও সামনে আয়রাকে দেখে মুহূর্তে তা বিলীন হয়ে যায়। মুখে একটি বাঁকা হাসি ফুটে তিনি বললেন, মিস আয়রা মুলতাসিম, দ্য লেডি বিজনেস টাইকুন। কিন্তু কে বলবে এই সফল নারীটি সময়ের মূল্য দিতে জানে না? এমন ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে এত লেট, ভেরি ব্যাড। আয়রা তার রহস্যময় হাসিটি বজায় রেখে চেয়ারে বসে পড়ে। চোখ থেকে সানগ্লাসটি নামিয়ে টেবিলে রাখতে রাখতে বলে, আয়রা জানে সময়ের মূল্য কিভাবে দিতে হয়, কিন্তু মহাশয় আপনি বোধহয় ইমেলটা ভালোভাবে চেক করেননি, একটু সময়টা চেক করে নিন। আয়রার কথা শুনে আদিব ইমেলটা চেক করে দেখে মিটিংয়ের টাইম দেওয়া ছিল বরাবর 10:35। আদিব ঘড়ির দিকে নজর দিতেই দেখে আর মাত্র 30 সেকেন্ড বাকি 10:35 বাজতে। মিস্টার আদিব ভেবাচাকা খেয়ে যান, কারণ তার স্পষ্ট মনে আছে সময় ছিল 9:30। কিছুক্ষণ চিন্তা করে আদিব মনের ভুল ভেবে বিষয়টি এড়িয়ে আয়রার দিকে নজর রাখতেই আয়রা বলে ওঠে, শার্প 10:35, শ্যাল উই স্টার্ট? মিস্টার আদিব সাই দিয়ে নিজের চেয়ারে বসে পড়েন। এরপর বলেন, সো মিস আয়রা, আপনি চান আমি খন্দকারদের সাথে ডিলটা ক্যান্সেল করে দিয়ে আপনার সাথে ডিল করার সুযোগ করে দিই? ইটস সো ফানি, 5 কোটি টাকার ডিল। আমি অতটা পাগল নই মিস আয়রা যে নিজের পায়ে নিজে কুড়াল মারতে যাব। আয়রা পেপার ওয়েট নিয়ে খেলছিল। আদিবের কথা শেষ হতেই সে খেলা থামিয়ে দিয়ে আদিবের দিকে তীক্ষ্ণ একটি দৃষ্টি নিক্ষেপ করে। মিস্টার আদিব আয়রার চোখগুলো দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেন। চোখগুলো হালকা সবুজ বর্ণের। আদিব পড়েছিলেন কোথাও পুরো বিশ্বের সবুজ বর্ণের চোখের মানুষ রয়েছে মাত্র 5%, আর আয়রা তাদের মাঝে একজন। নিজেকে অনেকটা ভাগ্যবান ভাবেন মিস্টার আদিব। আয়রা কিছুক্ষণ তাকিয়ে বলতে শুরু করে, আই নো মিস্টার আদিব, ইটস এ ডিল অ্যাবাউট 5 crores, কিন্তু আমার কিছু করার নেই। এই ডিলটা আমার চাই, আর আপনি নিজের সজ্ঞানে আমাকে এই সুযোগটা করে দিবেন। আই চ্যালেঞ্জ ইউ। মোটেও না, এতে আমার কোম্পানির অনেক লস হবে। এসব আমার দেখার বিষয় নয়, আমার এই ডিলটি চাই মিস্টার আদিব। আয়রার সাথে তর্কতর্কির এক পর্যায়ে মিস্টার আদিব অনেকটা রেগে যান। ডেস্কের পাশে থাকে একটি সুইচ টিপে তিনি কেবিন হতে বরাবর সব দরজা লক করে দেন আয়রার অজান্তে। তারপর আয়রার দিকে তাকিয়ে বাঁকা হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে পড়েন। ডেস্ক ঘুরে আয়রার কাছে আসতে আসতে বলেন, মিস আয়রা, আপনি একজন মেয়ে মানুষ, অবশ্য কোনো দিক দিয়ে ফেলার মতো নন। এই ডিলটা আপনাকে আমি দিতে পারি, তবে এক শর্তে। অবশ্য আপনি অন্তত স্মার্ট। আপনি এতক্ষণে বুঝেই নিয়েছেন এত হট অ্যান্ড সিক্স একটা মেয়ের কাছ থেকে আমি আর কি চাইতে পারি। আয়রা আদিবের কথাগুলো ভাবলেশহীনভাবে শুনতে থাকে। কথাগুলো বলতে বলতে আদিব আয়রার পেছনে গিয়ে তার দিকে অনেকটা ঝুঁকে পড়ে। আদিবের নিঃশ্বাস এসে আয়রার ঘাড়ে পড়ে। ঠিক তখনই আয়রা বাম কানের নিচে গলায় থাকা প্রজাপতি ট্যাটুটি থেকে নীল আলো বিচ্ছুরিত হতে থাকে। আয়রা কলার টেনে নিয়ে ট্যাটুটি আড়াল করে। আদিব আয়রার কথায় কোনো উত্তর না পেয়ে অনেকটা ঝুঁকে আয়রার কাঁধে থুতনি রেখেই আয়রা বলে, ঠিক 11:30 আপনার ও আপনার সেক্রেটারির অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও নেটে পাবলিশ হতে পারে, যদি আমি এখান থেকে খুশি মনে ফিরে না যেতে পারি তো। আয়রার কথাটি শুনে আদিব ওর থেকে অনেকটা দূরে গিয়ে দাঁড়ায়। সাথে সাথে আয়রা উঠে পড়ে। এরপর ডেস্কে বসে চেয়ারের উপর পা রেখে আদিবের দিকে তাকিয়ে আবারও রহস্যময় একটি হাসি হাসে। আদিব অনেকটা ঘাবড়ে গিয়েছে আয়রার কথা শুনে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তা দেখে আয়রা আরও বলে, যাই বলুন না কেন, আপনাকে অ্যাশ কালারের স্যুট আর আপনার সেক্রেটারির গ্রেট ফ্রককে বেশ মানিয়েছে। এছাড়া হোটেল প্যাশনে আপনি আর আপনার গার্লফ্রেন্ডের ভালোবাসার মুহূর্তগুলোর চলমান চিত্র রয়েছে আমার কাছে। আমি জাস্ট এটাই ভাবছি, এগুলো যদি মিডিয়া, সোশ্যাল মিডিয়া আর আপনার ওয়াইফের কাছে পৌঁছে যায় তবে কি হতে পারে। আদিব এবার অবাকের 7ম আকাশে পৌঁছে যায়। আয়রা যে কথাগুলো বলছিল এই কথাগুলো অনেক বড় সিক্রেট। আয়রা সব জানলো কিভাবে? এছাড়া ওর কাছে ভিডিও আসলো কিভাবে? হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে আদিবের মাথায়। আপাতত এসব নিয়ে না ভেবে সে দ্রুত ফোন বের করে খন্দকার গ্রুপের এমডিকে কল দেয়, ডিলটা ক্যান্সেল করিয়ে দেয়। আর একটি বিজয়সূচক হাসি হেসে বলে, ইউ আর স্মার্ট এনাফ মিস্টার আদিব মেহরাজ, আই এম ইমপ্রেসড। আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার সিক্রেটগুলো আমার কাছে যত্নে থাকবে। ভাবিকে আমার সালাম জানাবেন, আসি। আয়রা আবারও চোখে সানগ্লাসটা চাপিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। দরজার হাতলে মোচড় দিতেই লক খুলে যায়। এটা দেখে আদিব আরও অবাক। তার স্পষ্ট মনে আছে সে সুইচ প্রেস করে সব লক করেছিল, তাহলে ওই সুইচ আবার প্রেস করা ছাড়া আয়রা লকটা খুলতে পারলো কিভাবে? আদিব ডেস্কের উপরে থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে শেষ করে নিজের সিটে গায়ে এলিয়ে দিয়ে ভাবতে থাকে গত আধা ঘন্টা যাবৎ কিটা হলো। মনে মনে প্রচণ্ড রাগ হয় ওর আয়রার উপরে।
কিন্তু মনের রাগ মনে চাপিয়ে নেয় সে। আয়রা নিজের কারের ড্রাইভিং সিটে বসতেই কারটি দরজা নিজ হাতে বন্ধ হয়ে লক হয়ে যায়। সেই সাথে আয়রা সিটবেল্টটা নিজে হাতে আয়রাকে আবদ্ধ করে নেয়। মুহূর্তেই গাড়িটি চলতে শুরু করে নিজে নিজে। আয়রা ভ্যাবাচাকা খেয়ে যায়। স্টিয়ারিংয়ে হাত দিয়ে কন্ট্রোল করতে চেয়েও সে কন্ট্রোল করতে পারে না। গাড়িটা অনেক দ্রুত চলছে, রাস্তায় খুব বিপজ্জনকভাবে এগিয়ে যাচ্ছে। সবকিছু একটি অদৃশ্য শক্তির অধীনরত এখন। আয়রা অনেক ভীত হয়ে চিল্লাতে চিল্লাতে বলে, স্টপ তোকি, প্লিজ স্টপ, আমার খুব ভয় করছে প্লিজ। কিন্তু অদৃশ্য সেই শক্তিটি যেন আয়রার আকুতি শুনতে পায় না, এগিয়ে যেতে থাকে নিজ গতিতে। আয়রার হাতের আর গলার সেই ট্যাটুগুলো হতে নীল আলো বেরিয়ে আসতে থাকে, যার দরুন পুরো গাড়িতে আলোয় ছেয়ে যায়। আয়রা 2 হাত দিয়ে কান চেপে তাকিয়ে থাকে দেখতে দেখতে। হঠাৎ রাস্তার একটি বাচ্চা তার গাড়ির সামনে চলে আসতে ঠিক তখনই গাড়িটি বামে মোড় নেয়। আয়রা পেছনে ফিরে দেখে বাচ্চাটি অক্ষত আছে, কিন্তু আয়রার সামনে ফিরতেই ঘাবড়ে যায়। তার গাড়িটি একটি বড়সড় গাছ বরাবর এগিয়ে যাচ্ছে। আয়রা মিনতি করে বলে, তোকি স্টপ প্লিজ। গাড়িটি গাছ হতে আর সামান্য দূরত্ব আসতেই আয়রা চোখ মুখ বন্ধ করে ফেলে। সংঘর্ষ ঘটার ঠিক 5 সেকেন্ড পূর্বে গাড়িটি কষে একটি হার্ড ব্রেক মারে। আয়রা এখনও চোখ মুখ খিচে বসে আছে। একটি নীল আর ধূসর রঙা প্রজাপতি উড়ে এসে আয়রার পাশের সিটে বসে। প্রজাপতিটি অন্য 10টা প্রজাপতির চেয়ে সম্পূর্ণ ভিন্ন, আকারে অনেকটা বড়। হঠাৎই প্রজাপতিটি একটি মানব আকার ধারণ করে, একজন পুরুষের। সে ব্যক্তিটি আয়রার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। চোখগুলো গাঢ় নীল বর্ণের, জলজল করছে সেই চোখ জোড়া। চুলগুলো ব্রাউন আর সোনালি বর্ণ মিশ্রণ। গায়ের রং যেন অন্যরকম ফর্সা, পরনে একটি ধূসর বর্ণের ফতুয়া আর গাঢ় নীল প্যান্ট। এই ব্যক্তিটিকে দেখলে বোঝা যায় এটি কোনো সাধারণ মানুষ হতে পারে না। সত্যি, আসলে সে কোনো মানুষ নয়, সে হলো একজন জিন, অঙ্গিরা জিন। অঙ্গিরা মানে হলো প্রজাপতি, তোকি হলো একজন অঙ্গিরা জিন। এরা মানুষের রূপ ধারণ করতে পারলেও এদের সাধারণ রূপ হয় একমাত্র প্রজাপতির, তাই তাদের এমন বিশেষ নাম অঙ্গিরা জিন। আয়রাকে এভাবে বসে থাকতে দেখে তোকি আয়রার মুখের সামনে গিয়ে একটা ফু দেয়। এতে আয়রার একটি দমকা শীতল বাতাস অনুভব করে। আয়রা চোখ খুলে আশপাশে চোখ বিলে দেখে, তারপর পাশের সিটে তোকির উপর নজর পড়তেই তোকি একটি কোষে থাপ্পড় মারে। থাপ্পড়টা খেয়ে তোকি মৃদু হাসে। সে মাথা তুলে আয়রার দিকে তাকাতেই আয়রা হুট করে জ্ঞান হারিয়ে ফেলে। আয়রা যখন জ্ঞান ফিরল, ও তখন নিজেকে বিশাল বড় একটি বেডরুমে পেল। দ্রুত লাফ মেরে উঠে পড়ল। আশেপাশে তাকিয়ে পরিবেশটা চেনার চেষ্টা করলো। পরিবেশটা বড্ড চেনা ঠেকল ওর। এটা যে ওরই বেডরুম। ঠিক একজন পুরুষ ওর সামনে থাকা কাচের দেয়ালটি থেকে পর্দা সরাতে সরাতে বলল, গুড ইভিনিং কুইন। পর্দাটি সরাতেই বাইরের দৃশ্যটি সম্পূর্ণ দেখতে পেল। প্রদোষ নেমেছে, আকাশ জুড়ে গোধূলির আনাগোনা। রক্তিম সূর্যটা অনেকটা পশ্চিমায় ঢলে পড়েছে। এক ঝাঁক পাখি নিজেদের ঘরে ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। ঠিক সেই মানুষটি আয়রার দিকে উল্টো পিঠে দাঁড়িয়ে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে নগ্ন পিঠ দেখিয়ে। সেই পিঠে থাকা বিশাল বড় আকারের প্রজাপতির ট্যাটুটি হালকা নীল আলো ছড়িয়ে জলজল করছে। আয়রা উঠে গিয়ে সেই মানুষটিকে জড়িয়ে ধরে বলল, গুড ইভিনিং কিং। মানুষটা আয়রার দিকে ফিরে দাঁড়ায়। এই মানুষটার কেউ না, সেই নীল চোখের অধিকারী অঙ্গিরা জিনটি। আয়রা তকিরের দিকে তাকিয়ে মিষ্টি হাসির পর ওর চুলগুলো এলোমেলো করে দিয়ে গাল দুটো টেনে দিয়ে ডিভানে গিয়ে বসতে বসতে বলে, ঘুমটা বেশ ভালো হয়েছে আজ। তোকে কিছু না বলে আবারও বাইরের দৃশ্য দেখাতে মনোযোগী হয়ে ওঠে। এরই মাঝে আয়রা বেশ কিছু কথা বললেও সেসব তোকে কানে নেয় না। আয়রা বুঝতে পারে তোকি বেশ রেগে আছে, এখনও এর কারণটাও যথার্থ। আয়রা উঠে তোকির সামনে গিয়ে দাঁড়ায়, এরপর ওর গালে হাত রেখে বলে, তুমি এখনও রেগে আছো তাই না? না। বেশ গুরুগম্ভীর গলায় উত্তর দেয় তোকি, দেখো আমি সবটা বুঝি, ভুলে যাও সবটা। ওই মিস্টার আদিবটা এমনই ক্যারেক্টারলেস। আয়রার কথা শেষ হওয়ার আগেই ঠাস করে একটা কাঁচ ভাঙার শব্দ হয়। আয়রা তাকিয়ে দেখে বেড সাইডে টেবিলে রাখা ফ্লাওয়ার ভাসটা পড়ে ভেঙে গিয়েছে। কিন্তু এত ভারী জিনিস পড়লো কিভাবে? ঠিক তখনই ওর গলার নিচ থেকে থাকা ট্যাটুটা একটি চিনচিনে ব্যথা অনুভব করে, আর সেই সাথে তার নীল আলো বিচ্ছুরিত করতে থাকে। এমনটা হওয়ার একটাই মানে, তোকি রেগে আছে। ও তোকির দিকে তাকাতেই দেখে ওর নীল রঙা চোখগুলো কালো রং ধারণ করেছে, আর দৃষ্টি সেই ফ্লাওয়ার ভাস বরাবরই। তার মানে তোকির চোখের ইশারায় সে ভাসটা ভেঙেছে। আয়রা দ্রুত তোকির 2 গাল চেপে ধরে বলে, আমি জানি তোমার রাগ করাটা স্বাভাবিক। তখন আমি যদি তোমাকে না আটকাতাম তাহলে তুমি হয়তো মিস্টার আদিবকে মেরে ফেলতে, মরে গেলে মরে যেত। আর ইউ ম্যাড তোকি? একটাবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, মিস্টার আদিবকে যদি তুমি মেরে ফেলতে তাহলে কি হতো? একে তো আমরা ডিলটা হারাতাম, তার উপর ওর খুনের দায় এসে পড়তো আমার ওপর, আর আমি সোজা জেলে। তুমি হলে জিন মানুষ, তোমাকে কেউ দেখতেই পেল না, বরং ফেসে যেতাম আমি। এখন বল আটকিয়ে ঠিক করেছি নাকি ভুল? আয়রার কথা শুনে তোকি রাগ কমিয়ে নেয়। এরপর ভাবতে থাকে ঠান্ডা মাথায় সবটা। হ্যাঁ, আয়রা ভুল কিছু বলেনি। ঠিক তখনই আয়রার ফোনটা বেজে ওঠে। আয়রা ফোনটা হাতে নিতেই দেখে খন্দকার গ্রুপের এমডি কল করেছে। বাঁকা হেসে ফোনটা পিক করে নেয় ও, এরপর কানে নেয়। হ্যালো, মিস আয়রা মুলতাসিম? ইয়েস স্পিকিং। 5 কোটির সেই ডিলটা আপনার কোম্পানি পেয়েছে। কংগ্রেচুলেশন মিস আয়রা। মোস্ট ওয়েলকাম মিস খন্দকার।
আগামীকাল এই ডিলটার ব্যাপারে একটা মিটিং ফিক্স করা হবে, আপনি আসবেন কিন্তু। মিটিংয়ের ডিটেলস আপনাকে মেল করে দেওয়া হবে। ওকে। আয়রা ফোনটা কেটে দিয়ে তকির দিকে তাকিয়ে বলে, অ্যান্ড ডিল গোজ টু আয়রাস গ্রুপ অফ কোম্পানিজ। এটুকু বলে পাগলের মতো হাসতে থাকিও, আর তকি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর বলে ওঠে, তাহলে পার্টি তো হবেই, তাই না? ইয়েস, অফকোর্স। ওয়েট, আমি চেঞ্জ করে নেই। এই বলে আয়রা কাভার থেকে জামা কাপড় বের করে নিয়ে চেঞ্জ করে নেয়। নাইট ক্লাবে ইচ্ছা মতো ড্রিঙ্কস করছে আয়রা, আর মিউজিকের তালে তালে নাচছে। তকি দূর থেকে বসে আয়রার কাণ্ড দেখছে, কিন্তু অবাক করার বিষয় হলো পুরো নাইট ক্লাব ফাঁকা, মাত্র 4 জন মানুষ ছাড়া আর কেউ নেই এখানে। তাদের মধ্যে একজন ওয়েটার যে ড্রিঙ্কস সার্ভ করছে, আরেকজন ডিজে যে গান বাজাচ্ছে, তৃতীয়জন আয়রা যে নেশায় ডুবে গিয়ে মাতলাম করছে, আর চতুর্থজন তকি, যেতে কেউ নেই, কারণ আয়রা ছাড়া বাকি দুজন তকিকে দেখতে পারে না। ঠিক তখনই ক্লাবে একটা ছেলে ঢুকে আয়রার সাথে নাচতে শুরু করে দেয়। অনেকটা বেহায়া, আর আয়রার গায়ের সাথে গা লেগে নাচতে থাকে ও। ডিজে আর ওয়েটার অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে ঢোক গেলে, কারণ ওরা জানে যে এই ছেলেটার পরিণতি কি হতে পারে। ছেলেটার সাথে আয়রার ঘনিষ্ঠতা দেখে তকি রাগ চেপে যায়। ও গিয়ে সেই ছেলেটাকে শূন্যে তুলে আছাড় মারে। ওয়েটার আর ডিজে বেরিয়ে যায় ক্লাব থেকে, কারণ ওরা জানে এখন অদৃশ্য কিছু তাণ্ডব চলবেই পুরো ক্লাব জুড়ে। ছেলেটা হালকা নেশায় ছিল, হঠাৎ ওর সাথে এমন হওয়ায় ও অনেকটা ভয় পেয়ে যায়। চোখ ডোলে আশেপাশে তাকাতেই দেখে একটা কাচের বোতল হাওয়ায় ভেসে ওর দিকে উড়ে আসছে। তকি সে বোতলটি নিজ হাতে নিয়ে সে ছেলেটির দিকে তেড়ে আসে। এরপর সজোরে বোতলটি ওর মাথায় ভেঙে ফেলে। ছেলেটি সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর তোকে আয়রাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে পড়ে ক্লাব থেকে। আয়রা নেশা জড়ানো অবস্থায় বিরক্ত হয়ে তকিকে বলে, উফ, এখনো ভালোভাবে সেলিব্রেশনই করা হইল না, আমি নাচতেও পারলাম না ঠিক মতো। তো ছেলেটা কত সুন্দর নাচে, আর তুমি তো নাচতেই জানো না। তকির কাছে আয়রার এই কথাগুলো বেশ বিরক্ত লাগে। সে আয়রার মাথায় একটি ফু দিতে আয়রা ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত আয়রাকে গাড়ির পেছনের সিটে রেখে ও ড্রাইভিং সিটে বসে পড়ে। এরপর ড্রাইভ করে বাসায় চলে আসে। রাত অনেকটা বেড়েছে। আয়রা নেশার ঘরে দিব্যি ঘুমাচ্ছে, আর তার সামনে থাকা সোফাতে বসে তকি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে, যার পাশে আমি একটা সামান্য পিপিলিকাও সহ্য করি না, তার পাশে একজন আস্ত একটা মানব সহ্য করা তো অনেক দূরের বিষয়। আয়রা ওর সম্পূর্ণ জীবন জুড়ে শুধু আমারই অধিকার, আর কারণ না। ঠিক তখনই ঘড়ির কাঁটাটা 3টায় গিয়ে ঠেকেছে। ডং ডং করে 3টা ঘন্টা বেজে ওঠে। তকি তা শুনতে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে। এরপর প্রজাপতির রূপ ধারণ করে নেয়। প্রজাপতি রূপে এসে উঠতে উঠতে ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যেতে থাকে ও। সকালে এক ফালি রোদ এসে আয়রার চোখে পড়তেও ঘুম ভেঙে যায়। চোখ খুলে কিছুক্ষণ সিলিং ফ্যানটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ও। এয়ার কুলার থাকার কারণে বহুদিন যাবত এই ফ্যানটা বন্ধ পড়ে আছে। বেশ পুরনো দিনের ফ্যানটি, মরিচিকায় জর্জরিত, সাদা রংটি অনেকটা উবে গিয়েছে। তবু এই ফ্যানটি নিজের ঘর থেকে আলাদা করতে চায় না ও। সে চাইলেও নতুন কিনতে পারে, তার অঢেল আছে, কিন্তু 1000টা নতুন ফ্যান কিনলেও আয়রার এই ফ্যানটিই চাই। আয়রার এখনো মনে আছে স্পষ্ট, ওর যখন 5 বছর বয়সের বাবা এটি কিনেছিল ওর রুমের জন্য, আর এই ফ্যানটি ছিল আয়রাকে দেওয়া বাবার শেষ কিছু। আয়রা যখন সব ছেড়ে বেরিয়ে এসেছিল ঘর থেকে, তখন এইটি বহু কষ্টে নিজের সাথে বয়ে এনেছিল। ঘর থেকে বেরিয়ে আসার কথাটি মনে হতেই আয়রার বুক চিরে একটি চাপা আর্তনাদ বেরিয়ে এলো, কিন্তু বিনা শব্দে। সে সাথে চোখের বিন্দু কণাগুলো গড়িয়ে পড়তে লাগলো। এই মুহূর্তে নিজের চারদিকটা বেশ শূন্য মনে হচ্ছে ওর, আর আয়রা জানে ওর এই শূন্যতাকে দূর করতে পারে। যে এত বছর যাবৎ ওকে আগলে রেখে এসেছে একমাত্র সেই পারে। মানুষটার প্রয়োজন মনে হতেই আয়রা চোখ বুজে তার গলার প্রজাপতির ট্যাটুটির উপরে হালকা হাত বুলিয়ে মনে মনে তকিকে ডাকতে থাকলো। ঠিক চোখের পলকেই সেই নীল ও ধূসর রাঙা প্রজাপতিটি উড়ে এসে আয়রার পাশের বালিশটায় বসলো, আর মুহূর্তে তা তকির রূপে ফিরে এলো, আর বন্ধ চোখ দিয়ে পানি উপচে পড়ছে। তকি নিজ হাতেই আয়রার চোখের পানিগুলো মুছে দিতে থাকলো। হঠাৎ মুখে একটি ঠান্ডা হাতের স্পর্শ পেয়েই শিউরে উঠে চোখ খুলল আয়রা। চোখ খুলে পাশে তকিকে বসা দেখে মাথাটা ওর কোলে রেখে আবারও চোখ বুজে ফেলল, আর তকিও চুপচাপ আয়রার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। বেশ কিছুক্ষণ পরে তকি বলল, বিকেলে মিটিং আছে খন্দকার গ্রুপের সাথে, রেডি থাকো। আর অফিসও যেতে হবে, 10টায় বের হব। চলো উঠো, খেয়ে রেডি হয়ে নাও। আয়রা বারবার একই শব্দে বেশ রাগান্বিত হলো তকির। একরাশ বিরক্তি নিয়েও বলে, বারবার হুম হুম করছো কেন? ক্যান্ট ইউ টক? আয়রা উত্তরে কিছু বলল না। তকি এবার আয়রাকে ধরে বসিয়ে দেয়, কিন্তু আয়রা আবারও ঢলে পড়ে, আর অস্পষ্ট স্বরে বলতে থাকে, ঘুমোতে দাও, ঘুম পাচ্ছে আমার। তকি আয়রার কণ্ঠস্বর শুনে বুঝতে পারে রাতের নেশা এখনো কাটেনি, তাই সে আয়রাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। প্রতিদিন আয়রার ঘরে এক গ্লাস করা লেবুর টক শরবত নিয়ে আসাটা যেন ফারহার রুটিন। আজও সে এসেছে, কিন্তু ঘরে ঢুকতেই দেখে আয়রা পাজাগুলোর মতো শূন্যে ভাসছে। আয়রাকে দেখে বোঝা যাচ্ছে যে অদৃশ্য কিছু আয়রাকে কোলে তুলে দিয়েছে। এই দৃশ্যটি দেখে যদিও ফারহার উচিত ভয় পাওয়া, তবু তার মনে একরত্তি ভয়ের উদয় হয়নি, কারণ আয়রার বাসায় সে বিগত 4 বছর যাবৎ কর্মরত, আর এই দৃশ্যটি সে বিগত 4 বছরে অসংখ্যবার দেখেছে।
শুরুতে তার বেশ ভয় হতো, কিন্তু সময়ের সাথে সে বুঝে গিয়েছে এই অদৃশ্য কিছু কারোর ক্ষতি করতে পারে না। এই ভয়টাও আর রইল না। সে অদৃশ্য ব্যক্তি আয়রাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফারহা আয়রার রুমে অপেক্ষা করতে থাকে। তোকে আয়রাকে বাথটাবে শুইয়ে দিয়ে তার উপর ঝর্ণা ছেড়ে দেয়। হঠাৎই ঘুম থেকে লাফিয়ে ওঠে আয়রা। আয়রার কাণ্ড দেখে তোকে হাসতে থাকে, আর আয়রা বেশ রেগে যায় এতে। হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারতে থাকে তোকির দিকে, আর তোকি সেসব কিছু লুফে নেয়। এক পর্যায়ে আয়রা শান্ত হয়ে পড়ে। বাথটাবে ক্রমাগত নিজেকে ডুবে নেয় ও। এরপর আবার উঠে পড়ে। আয়রাকে বাথটাব থেকে বেরোতে দেখে তোকি বের হয় ওয়াশরুম থেকে। আয়রা একেবারে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে বেরিয়ে এসে দেখে ফারহা বসে আছে, আর হাতে এক গ্লাস লেবু শরবত। ফারহা গ্লাসটি টেবিলে রেখেই বেরিয়ে যায় ব্রেকফাস্ট রেডি করতে। এরপর তোকে যত্ন সহকারে আয়রাকে তা খাইয়ে দেয়। ব্রেকফাস্ট করে রেডি হয়ে একেবারে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় আয়রা। তার কোম্পানিটা হলো মূলত গার্মেন্টস। আয়রার নিজস্ব 3টি বড় বড় গার্মেন্টস রয়েছে, আর নিজের বিজনেসে সে সফল। আজ থেকে 4 বছর আগে সে সবকিছু পরিকল্পনা করে এই বিজনেসটি শুরু করেছিল। ঘর থেকে বেরিয়ে আয়রা কিভাবে নিজেকে এইভাবে দাঁড় করালো তা সবার কাছেই রহস্য। আয়রার বাবা ভাবে হয়তো আয়রা কোনো অন্যায় পথে এসব করেছে, কিন্তু একমাত্র আয়রা জানে তোকির সাহায্যেই সে আজ এত দূরে এগিয়েছে। তার নাম, যাওয়ার সাফল্য সব যেন তোকির নামেই। এসব ভাবতে ভাবতে আয়রা ড্রাইভ করছে। তার পাশের সিটে তোকি বসে আছে। অফিসে পৌঁছে দুপুর পর্যন্ত অফিসে কাটিয়ে দেয় আয়রা। দুপুরে লাঞ্চ সেরে এরপর বেরোয় মিটিংয়ের উদ্দেশ্যে। বেশ ভালোভাবে মিটিংটা সেরে ডেলিভারি ডেট ফিক্সড করে ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ও। আয়রার ওপর থাকা সবটুকু রাগ নিজের সেক্রেটারির উপরে তুলেছে আদিব। অতিরিক্ত প্রহারের ফলে মেয়েটার মুখে কয়েকটি স্থান ফেটে রক্ত পড়ছে। অনেকটা মাথা নুয়ে বসে আছে ও। আদিব মেয়েটার মুখ চেপে ধরে বলল, সত্যি করে বল, আয়রা ভিডিও কেমনে পেল? তুই স্ট্রিং অপারেশন করেছিস তাই না? আমি এসব কিছুই জানি না। এটুকু বলেই মেয়েটা নিস্তেজ হয়ে পড়ে। আদিব মেয়েটাকে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। পালস চেক করে দেখে না বেঁচে আছে। তখন আদিবের ফোন বেজে ওঠে। আদিব ফোনটা কানে তুলে নিতেই শুনতে পায়, স্যার, মায়েরা একাই আছে, কি করবো? মায়েরা ফেলামো নাকি? নষ্ট করে ছাড়িয়ে দেবো? আদিব চল শক্ত করে বলে, শুধু কিডন্যাপ করবি, আর ভুলে ওর দিকে হাত বাড়াবি না, না হয় সবটাকে জ্যান্ত পুঁতে দেব। তুলে নিয়ে আয়, যা করার আমি করব। লোকটা কল কেটে দিতেই সামনে থাকা চেয়ারে গা এলিয়ে বসে পড়ে আদিব। চোখ বুজে ভাবতে থাকে আয়রাকে নিয়ে। মনে মনে আয়রাকে ভোগ করার সুপ্ত লালসা সারা দিয়ে ওঠে। সে সবুজ নয়না মৃয়ন্নীকে নিজের বিছানায় পেতে যাবে আজ। ভাবতেই শরীরটা শিরশিরানি দিয়ে ওঠে ওর। হুট করে কালো রঙের একটি মাইক্রো আয়রার গাড়ির সামনে এসে পড়ায় কষে হাত ব্রেক মারেও। গাড়ি কিছুটা সংঘর্ষ হয়। তোকি আয়রার পাশে বসা ছিল। সে প্রজাপতি রূপ ধরে বেরিয়ে আসে কি হয়েছে দেখার জন্য, কিন্তু মুহূর্তেই 3-4 জন নেমে পড়ে মাইক্রোবাস থেকে, আর আয়রাকে টেনে বের করতে থাকে। হঠাৎ এমনটা হওয়ায় আয়রা অনেকটা হতভম্ব হয়ে যায়। সে একটি চিৎকার দিতে নিলেই লোকটি ওর মুখ চেপে ধরে, আবার আয়রাকে নিয়ে টানাটানি করতে থাকে। ইতিমধ্যে তার পাশে থাকা একজন আয়রার সৌন্দর্য দেখে মাথা নষ্ট হয়ে গিয়েছে। হঠাৎ করে আয়রাকে ধরে টানতে থাকা লোকটি শূন্যে ভেসে ওঠে, আর পলকেই ধরাম করে জমিনে সজোরে পতিত হয়। বাকি 3 জন এই দৃশ্য দেখে ঘাবড়ে যায়। আয়রা হঠাৎই তার ট্যারোটের চিনচিনে ব্যথা অনুভব করে, সাথে নীল আলোটুকু চোখ এড়ায় না ওর। মাথা তুলে তাকাতেই দেখে তোকি লোকগুলোর সামনে দাঁড়িয়ে আছে। চোখগুলো কুচকুচে কালো বর্ণ ধারণ করেছে, আর সাথে মুখের রাগের বহিঃপ্রকাশ স্পষ্ট। লোকগুলো পালানোর আগেই তোকি ওদেরকে পেটাতে শুরু করে দেয়। অদৃশ্য কোনো শক্তির উপস্থিতি টের পেয়ে রীতিমতো ভয় কাঁপতে থাকে লোকগুলো। চোখের পলকেই তোকি সে 4 জনকে বেদমভাবে পিটিয়ে আহত করে দেয়, আর আয়রা বসে বসে সেই দৃশ্য উপভোগ করতে থাকে। লোকগুলোকে মারা শেষ হতেই আয়রা বেরিয়ে আসে গাড়ি থেকে। এরপর তোকির উদ্দেশ্যে বেশ প্রফুল্লিত হয়ে বলতে থাকে, এক্সেলেন্ট তোকি, কি ফাইটটাই না করলে আজ, জাস্ট লাভ ইট। এদিকে লোকগুলো মরার পরও তোকির রাগ এখনো কমেনি। আয়রার প্রফুল্লতা যেন ওর কাটার মতো বিঁধল। রাগ দমন করতে না পেরে তোকি আয়রার গলা চিপে ধরে। আয়রা বেশ ভয় পেয়ে যায়, সে সাথে হাঁসফাঁস করতে থাকে। হঠাৎই তোকির খেয়াল হয় যে ও কি করতে যাচ্ছে, তাই দ্রুতই আয়রার গলা ছেড়ে দেয় ও। মুহূর্তেই ওর সব রাগ পানি হয়ে যায়। আয়রা অনবরত কাশছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চোখে পানি জমে এসেছে ওর, কয়েক ফোঁটা গড়িয়েও পড়েছে। আয়রার অবস্থা দেখে তোকি ওকে নিয়ে ব্যস্ত হতে গেলেই আয়রা সজোরে তোকির গালে একটি চর বসে দিয়ে চিল্লিয়ে ওঠে, ডোন্ট টাচ মি, লিভ মি অ্যালোন, আই হেট ইউ ড্যাম ইট। এটুকু বলে আয়রা দ্রুত গাড়িতে বসে ড্রাইভ করে চলে যায়, আর তোকি কিছুক্ষণ অসহায় হয়ে দাঁড়িয়ে থেকে প্রজাপতি রূপ ধারণ করে আয়রার পিছু নেয়। আয়রা প্রচণ্ড জেদ চেপে গিয়েছে, অনেকটা রাশ ড্রাইভিং করতে থাকিও। নির্জন পথ হওয়ায় ফুল স্পিডে গাড়ি চালাতে থাকিও। তোকি উড়ে এসে আয়রার গাড়িতে ঢুকে যেতেই আয়রা সব উইন্ডো অফ করে দেয়। তোকি অজ্ঞতা গাড়ির ফ্রন্ট গ্লাসে বসে থাকে। তাও আয়রার কয়েকবার ক্লিনার দিয়ে সরাতে চেয়েও পারে না। তোকি চাইলে গাড়ির গ্লাস সব ভেঙে ঢুকতে পারে, আপাতত সে এমন স্টেপ নিয়ে আয়রাকে রাগাতে চায় না, কারণ এই গাড়িটি আয়রার অনেক প্রিয় গাড়ি। এই গাড়ির উপর সামনে স্ক্র্যাচ পড়লেও আয়রা পাগল হয়ে যায়। কোনো মতো আয়রা ড্রাইভ করে ঘরে ফিরে। এরপর ঘরে ঢুকতে ঢুকতে সামনে যা পায় তাই ভাঙচুর করতে থাকে। ফারহা আয়রার এমন রূপ দেখে ভয় পেয়ে যায় অনেকটা। আয়রা ভাঙচুরের পর্ব শেষ করে গিয়ে ঢুকে ওর ঘরের ভেতর থাকা বারে।
এরপর একটি কটনে বেশ কয়েকটি মদ আর বিয়ারের বোতল পুরে নিয়ে হাঁটা দেয় ছাদের দিকে। যেতে ফারাকে বলে যায় গ্লাস আর বরফ নিয়ে আসতে। 5তলা বিল্ডিংয়ের ছাদের একদম রেলিংয়ের ওপর পা ঝুলিয়ে বসে আয়রা। ছাদের বেঞ্চিতেই হাঁটু মুড়ে বসে আছে ফারা, আর দৃষ্টি পাকিয়ে আয়রাকে দেখা যাচ্ছে। আর মনে মনে আল্লাহকে ডাকছে, কারণ ওর ভয় যদি আয়রার উপর পড়ে যায়। তবুও সাহস করে আয়রাকে কিছু বলতে পারছে না। একের পর এক বোতল গুগ্রাসে গিলছে আয়রা। অনেকদিন যাবত ড্রিঙ্কসের অভ্যাস থাকার দরুন সে এখনও অনেকটা নর্মাল আছে। নেশা ধরেছে, তবে অনেকটা কম। আর তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। মনে জমানো কষ্টগুলো যেন আজ সব উপরে পড়েছে। তুকি প্রজাপতি রূপে আয়রার মুখের উপর ঘুরঘুর করছে। এতে আয়রা আরও বেশি রেগে গিয়ে মুখে থাকা মদটুকু তুকির দিকে ছুঁড়ে মারে। এমনটা হতেই তুকি উড়ে সেদিকে থেকে সরে আসে। আর আয়রা চিল্লিয়ে বলে, ডোন্ট ইউ ডিয়ার টু কাম ইন ফ্রন্ট অফ মি, আই হেট ইউ, ইউ ব্লাডি জিন। ফারা আয়রার মুখে জিন শব্দটি শুনে কিছুটা ভয় পেয়ে চারিদিকে তাকায়। এরপর আয়তুল কুরসি পরে নিজের গা বন্ধ করে নিয়ে আবারও জড়সড় হয়ে বসে থাকে। আয়রা রেলিং থেকে নেমে পড়ে টলে টলতে থাকা ছাদে থাকা একটি খাটিয়ায় শুয়ে পড়ে এলোমেলো হয়ে। আয়রাকে এভাবে শুয়ে থাকতে দেখে ফারা গিয়ে আয়রাকে সামলায়, এরপর ঠিক করে শুইয়ে দেয়। নেশার ঘরে আয়রা ফারহার কোলে মাথা রেখে শোয়। দূর থেকে দাঁড়িয়ে তুকি সবটা দেখছিল। আয়রার মদ ছেড়ে মারার দরুন ওর গা বেশ জ্বালাপোড়া করছে। আয়রাকে ফারার সাথে এত কাছাকাছি দেখে কেমন যেন রাগ রাগ পায় তুকির, কিন্তু মুহূর্তে তা দমন করে নেয় ও। কারণ এই মুহূর্তে আয়রার কাউকে খুব পাশে দরকার, আর তুকিকে আয়রা কোনোভাবেই কাছে ঘেঁষতে দেবে না। তাই ফারহাই থাকুক, এতে আপত্তি রইল না তুকির। তীক্ষ্ণ আর জলে ভরা দৃষ্টি নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আয়রা। সবুজ চোখ জোড়া দিয়ে যেন জলের ধারা বইছে। ফারা আলতো হাতে আয়রার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর থেমে থেমে ওর কান্না মুছে দিচ্ছে। হট করে আয়রা বলতে শুরু করলো, জানিস বাবা, আমাকে অনেক ঘৃণা করে। সেই 6 বছর বয়স থেকে ঘৃণা শুরু। মা যে একটু ভালোবাসে আগলে রাখতো, কিন্তু একসময় উনিও হাজবেন্ডের তালে তাল মেলাতেন। সে বাচ্চা বয়সে যখন আমার তাদের দরকার ছিল, তখন ওরা আমাকে ঘরের জড়বস্তু ন্যায় এক কোণে ফেলে রাখত। ঠিক সেই সময় একটা ছায়া পেয়েছিলাম, একটা বন্ধু আর একটা ভরসা, আমার অঙ্গিরা জিন। এরপর ইতিহাস তারও জঘন্য। মায়ের প্যারালাইজড হওয়ার সব দোষ আমার মাথা চাপিয়ে দিয়ে বাবা আমাকে ঘর থেকে বেরি করে দেন। 16 বছর বয়সের একটা মেয়েকে ওর বাবা ঘর থেকে বের করে দেন। আর সেই সময় তুকি ছিল আমার পাশে, যার উপর আমি আজও নির্ভর করি। সেই জিনটি হলো আমার লাইফের একমাত্র কেউ, যে আজও আমাকে বাঁচিয়ে রেখেছে, সবকিছুর থেকে আগলে রেখেছে। কিন্তু আজ সেই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিল। এটুকু বলে আয়রা আবারও ফুপে ফুপে কাঁদতে লাগলো। ফারা খেয়াল করে তার নিজের চোখেও পানি। সে নিজের চোখ মুছে দিয়ে বলল, তুকিটা কি আপু? আর কি হয়েছে তোমার? আয়রা আবারও বলতে লাগলো, ওই যে আমার জিন আছে না, ওর নামই তোকি, জানিস আজকেও। এরপর আয়রা ফারাকে সবটা খুলে বলল। ফারা সবটা শুনে এটা বুঝতে পারলো যে যাদের আমরা বেশি আপন ভাবি বা যাদের আমরা বেশি সবসময় আদরে রাখি, ওদের সামান্যতম খারাপ ব্যবহারটুকু আমাদের বেশি কষ্ট দেয়। ঠিক আয়রার ক্ষেত্রেও তাই হয়েছে। ফারা এবার আয়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকলো, উনি হয়তো তখন বেশ রেগেছিলেন, এর জন্য হয়তো রাগের বসে এমনটা করে ফেলেছেন। অনেক সময় রাগের বশীভূত হয়ে অনেকেই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, ভুল আচরণ করে ফেলার পরবর্তীতে যখন তা টের পায়, ততক্ষণে পক্ষান্তরে থাকা অপরজন তাকে ভুল বুঝে ফেলে এবং ঢের কষ্ট পায়, যেমনটা তোমার ক্ষেত্রে হয়েছে। হয়তোবা তোমার বিপদ দেখে উনি সেই লোকদের রাগগুলোর কিছুটা তোমার উপর তুলেছেন, কিন্তু পরক্ষণে আবারও তা বুঝে তিনি অনুতপ্ত হয়েছেন। কিন্তু ওনাকে ভুল বুঝে তুমি অনেকটা কষ্ট পেয়েছ, আর যার দরুন অভিমানে জর্জরিত হয়ে আছো। একটা বার অপর পাশে মানুষটাকে বোঝার চেষ্টা করে দেখো আপু, তাহলে সবটা সহজ মনে হবে, দেখে নিও। ফারার কথাগুলো যেন আয়রার মনে দাগ কেটে যায়। ও চোখ বুঝে সবটা ভেবে দেখে ফারাকে বলে, তুই বেশ ভালোই বোঝাতে পারিস রে, অনেক অনেক থ্যাঙ্কস ফারা। সরি তোকি। এটুকু বলতে না বলতেই আবার ঘুমিয়ে পড়ে আয়রা। তুকি তা দেখতে পেয়ে আয়রাকে কোলে তুলে নিয়ে যায়, আর ফারা সেদিকে তাকিয়ে থাকে। এক অদৃশ্য কিছুর কোলে ভাসছে আয়রা। হঠাৎ সে অদৃশ্য সত্তার প্রতি এক প্রকার সম্মান অনুভব করেও। আয়রা দৃষ্টির অগোচর হতেই কিছুক্ষণ আকাশপানে তাকিয়ে থেকে সবকিছু নিয়ে নেমে আসে। রাত অনেক হয়েছে দেখে ফারহা খাবারগুলো টেবিলে সাজিয়ে দেয়, কারণ আয়রা রাতে কিছুই খায়নি। আর যদিও বা ওঠে তাহলে হয়তো খেতে পারে তাই। তারপর সে নিজে সামান্য অল্প খেয়ে ঘুমাতে চলে আসে। ফারহা যেই না শুতে যাবে, ও বিছানায় একটা চিরকুট পেল। তাতে লেখা, আয়রাকে সামলে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চিরকুটটিতে যেন একটি সুন্দর আতরজাতীয় সুঘ্রাণ লেপ্টে আছে, অনেকটা মেশো কাম্বরের মতো ঘ্রাণটি। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না ও। এরপর দরজা দিয়ে তাকাতেই ফারহা সেটির উত্তর দিয়ে বলল, শুনছেন? আপনি যদি শুনে থাকেন তাহলে শুনুন। আমার অসময়ে আপা আমাকে সামলিয়েছিলেন, তাই আমার কর্তব্য ছিল এটা। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, বরং আপনি ওনাকে আঘাত না করে সামনে রাখুন। উনি অনেক কষ্ট পেয়েছেন জীবনে, আর কষ্ট পেতে দিয়েন না দয়া করে। ঠিক তখনই বাতাসের সাথে যেন চিরকুটটি উড়ে গেল। ফারহা সেটি হাতে নিল। এবারও চিরকুটে সেই একই সুঘ্রাণ ল্যাপটানো। ফারহা সেটি পড়তে থাকলো, কথা দিলাম আর এমনটা হবে না। আয়রাকে আমি আগলে রাখবো, আর কোনো কষ্ট পেতে দেব না। চিরকুটটি পরে ফারহা মুচকে হাসলো। এরপর সোজা ভাঁজ করে নিজের বালিশের নিচে রেখে শুয়ে পড়ল। প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে। এই 1 সপ্তাহ আয়রার জন্য বেশ ভালোই কেটেছে। ডিলটা ভালোভাবেই কমপ্লিট করেছে আয়রার কোম্পানি। তো কি ওই 1 সপ্তাহ আয়রাকে অনেকটা আগলে রেখেছে।
এছাড়া ফারহা তো ছিলই আয়রাকে সামলানোর জন্য। কিন্তু আজকে আয়রার মনের অবস্থা একেবারে 12টা বেজে আছে। ও রুমে এদিক ওদিক পায়চারি করছে আর তোকি বিন ব্যাগে বসে আয়রাকে পর্যবেক্ষণ করছে। কিছু সময় পর আয়রা বলে উঠল, 10 দিন সময়টা কি খুব বেশি নয়? তোকি স্মিত হেসে বলল, সামান্য বেশি। তাহলে যেও না, ইউনো না আমি একদম তোমাকে ছাড়া চলতে পারি না, প্লিজ ডোন্ট গো। আয়রার চোখ জোড়া পানিতে চিকচিক করছে, তা দেখে বড্ড মায়া হয় তোকির। সে উঠে এসে আয়রাকে নিয়ে বসে, এরপর মাথায় তেল লাগাতে লাগাতে বলে, যেতে হবে আয়রা, এই 10 দিন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার স্বয়ংসম্পূর্ণ হতে হলে এই 10টা দিন আমাকে নিজের থেকে সবকিছু থেকে দূরে সরে রাখতে হবে। অনেকটা মেডিটেশনের মতো বলা যায়। এই 10 দিন পর যখন আমি ফিরে আসবো তখন দেখে নিও একজন স্বয়ংসম্পূর্ণ জিন হয়ে ফিরবো। এরপর আর কখনোই তোমার থেকে দূরে যাব না। আয়রা ফ্যাচ ফ্যাচ করে নাক টানার শব্দ করে বলে, আমাকে নিয়ে যাও, আমি মেডিটেশন করব। পাগলি, যদি পারতাম তবে তোমাকে নিয়ে যেতাম না বুঝি? আমি থাকবো জিনেদের ডেরায়, ওখানে তুমি গেলে তোমার অস্তিত্বই থাকবে না। আর হ্যাঁ, একটা কথা, যেহেতু আমি থাকবো না তুমি ঘর থেকে একেবারে বাইরে যাবে না, বুঝলে? অফিসে যদি কাজ পড়বে না। এই 10 দিন সবকিছু বন্ধ থাকবে। আর এতে লস হলে প্রবলেম নেই, আমাদের অঢেল রয়েছে। আমি সব স্টাফকে ছুটি লেটার পাঠিয়ে দিয়েছি, আমি ফিরে আসলে সব পুনরায় শুরু হবে। আচ্ছা, বেলা বাড়ছে আয়রা, আমায় যেতে হবে। এই কথাটা শুনে আয়রা আরো জোরে কান্না জুড়ে দিল। আয়রা কিভাবে কান্নারত রেখে যেতে তোকির মন মানছিল না, তাই তোকি আয়রার মাথায় আলতো পরশ বুলিয়ে ফু দিতে আয়রা ঘুমিয়ে পড়ল। এরপর তোকি আয়রাকে শুয়ে ওর কপালে চুমু দিল। এরপর আরো একটি কাজ পূরণ করে বেরিয়ে গেল 10 দিনের উদ্দেশ্যে। বুকে একরাশ স্বপ্ন তোকির, কারণ এই 10টা দিন পরের সবকিছু সব ওর মনের মতো করে সাজিয়ে নিতে পারবেও। কিন্তু তোকি জানে না 10 দিনের দূরত্ব হয়তো আয়রা আর ওর মাঝে দেয়াল তুলতে যাচ্ছে। ফারহা মাত্র গোসল করে বেরুলো, মাথা মুছে চুল আঁচড়াতে চিরুনি নিতে দেখতে পেল চিরুনির নিচে একটি চিরকুট চেপে রাখা। মনের অজান্তেই ফারহার ঠোঁটে এক হাসি ফুটল। ফারহা হিসাব করে দেখল আজ 3 দিন পরে আবারও চিরকুট পেয়েছে। শেষবার পেয়েছিল যখন আয়রা রুমে গিজার নষ্ট হয়ে গিয়েছিল, আর আয়রা বলার আগেই ফারহা ওকে গরম পানি দিয়ে দিয়েছিল। ব্যাপারটা অত্যন্ত নগণ্য হলেও সেদিন এই অদৃশ্য সত্তা ওকে ধন্যবাদ জানিয়েছিল। আর সেদিনের পরে আজ আবারও ফারহা মনে করে দেখল আর সে এমন কি করেছে যার জন্য সে চিরকুট পেল? না, এমন কোনো কাজ তো করেনিও। তাহলে ফারহা ইদানিং একটু বেশি ভাবে, তাই আর বেশি কিছু না ভেবে চিরকুটটা হাতে তুলে নিয়ে খুলতে খুলতে বেলকনিতে পা বাড়ালো। চিরকুট ভেবে ভুল করেছিল ফারহা, কারণ এটি রীতিমতো একটি চিঠি। ফারহা চিঠিটা শুকে নিল একটু, সে মাতাল করা সুঘ্রাণ লেপটে আছে এতে। এরপর পড়তে থাকলো, যদিও আমি জানি আপনি আয়রার খেয়াল রাখবেনই, তাও বলছি আমি 10 দিনের জন্য দূরে যাচ্ছি আয়রার থেকে। এই 10 দিন আয়রাকে প্লিজ সযত্নে রাখবেন। আয়রা এখনো অনেক বাচ্চা, আর সেই হিসেবে আপনি অনেক ম্যাচিওর। আর আমি জানি আপনি আয়রাকে বুঝিয়ে রাখতে পারবেন। প্লিজ ওকে নিজের ক্ষতি করতে দেবেন না, আর ওকে একা ছাড়বেন না। আয়রা একা থাকতে পারে না, আমি নেই, তাই এই দায়িত্বটা আপনারই। জানেন আমি সামান্য একটা পিঁপড়াকেও আয়রার ধারে কাছে যেতে দিই না, ভয় হয় যদি আয়রাকে কেড়ে নেয় কেউ। কিন্তু কেন জানি না আপনি আয়রার সাথে মিশলে উল্টো আমি স্বস্তি পাই, আর আমার জোরালোভাবে ফিল হয় যে আমার পরে আয়রাকে কেউ যত্নে রাখতে পারলে সেটা আপনি পারবেন। তাই তো এত বড় দায়িত্ব চাপিয়ে যাচ্ছে আপনার কাঁধে। আমার আমানতের খেয়াল করবেন ফারহা, সে সাথে নিজেরও খেয়াল রাখবেন। চিঠির শেষ লাইনটা বারবার পড়ল ফারহা, কেমন যেন দম বন্ধ হওয়ার উপক্রম হলো ওর। অনুমানে এই অদৃশ্য সত্তার একটি স্থির চিত্র কল্পনা করে ফেলেছে ও, যাকে কখনো চোখেও দেখেনি, কথা বলেনি, শুধুমাত্র কয়েকটি চিঠি চিরকুটের সাহায্যেই যার সাথে মতবিনিময় হয়েছে, তার প্রতি কেন জানি অসীম একটা টান অনুভব করছে ও। এই অনুভূতির অর্থ ফারহা জানে, তবে এটুকু জানে যে সে একটা বড্ড সুখ পায়। প্রজাপতি রূপে উড়ে এসে একটি জঙ্গলের সীমান্তের একটি গাছের ডালে বসল তোকি। এরপর মানবরূপে ফিরে নিচে নেমে এলো। এই জঙ্গলটিতে প্রবেশ করলে তার জিনশক্তি সবটুকু সম্পূর্ণ অকেজো, কারণ এটি মায়াবী জঙ্গল। এই জঙ্গলটির মাঝ বরাবরই তকিরদের জিনের ডেরা। তোকি হাঁটতে হাঁটতে একটি গুহার সামনে এলো, বিশাল বড় একটি গুহা। তার সামনে 4 জন প্রহরী দাঁড়ানো। তোকিকে দেখে তারা তার দিকে এগিয়ে এলো। ওদের এগিয়ে আসা দেখে তোকি ওর শার্ট খুলে দাঁড়িয়ে ওর পিঠে থাকা বিশাল আকারের প্রজাপতির সেই ট্যাটুটি দেখালো। সাথে সাথে প্রহরী 4 জন তোকির সামনে মাথা ঝুঁকিয়ে বসে পড়ল। সেদিকে ভ্রুক্ষেপ না করে তোকি গুহার ভেতর চলে গেল। গুহার ভেতরের জগৎটা যেন রাজকীয়, বিশাল বড় রাজ্য। তোকি রাজ্য সীমানায় ঢুকতে একটা গালিচা উড়ে এলে ওর পায়ের কাছে, তাতে উঠেই তোকি একেবারে রাজমহলে ঢুকে এলো। এই মুহূর্তে তোকি যার সামনে দাঁড়িয়ে আছে তিনি সম্পর্কে ওর দাদা যান। সামনে থাকা চেয়ারটিতে একজন বেশ বয়স্ক ব্যক্তি বসে আছে, ডান হাতে তসবিহ গুনছেন আর বিড়বিড় করে জিকির করছেন। ওনার দৃষ্টি তোকির 2 চোখ বরাবর, আর তোকিরও ঠিক তাই। বয়স্ক ব্যক্তিটি হলেন তাবরেজ আলী, এই অঙ্গিরা জিন রাজ্যের বাদশা। তিনি একজন গুণী ও বিশিষ্ট বৃদ্ধ জিন, আর তোকি তাবরেজ আলীর একমাত্র পুত্রের একমাত্র সন্তান, সে সাথে জিন রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। কিন্তু এই রাজ্য নিয়েই তোকি যত অহিনা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তোকি মেঝেতে বসে দাদা জানের কোলে মাথা রাখতে গেলেই তাবরেজ আলী চেয়ার ত্যাগ করে উঠে পড়লেন। এরপর উচ্চস্বর আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বলেন,
আগে নিজেকে পাক পবিত্র করে এসো, নিয়ম অনুযায়ী গোসল দিয়ে এসো। তোমার শরীরের হতে হারাম বস্তুর ঘ্রাণ ভেসে আসছে, তার মানে তুমি নাপাক। আর নিজের ওই নাপাক শরীর আমাকে ছুতে এসো না, খবরদার। দাদাজানের কথা শুনতে তকির মনে পড়ে যায় আয়রার কথা। কাল রাতে ড্রিঙ্কস করতে গিয়ে আয়রার গায়ে মদ ঢেলে দিয়েছিল, আর মুসলমানদের জন্য মদ হারাম, তার মানে দাদাজান টের পেয়ে গিয়েছেন। তকি জানেও দাদাজান একজন ধার্মিক ও নেক জিন, আর উনি এসব বিষয়ে বেশ কঠোর। আর তকির এমন নাপাক শরীরে এখানে আসাটা মোটে উচিত হয়নি, তাই সে দ্রুত বেরিয়ে পড়ে। রাজমহলের মাঝ বরাবর থাকা সেই বিশাল দিঘিতে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। এরপর সাঁতরাতে শুরু করে। তকিকে দেখে তাবরেজ আলী বেশ আনন্দ হলেও ওনার অন্তরটা যেন বেশ ক্ষতবিক্ষত হয়ে আছে, আর যা দিয়ে ক্রমাগত রক্ত ঝরছে। একমাত্র নাতি আর বংশের প্রদীপের এমন অবস্থা যেন তাকে বারবার ভাবাচ্ছে। মুসলিম জিন হওয়া সত্ত্বেও ইসলাম ধর্মের প্রতি সামান্যটুকু টান নেই তকির, আর না আছে ধর্মজ্ঞান, এমনকি সালাম বিনিময়ের ব্যাপারেও। তাবরেজ আলী ভেবেছিলেন নাতিকে নিজের মতোই আদর্শ নেককার হিসেবে করে তুলবেন, কিন্তু বলে না, কিছু কিছু মায়েরাই নিজের সন্তানের ধ্বংসের কারণ হয়। তকির ক্ষেত্রেও ঠিক তাই। তকিকে ক্রমাগত ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে ওর মা নাজমা খাতুন। তকি সাঁতার কাটছে গোসল সম্পন্ন করে। দিঘির ঘাটে কয়েকজন প্রহরী তকির প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ওর খেদমতে দাঁড়িয়ে আছে। ঠিক তখন একজন আপাদমস্তক কালো বোরকা পরিহিত নারী জিন সেই ঘাটের দিকে এগিয়ে এলেন নিজের সহচরীদের নিয়ে। ওনাকে দেখে প্রহরীরা সকলে মাথা নত করে একই সাথে বলে উঠল, আসসালামু আলাইকুম রানিমা। তিনি উত্তরে কিছু বললেন না। এরপর নিজের একজন সহচরীকে দিয়ে হাতের ইশারা করতেই সে তালি বাজায়। তারপর আশেপাশে দাঁড়িয়ে থাকা সকল প্রহরীগণ দ্রুত স্থান ত্যাগ করে। এই দৃশ্যটি দেখে তকি ঘাটের দিকে এগিয়ে এসে কোমর অব্দি পানি ডুবিয়ে সিঁড়িতে বসে পড়ে। এরপর সে কালো বোরকা পরিহিত নারীটি নিজের নিকাব সরিয়ে তকির দিকে এগিয়ে আসে। তকি ওনার দিকে তাকিয়ে হাসি বিনিময় করে। মনটা আনন্দ নেচে ওঠে। হাজার হোক, নিজের জন্মদাত্রীকে দেখলে যে কারোরই মনে খুশি ছেয়ে যায়, ওর বেলাও ঠিক তাই হলো। নাজমা এসে সন্তানকে বুকে জড়িয়ে নিলেন। এরপর ওর কপালে চুমুতে বললেন, কেমন আছিস বাচ্চা? ভালো আছি মা, তুমি? আমিও বেশ ভালো। তকি তার মায়ের কোলে মাথা রেখে চোখ বুজে। এদিকে নাজমার মনটা ছটফট করছে কিছুটা জানার জন্য। বেশ কিছুক্ষণ পর তিনি তা জানার জন্য তকিকে প্রশ্ন করলেন, আমাদের লক্ষ্য থেকে কতদূর এগোলি? মায়ের প্রশ্নটা যেন তকির পছন্দ হয়নি মোটেও। সে বিরক্তি নিয়েই বলল, এক কদমও না। এই উত্তরটি শুনে নাজমার মুখটা ফ্যাকাশে হয়ে যায় নিমিষেই। তিনি তাতে দাঁত চেপে বলে উঠলেন, কেন তকি, তুই কি ভুলে গেছিস? আমাকে দেওয়া কথা কি তুই রাখবি না? ওহো মা, এতদিন পর এলাম, একটু খোঁজ খবর নেবে তা নয়, তুমি পড়ে আছো তোমার লক্ষ্য নিয়ে। সন্তান থেকে কি লক্ষ্য বড় হয়ে গেল নাকি তোমার কাছে? তকির কথাগুলো শুনে নাজমার যেন রাগে পিত্তি চলে গেল। তিনি দ্রুত দাঁড়িয়ে হনহন করে চলে গেলেন মহলের ভেতর। ওনার পেছন পেছন ওনার সহচরীরা দৌড়ে গেল। তকির মেজাজ অনেকটা বিগড়ে গিয়েছে, তবে আপাতত এসব অগ্রাহ্য করে তকি নিজের উদ্দেশ্য নিয়ে ভাবতে লাগলো। দ্রুত গোসল সেরে উঠে পড়ল সে। আয়রা যখন জ্ঞান ফেরে তখন প্রায় সন্ধ্যা গড়িয়েছে। চারিদিকে কেমন যেন শূন্যতা অনুভব করছে ও। উঠে বসতেই দেখে পাড়া রুমে থাকা কাউচে ঘুমিয়ে আছে। মেয়েটাকে দেখলে বড্ড মায়া হয় আয়রার। প্রায় 2 বছর পূর্বে ফারহাকে পাঠিয়েছিল আয়রা। 15 বছরের একটি মেয়ে প্রাণপণে রাস্তায় দৌড়াতে দৌড়াতে রসে পড়েছিল ওর গাড়ির নিচে। কিছুটা আহত হয়েছিল। এছাড়াও গায়ে বিভিন্ন ধরনের জীবন্ত ক্ষতের দাগ স্পষ্ট ছিল। হসপিটালে জ্ঞান ফেরার পর মেয়েটা আয়রার 2 হাত জড়িয়ে শুধু পাগলের মতো কেঁদেছিল আর বাঁচার আকুতি করে যাচ্ছিল। গ্রাম থেকে কাজ দেওয়ার বাহানায় শহরে এনে ওকে বিক্রি করে দেওয়া হয়েছিল। সেই যাত্রায় কিভাবে যেন পালিয়ে আসতে সক্ষম হয়, এর পরেরটা আয়রার জানা। সেদিন ফারহাকে আয়রা নিয়ে এসেছিল সাথে করে। অবশ্য সম্পূর্ণ ব্যাপারটাই তোকে বেশ সাহায্য করেছিল ওকে। আজ 2 বছর ধরেই আয়রার ছোটখাটো পরিবারের একজন সদস্য ফারহা। নিজে হাতে এই ঘরের সবকিছু আগলে রাখিও। ফারহার কথা ভাবতে ভাবতে ফারহার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে ওকে ডাকতে থাকে, আয়রা এই বেঁচে উঠে পড়ো। ফারহার ঘুম ঘুম আবেশে চোখ খুলে তাকিয়ে দেখে আয়রার মাথার পাশে বসে আছে। ঘুমের আবেশে ও আয়রার কোলে মাথা তুলে দিয়ে আয়রার কোমর জড়িয়ে ধরে বলে, আর অল্প সময় ঘুমাতে দাও না আপু প্লিজ। ফারহার ঘুম জড়ানো কণ্ঠে মায়া ভরা আকুতি শুনে যেন আয়রার প্রাণ জুড়িয়ে যায়। সে কিছু না বলে ফারহার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। ফারহার যখন ঘুমের ড্রেস কাটলো জলদি উঠে বসলো। সরি আপু, ঘুমের ঘরে খেয়াল করিনি। আরে পাগলি, সরি বলার কি হলো? আমার বলং ভালোই লাগছিল, তুই তো আমার ছোট বোনের মতোই। শেষের কথাটি বলতে গিয়ে আয়রা যেন অনেকটা দমে গেল। ফারহা বুঝতে পেরে আয়রার মাইন্ড ডাইভার্ট করার জন্য আবারও ওর কোল থেকে মাথা রেখে শুয়ে বলল, তাহলে ঠিক আছে, আর একটু হাত বুলে দাও তো আপু, বড় বোন থেকে একটু আদর উপভোগ করি। ফারহার কথায় আয়রা হেসে উঠল আর ফারহার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। ইতিমধ্যে আয়রার ফোনটা বেজে উঠল। ফারহা উঠে বসতে বসতে বলল, আপু তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা। ফারহা চলে গেল আর আয়রার ফোনটা হাতে নিয়ে দেখলো ওর ভার্সিটির প্রিন্সিপালের কল। আয়রা কলটা রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আয়রা কেমন আছে মামুনি? ভালো আঙ্কেল, আপনি? আলহামদুলিল্লাহ মা। আচ্ছা, যে কারণে কল দিয়েছি শোনো, তোমার ফাইনাল এক্সাম আগামী 2 সপ্তাহ পর। এর কিছু পেপার ওয়ার্ক বাকি আর সিগনেচারেরও প্রয়োজন। কালকে তোমার এসে ক্লাস অ্যাটেন্ড করতে হবে। তুমি আসবে? যাওয়াটা কি বাধ্যতামূলক? হ্যাঁ, না হলে তো তোমাকে আমি না জানিয়ে নিজেই সবটা সেরে নিতাম। আচ্ছা আঙ্কেল, আমি কাল ক্লাস অ্যাটেন্ড করব। ঠিক আছে মা, ভালো থেকো, রাখছি।
আয়রা কলটা কেটে দিয়ে ভাবতে থাকলো যাওয়াটা জরুরি না হয় ইয়ারড্রপ হতে পারে। আর এদিকে তোকে মানা করেছে যেতে। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে আয়রা ডিসাইড করলো ও যাবেই। আর একদিনেরই তো ব্যাপার। তোকে পড়াশোনার দিকে দিয়ে কখনো কম্প্রোমাইজ করে না, তাই নারাজ হওয়ার ব্যাপার আসে না। এরপর ফারহার ডাক পেতেই আয়রা ফ্রেশ হতে চলে গেল। তোকিও দাদাজানের সামনে বসে আছে। তারপরে জানি মনে মনে তোকিকে এই সাধনা করতে দিতে নারাজ। ওনার ভয় হচ্ছে তোকে যদি নিজের সম্পূর্ণ হওয়ার পর যদি ভুল পথে পা বাড়ায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তারপরেও নাথের জিদের কাছে তিনি হার মানতে বাধ্য হন। একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই সাধনা শুরুর পরে আগামী 10 দিন তোমার দুনিয়াবি সব মোহমায়া ভুলে থাকতে হবে। তোমার এই সাধনা পরিপূর্ণ হলে তুমি আরও অনেক শক্তি পাবে। তুমি দৃশ্যমানতার অধিকারী হবে, সে সাথে রূপ ধারণ করতে পারবে ইচ্ছে মতো। এছাড়া আরও অনেক আধ্যাত্মিক শক্তির সমন্বয়ে তুমি একজন স্বয়ংসম্পূর্ণ জিন হয়ে উঠবে। আমি তৈরি দাদাজান। এরপর তাবরেজ আলী তোকিকে সাধনার নিয়মকানুন বলে দিল। আর তোকে ওনার কথা মতো নিজেকে একটা কামরায় আবদ্ধ করে সাধনায় জুটে গেল। এই প্রথম ঘর থেকে একা বের হচ্ছে আয়রা। অদৃশ্য হলেও তোকিওকে কখনোই 1 সেকেন্ডের জন্য হলেও একা ছাড়েনি। আর আয়রাও তোকির উপর সম্পূর্ণ নির্ভরশীল বললেই চলে। তবু আজ এক প্রকার বাধ্য হয়েই বের হতে হলো ওর, তাই বেশি ভীত হয়ে আছে ও। আয়রা গাড়ি নিয়ে ভার্সিটির পার্কিং লটে চলে গেল। সেন্ট থিয়াগো ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি আয়রা শহরে টপ র্যাঙ্ক করা ভার্সিটি। আর মজার বিষয় হলো আয়রা নিজেই ভার্সিটির 40% মালিক, আর বাকি 60% এই ভার্সিটির প্রিন্সিপাল তোফায়েল সাহেবের, যার সাথে আয়রার বেশ ভাব। এমনকি আয়রার অভিভাবকের মতোই তিনি দায়িত্ব পালন করে এসেছেন অনেক দিক দিয়ে। গাড়ি থেকে নেমে আয়রা সোজা হাঁটা দেয় প্রিন্সিপালের কেবিনের দিকে। তোফায়েল সাহেব তখন নিজের কেবিনে ওনার ছেলের সাথে আলাপ করছিলেন। আয়রা নক করা ছাড়াই ঢুকতে ঢুকতে বলল, কেমন আছো আঙ্কেল? আয়রাকে দেখে তোফায়েল সাহেব অনেকটা খুশি হলেও ওনার সামনে বসা ব্যক্তিটা বিরক্ত হয়ে বলল, কোনো রুমে ঢোকার আগে যে নক করে ঢুকতে হয় এটুকু ম্যানার্স কি জানা নেই? আর এর মুখে লেপটে থাকা হাসিটা মুহূর্তে উবে তার রাগে পরিণত হয়ে গেল। সে ওই ব্যক্তিটির উদ্দেশ্যে বলল, ডু নো আমি কে? আর কার সামনে দাঁড়িয়ে সব বলছেন আপনি? আঙ্কেল, উনি কি জানেন আমি কে? তোফায়েল কিছু একটা ভাবছিলেন। আয়রার কথায় ভাবনার ছেদ পড়ল। উনি বললেন, রেদ, এ হলো আয়রা, আয়রা মুলতাসিম। নামটা শোনা মাত্রই রেদের ঠোঁটে একটি বাঁকা হাসি ফুটে উঠল। আয়রা চোখ মুখ কুচকে রেদের দিকে তাকিয়ে থেকে আবারও তোফায়েল সাহেবকে জিজ্ঞাসা করল, ইনি কি আঙ্কেল? মামুনি, ও হলো রেদ। তোফায়েল সাহেবকে থামিয়ে দিয়ে রেদ বলে উঠল, তাইমুদ তাজওয়ার রেদ, আপনাদের ভার্সিটির নিউ প্রফেসর। নাইস টু মিট ইউ মিস আয়রা মুলতাসিম। এটুকু বলে রেদ আয়রার দিকে হাত বাড়িয়ে দিল। আয়রা বেশি কিছু না ভেবে হাত মিলিয়ে নিল। এরপর রেদ চলে গেল। রেদ চলে যাওয়ার পর আয়রা তোফায়েল সাহেবের সামনে বসতে বসতে বলল, আঙ্কেল, কোন ডিপার্টমেন্টের প্রফেসর উনি? ল। আমার ডিপার্টমেন্টে দেখছি তুমি ল নিয়ে পড়েছ। আর আদতে তো সাকসেসফুল বিজনেস টাইকুন। বলে কি বিজনেস স্টাডিজ এর ডিপার্টমেন্টের প্রফেসরের জবটা তোমার জন্যই তোলা রইল। আয়রা হেসে উঠলো এই কথা শুনে বলল, ল নিয়ে তো এক প্রকার জোকের বশেই পড়েছে আঙ্কেল। তুমি তো সবটাই জানো। বাবার মতো হতে চেয়েছিলাম, আসলে চাইও হতে, তাও যদি বাবা একটু খুশি হন আমার প্রতি আর আমাকে একটু বুকে টেনে নেন। কথাগুলো বলতে বলতে আয়রা একটা দীর্ঘশ্বাস ফেলল। তোফায়েল সাহেব কথা ঘোরানোর জন্য বললেন, অবশ্যই, তুমি যদি আরো সফল হও তবে তোমার বাবা হিসেবে তো তোমাকে অবশ্যই বুকে জড়িয়ে নেব। তুমি তো আমার মামুনি, তাই না? আয়রার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল এই কথাটি শুনে। ও তোফায়েল সাহেবের গাল দুটো টেনে বলল, অবশ্যই আঙ্কেল। তখনই বেল বেজে উঠল আর আয়রা তার ক্লাসে চলে গেল। আর কি ক্লাসে ঢুকতেই দেখেই ফার্স্ট বেঞ্চটা খালি করে স্টুডেন্টরা সরে গেল। আয়রা সেই বেঞ্চে বসে পড়ল। এরপর ফোন ইউজ করতে লাগলো। যথারীতি ক্লাসে রেদ আসলো প্রফেসর হিসেবে। সব স্টুডেন্ট ওকে দেখে দাঁড়িয়ে গেলেও শুধু আয়রা ওর দিকে এক পলক তাকিয়ে আবার ফোন ইউজ করে মনোযোগ দিল। রেদের কাছে এটি অত্যন্ত অপমানজনক ঠেকল। তাই সে গলা খাকিয়ে আয়রার উদ্দেশ্যে বলল, মিস আয়রা, টিচার ক্লাসে এলে যে সম্মান দেখাতে হয় তাও কি জানানি আপনার? রেদের কথা শুনে ক্লাসের সবার হাসি পেলেও তারা তা চেপে নিল। আয়রা মুখ তুলে রেদের দিকে তাকালো নির্বিকার ভাবে। এরপর দাঁড়িয়ে চাইনিজ স্টাইলে সম্মান দেখে বলল, ওয়েলকাম প্রফেসর, টেক রেসপেক্ট। আয়রার কর্মকাণ্ড দেখে রেদের প্রচণ্ড রাগ হলেও তাতে দাঁত চেপে সহ্য করে নিল। আর রেদের দিকে তাকিয়ে বাঁকায় সাবারও বসে ফোনে মনোযোগ দিল। এরপর রেদ সবার হল কার্ড ও রেজিস্ট্রেশন ফর্মে সাইন নেওয়া শুরু করে দিল। রেদ নিজের কাজ করছে ঠিকই, কিন্তু তার আর দৃষ্টি আয়রার দিকেই। ফুল রেড, এর ওপর একটা অফ শোল্ডার টপস, সাথে ব্ল্যাক প্যান্ট, চুলগুলো উঁচু করে ব্যান করা আর কয়েকটা চুল গালে পড়ছে। এক হাতে ব্ল্যাক টাইটানের ওয়াচ আর অপরটিতে প্লাটিনাম এর একটি ব্রেসলেট, তাতে ওর নাম খোদাই করা। তার উপর দুধ হালতা রং, সব মিলে যেন রেদের মন ছুঁয়ে যায়। আয়রার ব্যক্তিত্ব আর ওর স্টাইল সবই নজর কাড়া, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হলো ওর চোখ জোড়া, সবুজ চোখ। এটা কি আসল নাকি নকল, নাকি লেন্স পরেছে? ওর মন খচখচ হতে থাকে। কিন্তু রেদের বেশি বিরক্ত লাগে আয়রার বাম দিকের গলায় থাকা সেই ট্যাটুটি। ফর্সা শরীরে যদিও সেই কালো প্রলেপের ট্যাটুটি ফুটে উঠেছে, তাও কেমন যেন ঠেকে রেদের। হঠাৎই খেয়াল করে লাস্ট বেঞ্চের কিছু ছেলে আয়রার দিকে তাকিয়ে তাকিয়ে বাজে ইঙ্গিত করছে। মুহূর্তের আগে রেদের চল শক্ত হয়ে এলো, আর সেই সকল রাগ গিয়ে পড়লো আয়রার উপর। রেদ হঠাৎ বলে উঠল, মিস আয়রা, কাম হিয়ার।
রেদের এই ধমকে পুরো ক্লাসের সবাই চুপসে যায়, সাথে আয়রা অবাক হয়ে যায়। এরা চুপচাপ উঠে ডেস্কের সামনে যেতেই রেদ বলে ওঠে, পুরো ইয়ার জুড়ে অ্যাটেন্ডেন্স শিটে একটা দিনেরও এন্ট্রি নাই, আর এসছেন ফর্মে সাইন করতে? দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আয়রা প্রচণ্ড খেপে গিয়ে বলল, হু আর ইউ টু টেল মি অফ দিস? আমার ভার্সিটি আমার ইচ্ছে অনুযায়ী অ্যাটেন্ড করবো, এসব নিয়ে মাথা ঘামানোর আপনি কে? আই এম ইউর প্রফেসর আয়রা অ্যান্ড ইউর মাই স্টুডেন্ট, সো আপনি ভার্সিটির যাই হন আগে আপনাকে একজন স্টুডেন্ট হতে হবে, সো ইউ উইল হ্যাভ টু বিহেভ লাইক এ স্টুডেন্ট। সো সরি, আমি আপনাকে এক্সামে অ্যাটেন্ড করতে দিতে পারি না। ওকে, লেটস সি। এই বলে আয়রা ক্লাসরুম থেকে বের হয়ে তোফায়েল সাহেবের কেবিনের উদ্দেশ্যে গেল। কেবিনে ঢুকে আয়রা কেবিনের উপরে থাকা গ্লাস থেকে ঢকঢক করে পানি খেয়ে তারপর চিল্লিয়ে বলে উঠল, তাইমুর, তাজওয়ার, রেদ, হু দ্য হ্যাল ইজ হি? আমাকে ক্লাস করা শেখায় আয়রাকে, আমাকে এক্সাম অ্যাটেন্ড করতে দেবে না? হাউ ডেয়ার হি আঙ্কেল? একজন প্রফেসর মাত্র আর আমাকে জ্ঞান দিতে এসেছে। ও জানে আমি ভার্সিটির 40%-এর মালিক। আঙ্কেল, তুমি জানো নি ওকে? আয়রা রাগ দেখে তোফায়েল সাহেব ঘাবড়ে গেলেন। তখনই পেছন থেকে আয়রা শুনতে পেল, যদি আপনি 40%-এর মালিক হন তবে আমি 60%-এর মালিক, সে সাথে আপনার প্রফেসরও। রেদের এই কথাটি শুনে আয়রা পিছু ফিরে দেখল, বিস্ময়ের আভাস এখনো কাটেনি। রেদ কেবিনের দরজায় দাঁড়িয়ে আছে, 2 হাত প্যান্টের পকেটে পুরে। আয়রা বিস্ময় কাটিয়ে তোফায়েল সাহেবের উদ্দেশ্যে প্রশ্ন করল, আঙ্কেল, তুমি তোমার শেয়ার সোল্ড করে দিয়েছ? তোফায়েল সাহেব কিছু বলার আগে রেদ আবারও বলে উঠল, জি না, বাবা সে শেয়ারগুলো আমার নামে করে দিয়েছেন। আফটার অল আই এম হিজ ওয়ান অ্যান্ড অনলি সান। এবার আয়রা যেন অবাকের 7 আসমানে পৌঁছে গেল। ওর মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, কারণ ও জানতো না যে তোফায়েল আঙ্কেলের কোনো ছেলে ছিল। আসলে ওনার সাথে ওর প্রফেশনালি রিলেশন ছিল। উনি আয়রার সব জানলেও আয়রা কখনোই ওনার ফ্যামিলির ব্যাপারে জানতে চায়নি, আর কখনোই কিছু শুনেও নি। তোফায়েল সাহেব থেমে থেমে হালকা হালকা কাশছেন, আর ওনার সামনেই আয়রা বসে আছে মাথায় হাত দিয়ে। আয়রার পাশে বসে রেদ কপালকুণ্ডলা বইটি পড়ছে বেশ মনোযোগ দিয়ে। আয়রা আর চোখে রেদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ওর ইচ্ছে করছে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদতে। ও না পারছে সহ্য করতে, আর না পারছে কিছু বলতে। এই মুহূর্তে আয়রার মনে প্রাণে তকিকে মিস করছে। ইস, যদি তকি থাকতো তাহলে এই রেদের বাচ্চাটা আর হয়তো 12টা বাজিয়ে ছাড়তো। এটি ভেবে আয়রা আবারও একটি দীর্ঘশ্বাস ফেলে। তোফায়েল সাহেব আয়রা আর রেদের মতিগতি পর্যবেক্ষণ করার শেষে রেদের উদ্দেশ্যে বললেন, মেয়েটাকে তুই নিজের মতো পড়তে দিত, শুধু শুধু জোরাজোরি করে কী লাভ? ওর ভালো খারাপ ও ভালোই বুঝবে, সাইনটা করে নিতে দে ওকে। রেদ বইয়ের পাতায় চোখ রেখে বলল, ওই ভার্সিটির কি সেটা আমার দেখার বিষয় না। আমার কাছে বড় হলো আমার ক্লাসের স্টুডেন্ট, আর আমার অন্যান্য স্টুডেন্টের মতোই আয়রাও আমার জন্য সমান। তাই রুলস ওদের জন্য যদি অ্যাপ্লাই হয় তাহলে আয়রার জন্য হবে। আয়রা মনে মনে রেদকে কয়েকশো রকমের গালি দিতে থাকে। রেদের দিকে হতাশা পেয়ে তোফায়েল সাহেব আয়রার উদ্দেশ্যে বললেন, দেখো আয়রা, এই এক্সামটা কিন্তু ফাইনাল। যদি এটা না দাও তাহলে তোমার ইয়ার ড্রপ যাবে, আর আমি জানি ইয়ার ড্রপ মানে তোমার জন্য অনেক কিছুই। কোনো পাগল সজ্ঞানে ইয়ার ড্রপ দেবে না কখনো। আর রইল ট্রান্সফারের কথা, এই লাস্ট সেমিস্টারে ট্রান্সফার করা মানে ওই একই আবারও ইয়ার ড্রপ। তাই একটু কম্প্রোমাইজ করো মামুনি, ফাইনালের পরে না হয় ইচ্ছে হলে ট্রান্সফার করে নিও। আয়রা কথাগুলো মনোযোগ দিয়ে শোনে, এরপর ভাবতে থাকে। কিন্তু সবশেষে আয়রার মনে পড়ে যায় যে তুকিকে থাকতে ওর এত টেনশন কিসের? তুকি ফিল্ডে এমনিতেও রেদকে সায়স্তা করা যাবে। আয়রা এসব ভেবে মুচকে মুচকে হাসতে থাকে। আয়রার হাসিতে রেদের খটকা লাগে। আয়রা বেশ প্রফুল্লতার সাথে বলে ওঠে, আমি রাজি। এরপর রেদের দিকে তাকিয়ে ব্যঙ্গার্থ স্বরে বলে, স্যার, এক্সামটা অ্যাটেন্ড করতে কী করা লাগবে? সব ফর্মালিটি পূরণ করবো আমি। রেদ কিছু একটা ভেবে বলে, বেশি কিছু না, এক্সাম পর্যন্ত যতটা ক্লাস হবে সবই অ্যাটেন্ড করতে হবে। এছাড়া একটি সুন্দরবন ট্রিপ হতে পারে এই সপ্তাহের শেষে, সেটাই স্বেচ্ছাসেবী হিসাবে থাকতে হবে। আর এরপর যদি আমার মন চায় তাহলে হয়তো বা সুযোগ পাবে এক্সাম অ্যাটেন্ড করার। রেদের কথায় আয়রা কিছুটা চটে গিয়ে বলল, দেখছো আঙ্কেল, মন চাইলে মানেটা কি? তোমার ছেলে কিন্তু শুধু শুধু আমার পেছনে হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে। আই উইল নট টলারেট দিস। আয়রা এবার উঠে চলে গেল। যাওয়ার আগে কেবিনের দরজা বেশ জোরে সরেই চাপিয়ে গেল। তোফায়েল সাহেব রেদের উপর বিরক্ত হয়ে বললেন, আসলেই তুই বিনা কারণে ওর পেছনে লেগেছিস। ছাড় তুই সব, কেন করছিস আমি তো বুঝতেই পারছি না। রেদ কিছু বলে না, বইয়ের দিকে দৃষ্টি রেখে বিড়বিড় করে বলতে থাকে, ওরপর তবে কাঠখড়, দহনই হবে আহুতি, ওঝাত সবই কাছে ঘেঁষার, সারমর্ম যদিও হয় ক্ষতি। গত আধা ঘন্টা যাবৎ আয়রার কার্যক্রম দেখতে দেখতে বেশ বিরক্ত ফারহা। কেমন যেন উদ্ভট ভঙ্গিতে ব্যায়াম করছে ও। আয়রা কি একটা যেন নাম বলেছিল, ইউগা না ইউগা, ধুর উচ্চারণটা একটু শুদ্ধ করছে না ফারহার। তাহলে দেখতে তো উদ্ভট লাগবেই। আয়রা ইয়োগা শেষ করে উঠে পড়ে। এরপর পাশে থাকা উপকরণ থেকে 1 কাপ গ্রিন টি বানিয়ে খেতে থাকে। এতক্ষণে নিজেকে একটু ফ্রেশ লাগছে ওর নিজের কাছে। না হয় মন মেজাজ ওর ভীষণভাবে বাজে বিক্রি গিয়েছিল ওই রেদের কারণে। আয়রাকে চুপচাপ থাকতে দেখে ফারহাকে জিজ্ঞাসা করে, দিন কেমন কাটলো আজকে? ফারহার প্রশ্নে সারাদিনের সব আয়রার চোখের সামনে ভেসে উঠল। রাগ দমে আয়রা বলল, হ্যাঁ ভালোই। সত্যি কি তাই? কেমন যেন খটকা লাগছে। আয়রা ফারহার দিকে তাকায়, এক প্রকার জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে বলে, তোর ধারণা ঠিক, ভার্সিটি লাইফের সবচেয়ে বাজে দিন বোধহয় আজকের দিনটাই ছিল। কেন, এমন কি হয়েছে আজকে? দাঁড়া বলছি।
এরপর আয়রা কাপটি রেখে ফারহার পাশে বসে পড়ে। এরপর ওকে সব বলতে থাকে। ফারহা বেশ মনোযোগ সহকারে সবটা শুনে ফারহা অট্ট হাসিতে ফেটে পড়ে। ফারহার হাসি দেখে আয়রা বিরক্ত হয়ে বলে, এভাবে হাসার কি হলো? একটাবার ভাবো আপু, তোমাকে আয়রা মুলতাসিমকে কেউ এভাবে নাজেহাল করেছে। মানুষটা কত সাংঘাতিক ভাবা যায়, কচু সাংঘাতিক। আমার তকিকে ফিরতে দে, সব ছুটিয়ে দেব, ও দেখে নিস। হঠাৎ ফারহা দমে যায়। আয়রা বলে, আমার তকি? কথাটা কোথায় যেন সূচের মতো বিঁধল ওর। আয়রার ডাকে ধ্যান ভাঙল ওর। পরের দিন আয়রা যথারীতি ভার্সিটি গেল। আয়রাকে দেখে রেদোকে ডেকে নিয়ে একটি বুক লিস্ট ধরিয়ে দিয়ে বলল, ক্লাস শুরু হতে এখন 1 ঘন্টা বাকি। এই লিস্টে থাকা 51টি বই লাইব্রেরি থেকে খুঁজে আনো যাও। আয়রার মেজাজ প্রচণ্ড খারাপ হলেও ও চুপচাপ রেদের কথা মতো মেনে নেয়। এরপর লাইব্রেরির উদ্দেশ্যে পা বাড়ায়। লাইব্রেরিতে ঢুকতেই আয়রার মাথা বউ চক্কর দিয়ে ওঠে। বিশাল বড় লাইব্রেরি, ও কোথায় কি বই খুঁজতে যাবে? তাই হেল্প করার জন্য লাইব্রেরিয়ানের কাছে গেল। লাইব্রেরিয়ান ওকে ল ডিপার্টমেন্টের শেলফ দেখিয়ে দিয়ে চলে গেলেন। এরপর আয়রা প্রায় 15 ফুট চওড়া ও 10 ফুট লম্বা শেলফ হতে খুঁজে খুঁজে বই নিতে লাগলো বুক লিস্ট অনুযায়ী। যখন আয়রা মাত্র 20টি বই খুঁজে নিল তখনই বেল বেজে উঠল। আয়রা কোনো মতে নিজের ব্যাগ ও 2 হাতে বইগুলো নিয়ে ক্লাসে ঢুকলো, কিন্তু দরজার সামনে যেতেই হোঁচট খেয়ে পড়ে গেল। আয়রার পড়ে যাওয়ায় ক্লাসের সবার মাঝে যেন হাসির রোল পড়ে গেল। রেদ বেশ রেগে গেল। এসবে আয়রা বেশ অপমানিত বোধ করলো। রেদ তখন পুরো ক্লাসকে ধমক দিয়ে চুপ করিয়ে আয়রার উদ্দেশ্যে বলল, সামান্য কটা বই আনতে দিয়েছে আর তাতেই হাল? আরও নাকি বিজনেস টাইকুন? গেট আপ অ্যান্ড গো টু ইউর সিট। এতক্ষণ আয়রার চোখের জলগুলো টলমলো করছিল। রেদের ধমকে সেগুলো গাল বেয়ে বেয়ে পড়ল। এভাবে 3 দিন কেটে গেল। প্রত্যেকটা দিনই রেদ আয়রাকে দিয়ে বই আনাতো আর নানান ছালছুতোয় ওকে ইনসাল্ট করত। একমাত্র এক্সামের চিন্তা করে আয়রা সবটা মুখ বুঝে সহ্য করে নিত। ভার্সিটি শেষে আয়রা বেশ ক্লান্ত হয়ে পার্কিং লটের দিকে যাচ্ছিল। সেখানে কিছু ছেলে মেয়েদেরকে বাজে কমেন্ট পাস করছিল। আয়রাকে দেখে তাদের মধ্যে একজন বলে উঠল, ব্রো, লুক একদম অন্যরকম একটা মাল। এমন মাল আমাদের দেশে ভাবা যায়? যেমন ফিগার তেমন। ছেলেগুলোর কথা শুনে আয়রা সেদিকে দৌড়ে গিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল। ছেলেটা রেগে গিয়ে আয়রার হাত ধরতেই আয়রা আরো বড় একটা চর বসিয়ে দিল, কিন্তু হাত ছোটাতে পারল না। তখনই রেদ এসে সেখানে দাঁড়াতেই ছেলেগুলো দৌড়ে পালালো। আয়রা রেদের দিকে ফিরে তাকাতেই রেদর হাত ধরে ওকে টেনে নিয়ে যেতে লাগলো। রেদ আয়রাকে টেনে লাইব্রেরিতে নিয়ে গেল। ইতিমধ্যে আয়রা অনেক চেষ্টা করেও রেদের কাছ থেকে নিজের হাত ছাড়াতে পারেনি। লাইব্রেরিতে নিয়ে রেদ আয়রাকে সজোরে একটা ধাক্কা দিয়ে দেয়ালের সাথে মারল। রেদ রাগে ফুঁসছে আয়রার দিকে তাকিয়ে। ঘটনার আকস্মিকতায় আয়রা হতভম্ব। আয়রা আর কিছু বোঝাটার আগেই রেদ আয়রাকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরল। এক হাত আয়রার কোমর গড়িয়ে ওকে জড়িয়ে নিল আর আরেক হাত আয়রার চুলে চেপে ধরে আয়রার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবে দিল। আয়রা রেদকে সরানোর চেষ্টা করেও লাভ হলো না। রেদের শক্তির সাথে কিছুতেই কুলোতে পারল না। বিনিময়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ দিয়ে। আর একটা সময় পর সে আবেগে বিভোর হয়ে রেদকে খামচে জড়িয়ে ধরল। প্রায় কতক্ষণ যাবৎ এভাবে একে অপরের শ্বাস প্রশ্বাস মাপল তা কারোরই জানা নেই। নিঃশ্বাস বন্ধ করে উপক্রম হতেই রেদ আয়রাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। রেদ আয়রাকে ছেড়ে দিতে আয়রা মেঝেতে বসে পড়ল ধপ করে। এরপর 2 হাঁটু একত্র করে মাথা ঠেকিয়ে উচ্চস্বরে কেঁদে উঠল। এতক্ষণে রেদের হুঁশ হলো। ও যা করেছে সম্পূর্ণটাই রাগের মাথায় করেছে, কিন্তু ওর কর্মকাণ্ডে আয়রা অনেক বেশি হার্ট হয়েছে, তা আয়রার আচরণে স্পষ্ট। রেদ আয়রার কাঁধে হাত রাখতে আয়রা ওকে ধাক্কা মেরে চিল্লিয়ে বলে উঠল, ডোন্ট টাচ মি, জাস্ট স্টে অ্যাওয়ে। আয়রা কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো। এরপর বেরিয়ে যেতে নিলে রেদুর হাত ধরে বলল, প্লিজ আয়রা, আই এম সরি, লেট মি এক্সপ্লেইন। আয়রা ঝাপটা মেরে রেদের হাত সরিয়ে আবারও চিল্লিয়ে বলল, আই সেড স্টে অ্যাওয়ে। রেদ আবার আয়রাকে দেয়ালের সাথে চেপে ধরে বেশ কড়াসরে বলল, জাস্ট শাট আপ অ্যান্ড স্টপ ক্রাইং। সব নার্সিংয়ে যাবে না তুমি, প্লিজ যেতে দিন না। কাপা কাপা স্বরে বলল আয়রা, আই সেড জাস্ট শাট আপ। আমি সবটা ক্লিয়ার করার আগে যাতে একটা সাউন্ডও না শুনি। আই এম সরি, রাগের বশে আমি ভুল করে ফেলেছি। অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই, বাট আমার সহ্য হয়নি ছেলেগুলো তোমাকে হ্যারেজ করছিল। কেন করেছিল? অফকোর্স তোমারই দোষ। আয়রা তখন চুপচাপ শুনছিল, কিন্তু রেদের ধমকে আবারও কেঁদে দিল। রেদ আবারও রেগে বলল, স্টপ ক্রাইং অ্যান্ড লিসেন। এরকম শরীর দেখানো জামাকাপড় পরার কোনো মানে হয়? ড্রেস ঠিকঠাক পরে আসবে, ওকে? ওকে। আর যদি শরীর দেখানোর এত ইচ্ছা থাকে তাহলে বিকিনি পরে আসতে পারে একেবারে, ওকে? কি? একদম জানে মেরে দেবো যদি কখনো এমনটা হয়। নিজের সম্মানের কথা কি একটু মাথায় নেই, ইডিয়েট? আয়রা আবারও কেঁদে দিল। এরপর রেদকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, একদম ঢং করতে আসবেন না। কি পেয়েছেন আপনি আমাকে? অধিকার ফলাচ্ছেন কোন সাহসে? উফ, কত কেয়ার আমার রেপুটেশনের। পুরো ভার্সিটির সামনে ইনসাল্ট করার টাইমে আমার সম্মানের কথা মনে ছিল না? এখন আমার সম্মান বাজাতে এসেছেন? আপনি না পারেনও, দ্যাটস ওয়াই আই হেট ইউ। আর শুনুন, লাগবে না আমার কোনো পেপার সাইন করা। দিলাম না আমি কোনো এক্সাম, ইয়ার ড্রপ হোক আর যাই হোক সব কবুল, কিন্তু আপনার ওই চেহারা দেখতে আমি মোটেও রাজি না। জাস্ট কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম মি। এরপর আয়রা লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। রেদ ওখানে দাঁড়িয়ে রইল আর নিজেকে মনে মনে প্রহার করতে থাকলো। দূরত্ব আগে থেকে ছিল, এখন আরও বেড়ে গেল। আর দোষ নিজেরই। রাতে খাবারের জন্য আয়রাকে 3 বার ডেকেও কোনো সারা শব্দ পেল না ফারহা। এরপর নিজে এলো আয়রাকে নিতে, কিন্তু আয়রা রুমে নেই।
দ্রুত ছাদের দিকে পা বাড়ালো ফারহা। ওর ধারণা ঠিক ছিল, আয়রা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। পরনে ব্ল্যাক ব্লু মিক্স নাইট ড্রেস, চুলগুলো ছাড়া বাতাসে থেমে থেমে উঠছে। কেমন যেন ভূত ভূত লাগছে ওকে দেখতে ফারার কাছে। ফারা আয়রার পাশে গিয়ে দাঁড়ালো, আয়রার দৃষ্টি বরাবর শূন্য। ফারা বলল, এত বিষণ্ণ হয়ে কি ভাবছো আপু? ভাবছি কিছু না। বুঝেছি, দ্বন্দ্বে আছো। তা কি নিয়ে এত দ্বন্দ্ব? আচ্ছা, মস্তিষ্ক কি একই সময় দুজনকে নিয়ে ভাবতে পারে? ফারার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ল আয়রা। ফারা কিছুক্ষণ আয়রার দিকে তাকিয়ে বলল, মস্তিষ্ক একই সাথে অনেককে নিয়ে ভাবতে সক্ষম, তবে মনের অঙ্গিনায় কিন্তু একের অধিকজনকে নিয়ে ভাবার অনুমতি নেই। এখন বলো, তোমার ভাবনার এই দ্বিতীয়জনকে? উত্তর আরে কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেললো। ফারহা আবারও বলে উঠল, রেদ স্যার নাকি আপু? কেন? ওই ব্যাটা আজকেও জ্বালিয়েছে নাকি তোমাকে? আর বলিস না বোন, আজকে সব লিমিট ক্রস করে ফেলেছো। মানে? আয়রা ফারাকে সব খুলে বলতেই ফারার মাথায় হাত। তখনই আয়রার কান্নার শব্দ ওর কানে এলো। আয়রার দিকেও তাকাতে দেখলো আয়রা কাঁদছে। ফারা ব্যস্ত হয়ে পড়ল, এ আপু কাঁদছো কেন? জানি না, ভীষণ কান্না পাচ্ছে। অন্তত এটা আমি আশা করিনি কখনোই। ঘৃণা লাগছে আমার নিজের প্রতি খুব। আয়রার কান্না দেখে ফারা ওর চোখ ভরে এলো। আয়রাকে কোনো মতে শান্ত করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। এরপর নিজের রুমে চলে এলো। নিজের উপর একটা চাপা ক্ষোভ কাজ করছে ফারহার। ও পারেনি আয়রাকে যত্নে রাখতে, অথচ তো কি ওর ভরসায় ফারহাকে ছেড়ে গিয়েছিল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েও। কিন্তু সকাল সকাল তীব্র কলিং বেলের শব্দে ওর ঘুম ভেঙে যায়। ওই কলিং বেলটা এমনভাবে চাপছে যেন ভেঙেই ফেলবে। ফারহা দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখে দরজার সামনে একজন সুঠাম দেহী পুরুষ দাঁড়িয়ে আছে, বেশ পরিপাটি ধাঁচের। ফারহা চোখ ডলতে তার উদ্দেশ্যে বলল, কে আপনি? এতটা ভোরে কি এমনটা করে বুঝি? আচ্ছা যাই হোক, ভেতরে আসুন। রেদ ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কাউকে দেখেছে প্রথমে সালাম দিতে হয়, তাকে জানা নেই তোমার? রেদের এমন দৃঢ় কথায় ফারহার ঘুম ঘুম ভাবটা উবে গেল। শেষেতেও বেশ লজ্জিত হলো। ফারহা যথেষ্ট আদব কায়দা জানা একটি মেয়ে, কিন্তু হঠাৎ এতটা ভোরে এভাবে ঘুম ভাঙার দরুন ওর মেজাজটা বেশ খিটখিটে হয়ে গিয়েছিল। আর সালামের ব্যাপারটা ওর মনেও ছিল না। তাই ফারহা মাথা নিচু করে রেদকে সালাম দিল। সালামের উত্তর দিয়ে রেদ বলল, যাই হোক, আয়রা কোথায়? আপু তো ঘুমোচ্ছে, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। রুম কোন দিকে? দোতলায়। আরে আগে পরিচয়টুকু দিন। রেদ ফারহার কোনো কথার উত্তর না দিয়ে দোতলায় সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। ফারহা রেদের পেছন পেছন দৌড়াতে দৌড়াতে বলল, আরে দাঁড়ান, এসব কেমন অসভ্যতামি? কে আপনি? এভাবে একটা মেয়ের রুমে কেন ঢুকছেন? আমাকে তুমি চিনবে না পিচ্ছি? পিচ্ছি শব্দটা শুনে ফারহা রাগ হলো, পরক্ষণে বলে উঠল, এক সেকেন্ড, আপনি রেদ স্যার তাই না? রেদ দাঁড়িয়ে গেল। এরপর বলল, একদম ঠিক, কিন্তু কিভাবে চিনলে? আরে আপু সবসময় আপনার কথা বলে, আপনি কি আপুকে খুব জ্বালিয়ে মারেন? ও তাহলে আমার নামে গল্প করা হয়? বা রেদ, তুই তো অনেক ফেমাস। আয়রার রুমটি পাওয়া মাত্রই রেদ সেই রুমে ঢুকে পড়ল। রেদ আয়রার রুমে ঢুকতেই দেখলো আয়রার গায়ে চাদর সরে গিয়েছে। আয়রার ড্রেসের প্যান্টটিও হাঁটুর উপরে উঠে গিয়েছে, আর জামাটি পেটের দিক দিয়ে অনেকটা উপরে উঠে গিয়েছে। আয়রার ফর্সা হাঁটু পেট দেখে রেদের মাথা যেন ভৌ চক্কর দিয়ে উঠল। আয়রার মসৃণ পেটের সবচেয়ে আকর্ষণীয় বস্তু ছিল ওর নাভিপদ্ম। রেদ হা করে সেদিকে তাকিয়েছিল। ফারহা রুমে ঢুকে দেখে রেদকে আয়রার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভীষণভাবে রেগে গেল। ও দৌড়ে গিয়ে আয়রার গায়ে চাদর ঠিক করে দিয়ে তেসাও করে বলল, হাই হাই, কি অসভ্য লোক! এই বের হন এক্ষুনি এই রুম থেকে। এমন হা করে তাকিয়ে থাকতে লজ্জা করে না? ছি ছি। ফারহার কথায় রেদ বেশ লজ্জিত হয়ে মাথা নিচু করে বলল, আমি নিচে আছি, আয়রাকে জলদি ডেকে দাও। এই বলে রেদ চলে গেল। তবুও ফারহার রাগ কমেনি। আপাতত রাগ কমাতেও চোখে মুখে পানির ঝাপটা দিয়ে আয়রাকে ডাকতে লাগলো। প্রায় 10 মিনিট পরে আয়রা উঠে বসতেই ফারহা ওর ক্যাসেট ছেড়ে বসলো রেদকে নিয়ে। রেদের নাম শুনতে আয়রা যেন 440 ভোল্টের শক খেয়ে বলল, কি বলছিস? ওই তিতা করল্লা এখানে আসছে কেন? জানি না গো বাপু, কি অসভ্য লোক। যাকগে, নিচে আছে, জলদি নেমে এসো, আমি চা নাস্তা জোগাড় করছি। এরপর ফারহা চলে গেল। রেড ড্রয়িং রুমে বসে ম্যাগাজিন পড়ছিল। আয়রা দ্রুত ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে চেঞ্জ করতে গেল। হঠাৎ করেই ওর কালকের কথা মনে পড়ে গেল। তাই পরার পর ও জিন্স আর একটি লং কামিজ বেছে নিল। চেঞ্জ করে কোনো মতে দৌড়ে নিচে নেমে এলো। রেদের সামনে আসতে আসতে নিজেকে একটু অ্যাটিটিউড ভাব নিয়ে চলে এলো। আয়রা আসতে দেখে রেদ দাঁড়িয়ে গেল। আয়রা সোফায় বসতে বসতে বলল, এত সকাল সকাল কেন এসেছেন বলুন তো? আপনাকে না আমি মানা করেছি আমার সামনে না আসতে, তবু কেন এসেছেন? নিজের চেহারা দেখাতে আমাকে? এক্সকিউজ মি, আমার অত শখ নেই তোমাকে নিজের চেহারা দেখানো, বুঝলে? আমি কাজে এসেছিলাম। আর তোমার সাহস কি করে ভার্সিটির শেয়ার সোল্ড করার? মিস্টার তাইমুর, প্রথমত এমন টোনে আমার সাথে কথা বলবেন না প্লিজ। আর ভুলে যাবেন না, এটা আমার ঘর, আপনার ভার্সিটি নয়। তাই আমার ঘরে এসে আমার উপর চড়া হলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আর আমি এখন আর কোনো প্রকার দায়বদ্ধ নই যে আপনার কথা আমাকে শুনতে হবে। দ্বিতীয়ত, আমি আমার নামে থাকা শেয়ারগুলো সেল করতে চেয়েছি। আই ডোন্ট থিঙ্ক এতে আপনার কোনো আপত্তি থাকার কথা। আমার রাইটস আছে এতে। আয়রার কথার ধাঁচ দেখে আজ রেদ সত্যি মুগ্ধ। হ্যাঁ, এই আয়রাকেই চাই তার, যে তার চোখে চোখ রেখে ওর কথার জবাব দিতে পারবে, যার কথা দিয়ে ও প্রতিনিয়ত ঘায়েল হবে। এতদিন আয়রার মাঝে এই সত্যকে হাজার খুঁজেও পায়নি রেদ। এত ইনসাল্ট করেছে, কিন্তু আয়রার থেকে একটি উত্তর পায়নি।
কিন্তু আজ পেয়েছে, তাই ওর আনন্দের আজ সীমা নেই। আয়রা এইসব কথার পাত্তা না দিয়ে রেদ সোফায় পায়ের উপর পা তুলে বেশ আয়েসি ভঙ্গিতে বলল। ওর এমন আচরণ দেখে আয়রা বরাবরই বিরক্ত, কেমন যেন ব্যক্তিত্বহীন মানুষটা। একটু পরে ফারহা নাস্তা নিয়ে এলো। রেদের দিকে চোখ পড়তে ওর ভেতরটা আবারও তেলে বেগুনে জ্বলে উঠল। তবু কিছু না বলেও চলে গেল। নাস্তা দেওয়ার সাথে সাথেই রেদ খাওয়া শুরু করলো। রেদ এক মনে খাচ্ছে আর আয়রা বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে আছে। খাওয়া শেষে রেদ ঢেকুর তুলতে তুলতে বলল, জম্পেশ খেয়েছি আজ, পিচিটা ভালোই রাস্তা বানাতে পারে। আচ্ছা আমি চললাম তাহলে, বলে রেদ উঠে দাঁড়িয়ে হাঁটা দিল। এরপর দরজায় থেমে বলল, আজ দুপুরে সুন্দরবন ট্যুরের জন্য রওনা দেবো আমরা, রেডি থেকো, আমি তোমাকে পিক করে নেব। কথাটি শোনা মাত্রই আয়রা গলা ফাটিয়ে বলল, মোটেও না, আমি যাব না, আর আপনার সাথে তো মোটেও না। তুমি যাবে সুন্দরী, তুমি 100% যাবে। এই বলে রেদ হাসতে হাসতে বেরিয়ে গেল। রেদের সেই হাসির চেয়ে অসহ্যকর কিছু বোধ হয় আর নেই পৃথিবীতে আয়রার মতে। ঘড়ির সময় 11:45। আয়রা ঘরে পায়চারি করছে আর ফারহা বসে বসে শিমের বিচির খোসা ছড়াচ্ছে। আয়রা বেশ চিন্তিত হয়ে পায়চারি করছে। তখনই আয়রার ফোনে কল আসে। ফোনে হাত নিয়েও দেখে তোফায়েল সাহেবের কল। আয়রা কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম আয়রা মা, শুনলাম তুই নাকি শেয়ার বিক্রি করছিস। জি আঙ্কেল, আর কারণটা তো তুমি জানোই। আচ্ছা যাই হোক, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, তবে আমার একটা কথা রাখবি। জি আঙ্কেল, আমাদের সাথে ট্রিপে চল, মাত্র 3 দিনের তো ব্যাপার, এরপর তুই আর তোর ভার্সিটিও থাকবি না। কিন্তু আঙ্কেল, কোনো কিন্তু নাই, প্রতিবারই তো যাস, আর এবার তো শেষবার, প্লিজ না করিস না। তোফায়েল সাহেবের এমন মায়া জড়ানো আয়রা আর না করতে পারে না, রাজি হয়ে যায় ট্রিপের জন্য। এরপর আয়রা রেডি হয়ে বেরিয়ে যায় বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ড থেকে 2টি গাড়ি ছাড়া হয় সুন্দরবনের উদ্দেশ্যে। ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা বাস ছিল বিধায় যাতায়াতে আয়রাকে বিরক্ত করার সুযোগ পায়নি রেদ। সুন্দরবনে বুক করা কটেজে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল 5টা বেজে গেল। কটেজে পৌঁছে সবাই খাওয়া দাওয়া সেরে নিজ নিজ রুম খুঁজে ঘুমিয়ে পড়ল। এর মধ্যে রেদকে একটা বার এর জন্য দেখেনি আয়রা, এই নিয়ে বেশ শান্তি অনুভব করল। পরের দিন সকালে সবাই ট্রেকিংয়ে বের হলো বনের ভেতরে। আর তোফায়েল সাহেবকে দেখতে পেলেও রেদকে কোথাও দেখতে পেল না। জঙ্গলওয়ালা দল বেঁধে ট্রেকিং করছিল। হঠাৎ আয়রার চোখ যায় একটি গাছের ডালে, কালো লাল মিশ্রণের একটি বিশাল আকারের প্রজাপতি। প্রজাপতিটি দেখা মাত্রই আয়রা সেদিকে ছুটে গেল। তোকির কথা বড্ড মনে পড়ছে ওর। তোকে তো একজন প্রজাপতি, প্রায় তো কি রূপে ওর আশেপাশে থাকতো। এসব মনে হতে একটা দীর্ঘশ্বাস ফেলে আয়রা। আপাতত এই প্রজাপতিটা বড্ড টানছে ওকে। আয়রা প্রজাপতিটি ধরতে গেলেই এটি উড়ে অন্য একটি ডালে চলে যায়। আয়রা দম ফেলে আবার সেটিকে ধরতে যায়। এবারও তাই হলো। শেষবার প্রজাপতিটি উঠতে শুরু করলো আর আয়রা পাগলের মতো সেটির পেছনে ছুটতে লাগলো। প্রায় অনেকক্ষণ পর আয়রা দেখলো প্রজাপতিটি আর নেই। ও চারিদিকে তাকালো কিন্তু কিছু দেখতে পেল না। সর্বনাশ, সে নিজের দল হতে অনেক দূরে চলে এসেছে। ফোনের ম্যাপ বের করে দেখার চেষ্টা করলো কিন্তু নেটের কারণে দেখতে পারল না। রাস্তা হারিয়ে ফেলেছে সে। হঠাৎই তীব্র পায়ের আওয়াজ শুনতে পেল, যেন কিছু একটা ঝাঁক বেঁধে দৌড়ে আসছে। আশেপাশে জঙ্গল আর ঝোপের জন্য কিছু দেখা যাচ্ছে না, কিন্তু দৌড়ে আসার শব্দে স্পষ্ট। হঠাৎ কেউ একজন ওর হাত ধরে ওকে টেনে নিয়ে দ্রুত পায়ে চলতে লাগলো। ঘটনার আকস্মিকতায় আয়রা অবাক, কিন্তু সামনের মানুষটাকে দেখে ও আরো বেশি অবাক। রেদ, হ্যাঁ, রেদ ওর হাত ধরে প্রাণপণে দৌড়াচ্ছে। আয়রা মাথা ঘুরিয়ে পেছনের দিকে এক ঝাঁক বন্য কুকুর। কি হিংস্র চেহারা তাদের, যেন নাগাল পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাবে ওদের। আর দৌড়ানোর গতিও প্রখর। তাদের গতির সাথে বেগ পেতে আয়রা আর রেদের বেশ পোহাতে হচ্ছে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে রেদ আয়রাকে নিয়ে একটি গুহার মতো জায়গায় ঢুকে পড়ে। আয়রা রেদের বুকের সাথে লেপ্টে আছে, দুজনেই বেশ হাঁপাচ্ছে। কুকুরদের পায়ের শব্দ তীব্র হতে হতে অনেকটা মিলিয়ে গেল। রেদ বুঝতে পারল ওরা অনেক দূর এগিয়ে চলে গিয়েছে। তবু আয়রাকে ভেতরে রেখেও বেরিয়ে এলো। আশেপাশে তাকিয়ে দেখলো, এবার আবারও ভেতরে ঢুকলো। আয়রা বেশ ভয় পেয়েছে, সেই সাথে বেশ হয়রানও। তাই একটি পাথরের উপরে বসে ব্যাগ হাতে পানির বোতল নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল এক নিঃশ্বাসে। রেদর হাতের পানির বোতলটা কেড়ে নিয়ে সবটুকু পানি ওর মাথায় ঢেলে দিল। এরপর চিল্লিয়ে বলল, জঙ্গলের মাঝে কি করছিলে তুমি? হ্যাঁ, এটা কি চট্টগ্রামের রাস্তা পেয়েছো তুমি যে যেদিক সেদিক যেমনভাবে খুশি তেমনভাবে দৌড়াবে? এটা সুন্দরবন, হিংস্র জন্তু জানোয়ার পেলে ছিঁড়ে খাবে তোমাকে। আর তুমি দলচ্যুত হলে কিভাবে? একে তো শীত, তার উপর রেদ আয়রার মাথায় পানি ঢেলে দিয়েছে। আয়রা থরথর করে কাঁপছে, ওর মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। তা দেখে রেদের মেজাজ আরো খারাপ হয়ে যায়। ও গুহার একপাশে পাথরের দেয়ালে হাত দিয়ে বাড়ি মারতে গিয়ে পাথরের হাতের টালু কেটে যায় আর অনেকটা রক্তক্ষরণ শুরু হয়। তা দেখে আয়রা নিজের শীত ভুলে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পাগল আপনি, এমনটা কি করে? হ্যাঁ, যত সব ফালতু কাজ কারবার। আয়রার ব্যাগ থেকে ফার্স্ট এইড বক্স বের করে নিয়ে রেদের হাতে ব্যান্ডেজ করে দিতে থাকে। আচ্ছা, রেদ নাম নিয়ে হয়তো অনেকে বিরক্ত হতে পারেন, যেটা আমরা মনে করলাম, তাই আমরা রেদ নামের বদলে তাইমুর নামটা ইউজ করব। তাইমুরের হাতে ব্যান্ডেজ করা শেষ হতে ওরা গুহা থেকে বেরিয়ে পড়ে। তার আগে তাইমুর একটি গাছের ডাল ভেঙে নেয় শক্ত দেখে, এরপর সেটি দিয়ে মাটিতে আঁচড় কাটতে কাটতে হাঁটতে থাকে। আয়রা কৌতূহল হয়ে জানতে চাই, এভাবে আঁচড় কাটার কারণ কি? যদি আমরা দল অথবা ফেরার খুঁজে না পাই
যাতে আবার গুহায় ফিরে যেতে পারি, তাই পথের চিহ্ন রাখছি। ও, ইন্টেলিজেন্ট। নট অ্যাট অল। এটা জঙ্গল ট্র্যাকিং এর জেনারেল নলেজ। ও, এভাবে আয়রা তাইমুর অনেকক্ষণ যাবৎ হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে পায় না। তাইমুর বলে, বিকেল নেমে এসেছে, রাতটা গুহাতেই কাটাতে হবে, দ্রুত পা চালাও, না হলে যেতে যেতে সন্ধ্যা নেমে যাবে। এতক্ষণ যাবৎ হাঁটতে হাঁটতে আয়রা বেশ হয়রান হয়ে পড়েছে। সে একটি পাথরের উপর বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বলে, আর পারবো না, পা চলছে না। দেখো আয়রা, একটু কষ্ট করো, এখানে রাত কাটানো যাবে না, ওই গুহাটাই সেফ, প্লিজ দ্রুত চলো। পারছি না তো, পাগুলো যেন ব্যথায় বম্ব হয়ে আছে, আর বডিটাও কুলোতে পারছে না। তার উপরে খানাদানা কিছুই পেটে পড়েনি, আমার ক্ষুধায় পেটের ভেতর যুদ্ধ চলছে। আয়রা এই বলে গাছের সাথে পিঠ হেলান দিয়ে বসলো। তাইমুর কিছুটা ভেবে বলল, পানি আছে? হ্যাঁ আছে, শুধু এক বোতলই আছে, সাবধান ইউজ করা লাগবে, না হয় পরে পানি সংকটে পড়া লাগবে। আমার কাছে 2 বোতল আছে, আপাতত তোমার 1 বোতল দাও। আয়রার কাছে থাকা বোতলটি তাইমুরকে দিল। তাইমুর ব্যাগ হতে 1 প্যাকেট বিস্কিট বের করে আয়রার হাতে দিল। এরপর আয়রার বোতলটিতে ওর কাছে থাকা গ্লুকোজ এর গুঁড়া মিক্স করে আয়রাকে দিয়ে বলল, 5 মিনিটে খাওয়া শেষ করো। কথাটি শেষ হতে না হতেই আয়রা খাওয়া শুরু করলো। পুরো বাচ্চার মতো করে খাচ্ছেও, বিস্কিটের গুঁড়াগুলো গালের আশেপাশে লেগে আছে। তাইমুর নিজের মনে মনেই হাসলো সেটা দেখে। আয়রা প্রায় খাওয়া শেষ হতেই ওর তাইমুরের কথা খেয়াল হলো। আপনি খান? না গো, তোমার খাওয়া দেখে পেট ভরে গিয়েছে। আয়রা এটি শুনে ভেঙচি কেটে আবারও খাওয়ায় মনোযোগ দিল। বুধের পানি সবটুকু না খেয়ে অল্প বাঁচিয়ে রাখলো ফিরতি পথে খাওয়ার জন্য। এরপর উঠে দাঁড়ালো ও, দুজনে হাঁটা ধরল। দ্রুত হাঁটার জন্য আয়রা আর ও একে অপরের হাত চেপে ধরল। তখন প্রায় সন্ধ্যা রাতের কাছাকাছি। চারিদিকে আবছা আবছা আলো ছিল। হৃদ আর আয়রা প্রায় 1-1.5 ঘন্টার মতো লাঠির দাগ অনুসরণ করে পায়ে হেঁটে হেঁটে গুহায় এসে পৌঁছালো। গুহার ভিতরে আসতেই আয়রা মাটিতে বসে পড়ল। এভাবে হাঁটার অভ্যাস ওর মোটেও নেই। আজকে টানা হেঁটেছে সারাদিন। এখন ওর আপদমস্তক শরীর যেন আশার হয়ে আসছে ধীরে ধীরে। হৃদ আশেপাশে থেকে পাতার ডালপালা কুড়িয়ে এনে আগুন জ্বালাতে লাগলো। আগুন জ্বালানোর শেষে আরো বেশ কিছু পাতা এনে একটা জায়গায় বিছিয়ে দিল। তারপর সেই পাতাগুলোতে একটা একটা মেডিসিন জাতীয় পাউডার ছিটিয়ে দিল পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য। আয়রা শুধু দূর থেকে বসে হৃদের কর্মকাণ্ড দেখছিল। এরই মধ্যে ওর ভেতরটায় আবারও ক্ষুধা আর অস্তিত্ব জানান দিল। ও নিজের সাথে খাওয়ার মতো কিছু আনেনি, শুধুমাত্র 2 বোতল পানি আর কিছু জামাকাপড় ছাড়া। তাই মাথা নিচু করে বসেছিল। তখন রেদ এসে ওর পাশে বসলো। আয়রা মাথা তুলে একবার রেদের দিকে তাকিয়ে আবারও মাথা নামিয়ে নিল। এরপর দুজনেই চুপচাপ, আর দুজনেরই দৃষ্টি সামনের জ্বলন্ত অগ্নিকুণ্ডে। কিন্তু একজনের চেহারায় ছিল মলিন আর অন্যজনের চেহারায় ছিল রহস্যময় বিজয়সূচক হাসি। এভাবে অনেকক্ষণ কেটে গেল। রেদি প্রথম বলল, ক্ষুধা পেয়েছে? বেশি নাকি কম? অনেক বেশি, মৃদু হাসলো রেদ। এরপর ব্যাগ থেকে 2টি কাপ নুডলস বের করলো, সাথে একটি ফ্লাক্স। আর শুধু অবাক হয়ে দেখলো, হৃদের কাছে এই পরিস্থিতি মোকাবেলা করার সকল উপকরণই বিদ্যমান, যেন পূর্ববর্তী পরিকল্পনা সব। খাওয়া দাওয়ার পালার শেষে আয়রা পাতা বিছানো জায়গাটিতে শুয়ে পড়ে মাথার নিচে ব্যাগ দিয়ে ভীষণ ক্লান্ত থাকায় সে নিমিষে ঘুমিয়ে পড়ে। এই পুরোটা সময় হৃদ বসে আয়রাকে দেখছিল। হৃদের দৃষ্টি অগ্নিকুণ্ড ভেদ করে আয়রাতে গিয়ে ঠেকেছিল। আয়রা ঘুমানোর অনেকক্ষণ পরে হৃদ উঠে পড়ে। এরপর ধীরে ধীরে আয়রার দিকে এগোতে থাকে, মুখে একটি রহস্যময় হাসি তার। হৃদ সন্তর্পণে আয়রার পাশে বসে পড়ল। আয়রা গভীর ঘুমে মগ্ন। হৃদ আলতোভাবে তার হাত আয়রার চুলে বুলাতে লাগলো। আয়রা সামান্য নড়াচড়া করলে ওর ঘুমের ব্যাঘাত ঘটেনি মোটেও। এভাবে আয়রার মাথায় হাত বুলাতে বুলাতে হৃদর পকেট থেকে একটা কাঁচি বের করে নিল। আয়রার চুলের এক গাছি ধরে সামান্যটুকু কেটে নিল। হৃদের হাতে থাকা আয়রার বার্গান্ডি বর্ণের চুলগুলো সেই অগ্নিকুণ্ডের আলোয় চকচক করছিল। চুলগুলো হাতে নিয়ে হৃদ অগ্নিকুণ্ডটির সামনে এসে দাঁড়ায়। এরপর চুলগুলো সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেয়। মুহূর্তে চুলগুলো আগুনে মিলিয়ে গিয়ে একটি পোড়া গন্ধে সে হৃদের নাকে ঠাকে। হৃদ চোখ বন্ধ করে একটি বড় বড় শ্বাস নেয় প্রাণ ভরে। এরপর কাঁচি দিয়ে নিজের এক হাতের তালু বরাবর সজোরে টান দেয়। সাথে সাথে ঝরঝর করে রক্ত গড়িয়ে পড়তে থাকে ওর হাত বেয়ে সেই অগ্নিকুণ্ডে। চুল পড়া গন্ধ ও তাজা রক্ত পোড়া গন্ধে চারপাশ জুড়ে কেমন বিদঘুটে গন্ধ ছড়িয়ে পড়ে। হৃদ চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা পরে সেই অগ্নিকুণ্ডে ফু দিতেই সে আগুনটির উত্তাপ কয়েক গুণ বেড়ে যায়। আগুনটি হৃদের চারপাশে ছড়িয়ে পড়ে একটি কুণ্ডলীর ন্যায় আকার ধারণ করে। হৃদের চেহারার বর্ণ পাল্টে গেছে, চোখগুলো মাত্রাত্মিক লাল বর্ণ ধারণ করেছে। চেহারাটি ক্রমাগত হিংস্রতম রূপ ধারণ করেছে। ওর গলাচির একটি গগনবিরাধী চিৎকার বেরিয়ে এলো। সে সাথে বলল, এভাবে জ্বালিয়ে দেব সবটা, আর ছিনিয়ে নেব যা আমার ছিল এবং আছে। চোখের সামনে দৃশ্যটি ভেসে উঠতেই ধ্যান ভেঙে যায় তকির। প্রচণ্ড ঘামতে থাকে সে কক্ষ থেকে দ্রুত বেরিয়ে আসেও। বেরোতেই ও দাদাভাই তাবরেজ আলীর দেখা পেয়ে যায়। দাদাভাই তসবি গুনছিলেন। তকি দাদার সামনে ধপ করে বসে পড়ে বলে, সে আয়রার নিকট পৌঁছে গেছে দাদাভাই। কথাটি কানে ঢোকা মাত্রই তাবরেজ আলী তসবি গোনা থামিয়ে দেন। চোখ খুলতে দেখেন তকি মাথা নিচু করে বসে আছে। ঘেমে নিয়ে একেবারে হয়ে আছে সে। তাবরেজ আলী মনে মনে এই ভয়টাই পাচ্ছিলেন। মনে মনে তিনি আল্লাহর সান্নিধ্য প্রার্থনা করলেন। এরপর তকির উদ্দেশ্যে বললেন, নিজেকে প্রস্তুত করে নাও, লড়াইটা মোটেও সহজ হবে না।
আয়রাকে বাঁচাতে হবে, নাহলে এর পরিণতি এই জিনরাজ্যের জন্য অত্যন্ত জঘন্য হবে। তোমাকে জয়ী হতে হবে যে কোনো মূল্যে। তৈরি হয়ে নাও তো কি, ত্যাগের জন্য, যুদ্ধের জন্য এবং অবশ্যই জয়লাভের জন্য। পাখির কলরব ও কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল আয়রার। চোখ খুলে নিজেকে পেল হৃদের বুকে। ঝটপট করে দাঁড়িয়ে পড়ল ও। একেবারেই অবাক করা বিষয়, কিন্তু হুট করেই ওর মাথাটা ঝিমিয়ে উঠল। মাথায় দুহাত চেপে ধরে ও বসে পড়ল মাটিতে। চোখের সামনে দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। মাথায় তীব্র যন্ত্রণার অনুভূতি, সে সাথে চোখ বেয়ে অঝরে পানি ঝরছে। এমন মনে হচ্ছে যেন সূচের ন্যায় কিছু একটা ওর মস্তিষ্ক ভেদ করে ঢুকে যাচ্ছে। এরপর আয়রা নিস্তেজ হয়ে পড়ে। তো কি 10 দিনের সাধনা পূরণ হতে আর একদিন বাকি, কিন্তু ও এখনও নিজের কাজে ধ্যান দিতে পারছে না। ওর মনের মধ্যে অশান্তি আর ভয়ের ঢেউ উঠছে। তাও কোনো রকম মনের ভেতর জোর জুগিয়ে ও আবারও বসে পড়ে ধ্যানে। আয়রা যখন জ্ঞান ফেরে, সে তখন নিজেকে একটি সুসজ্জিত রুমে আবিষ্কার করে। মাথার ঝিমঝিম ভাব এখনও কাটেনি ওর। কোনো মতে উঠে বসে ও আশেপাশে চোখ বুলিয়ে দেখতে থাকে। জায়গাটি চেনা পরিচিত। হ্যাঁ, এটা তো হোটেল রুম, কিন্তু এখানে এলো কেমনে? তখনই রেদ ঢুকে সেই রুমে। আয়রা শুধু অবাক হয়ে রেদকে বলে, আমার হোটেলে কিভাবে ফিরলাম? রেদ আয়রার দিকে 1 কাপ কফি এগিয়ে দিয়ে দিতে বলে, তার আগে বলো তোমার কি হয়েছিল? ওভাবে মুখ থুবড়ে পড়েছিলে কেন অজ্ঞান হয়ে? আয়রা নিজেরও মনে নেই কি হয়েছিল। উত্তরে বলল, জানি না, কিছু মনে নেই আমার। রেদ বাঁকা হাসলে, এরপর বলল, বাবা আমাদের খুঁজতে অফিসারদের পাঠিয়েছিল, তারাই খুঁজে এনেছে আমাদের। ও। আয়রা তার মাথা চাপছিল। রেদ ধীরে ধীরে আয়রার পাশে বসে বলল, মাথা ব্যথা করছে? হ্যাঁ। আসো আমি চেপে দেই। রেদ আয়রার মাথা চেপে দিচ্ছিল। হঠাৎ আয়রা অনুভব করতে থাকে তার পাশে বসা মানুষটি তার একান্ত আপন। ও চোখ বুজে নেয়। ওর মনটা ধীরে ধীরে রেদের দিকে ধাবিত হচ্ছে। কেন জানি হঠাৎ করেই ওর মনে হচ্ছে ও রেদকে ভয়ঙ্কর রকমের ভালোবাসে, আর রেদ ছাড়া ও অচল একেবারেই। এদিকে রেদ আয়রার মাথা চাপার ছলে কি মন্ত্র পরে ওর মাথায় যেন ফু দিয়ে যাচ্ছে, যার ফলে আয়রার মন মস্তিষ্কে বর্তমানে আয়ত্ত করতে সক্ষম ও। হঠাৎই আয়রা রেদের কাঁধে মাথা রেখে নিজের অজান্তেই ওর বুকে ধীরে ধীরে ঢুলে পড়ে। রেদ বুঝতে পারে ও যা চেয়েছে তাতে সক্ষমও। মনে মনে একটি পৈশাচিক হাসি দিয়ে ও আয়রাকে বুকে আগলে নেয়। আয়রা সেভাবে থেকে রেদকে বলে, এমন মনে হচ্ছে যেন তুমি আমার অপরিহার্য কেউ। তোমাকে ছাড়া শ্বাস নেওয়াটা অসম্ভব মনে হচ্ছে। এটা কেমন অনুভূতি আমি জানি না। তুমি আমাকে ভালোবাসো আয়রা। এটা যদি ভালোবাসা হয় তবে তাই। আই লাভ ইউ রেদ। এটুকু বলে আয়রা ঘুমিয়ে পড়ে। বিকেল নামতেই সবাই চট্টগ্রাম ফেরার জন্য রওনা দেয়। আয়রা আর রেদ একই বাসে উঠতে পারেনি এবারও। চট্টগ্রামে পৌঁছাতে পৌঁছাতে পরের দিন সকাল হয়ে যায়। এরপর বাস স্টপ হতে রেদ আয়রাকে ড্রপ করতে রওনা দেয়। গাড়িতে আয়রা চুপচাপ বসে আছে, দৃষ্টি রেদের দিকে, যেন মন ভরে দেখছে রেদকে। এই মুহূর্তে আয়রার মস্তিষ্ক রেদের আওতাধীন। রেদ এক মনে ড্রাইভ করে আয়রার বাসার সামনে পৌঁছালো। পৌঁছে গেছি তোমার বাসায়। এরপর পিনপতন নীরবতা। আয়রা গাড়ি থেকে নামছেও না। রেদও সৌজত্যতার খাতিরে কিছু বলতেও পারছে না। আচমকা আয়রা রেদকে জড়িয়ে ধরে। এরপর ওর কলার চেপে ধরে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। রেদ এতটাও আশা করেনি। ও একেবারে অবাক হয়ে যায়, তবু উপভোগ করতে থাকে। আয়রাকে মহড়া হিসেবে ব্যবহার করতে করতেও কোথাও না কোথাও দুর্বল হয়ে পড়েছে ওর প্রতি। এভাবে কিছুক্ষণ পর রেদকে ছেড়ে আয়রা গাড়ি থেকে নেমে পড়ে। এরপর গেট দিয়ে ঢুকতে ঢুকতে চিল্লিয়ে বলে, আই লাভ ইউ রেদ, লাভ ইউ সো মাচ। এরপর দৌড়ে গেট দিয়ে চলে যায়। আর রেদ বাঁকা হেসে গাড়ি স্টার্ট করে চলে যায়। এই পুরো ঘটনা কিন্তু ফারহাদ চোখে এড়ায় না। গাড়ির আওয়াজ শুনেও বেলকুনিতে এসেছিল। গাড়িতে কি হয়েছে আর আয়রার বলা কথা ও সবই দেখেছে। এখন ওর রাগ লাগছে ভীষণ। ছি, এই রেদকে কেন জানি ফারহার মোটেও পছন্দ নয়। আর আয়রাকে নেই ভালোবাসে। অবশ্যই মাথা ব্যথা থাকার কথা নয়, কিন্তু যেহেতু বড় বোন মানে তাই খারাপ লাগার বিষয় থাকতেই পারে। আয়রা ঘরে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। এরপর ভাবতে থাকে রেদকে নিয়ে। ওর মন প্রাণ জুড়ে এখন শুধুই রেদের বিস্তার। হঠাৎই ফোনের শব্দ শুনতে পায়ও। দ্রুত ফোন হাতে নিয়ে দেখে রেদের কল। রিসিভ করে, হ্যালো, কি করছো আয়রা? তোমার কথা ভাবছি। তুমি পৌঁছেছো সবাই? মাত্রই। লাভ ইউ রেদ। শুধু আমাকে কি তুমি ভালোবাসো না? জানা নেই আমার। এটা কেমন কথা? শুনে রাখো, তুমি শুধুই আমার আর আমাকে ভালোবাসবে। আচ্ছা, কাল দেখা করো, জানাচ্ছি। আচ্ছা, আর শোনো, কালচে রঙের শাড়ি পরবে, খোপা গেঁথে ফুল গুজে দেবে, চোখ গাঢ় করে কাজল দেবে আর হাত ভর্তি চুড়ি পরবে, কেমন? তুমি যেমনটা চাও তেমনই সাজবো। রাখছি। রেদ ফোনটা কেটে দেয়। তবু আয়রা আর ফোনটা কানে নিয়ে বসে থাকে। ঘর কাটতে আয়রা নেমে পড়ে আলমারি ঘাটাঘাটি করতে থাকে। ফারা আয়রার জন্য খাবার আনতেই দেখলো রুমের এমন অবস্থা। ফারা বলে, আপু কি খুঁজতে এভাবে হন্য হয়ে? শাড়ি খুঁজছি। উফ, আমার একটাও শাড়ি নেই। হঠাৎ শাড়ি? তুমি তো শাড়ি পরোই না। হ্যাঁ, কিন্তু পরবো, কাল আমি শাড়ি পরবো, রেদ বলেছে। ফারা অবাক হয়ে যায় এই কথা শুনে। আর আয়রার পাগলামি দেখে আরো দ্বিগুণ। ফারা ভাবে, তার পর্যন্ত যাকে সহ্য করতে পারতো না, দুদিন এমন কি হলো যে এভাবে ভালোবাসাবাসি হয়ে গেল? আজব তো সবকিছু। আচ্ছা আপু, রেদকে ভালোবাসলে তোকির কি হবে? শেষের প্রশ্নটা ফারার মনে দাগ কাটে। ফারা জানে তোকি আয়রাকে ভালোবাসে, কিন্তু আয়রা তো রেদের জন্য পাগল হয়ে পড়েছে।
ফারা হাতে গুনে দেখলো 10 দিন পূর্ণ হতে আর মাত্র 1 দিন বাকি। মানে তো কি কালকেই ফিরে আসবে? হ্যাঁ আল্লাহ, বড় কোনো ঝড় উঠবে না তো আবার এসব নিয়ে? আয়রা ফোন হাতে নিয়ে দ্রুত অনলাইনে শাড়ি চুড়ি ম্যাচিং করে কানের দুল সব অর্ডার করে। একটি নার্সারিতে কল করে একটি সুন্দর বুকে অর্ডার করে আর এক খোপার জন্য তাজা বেলির মালা। আয়রার কাছে সবটা স্বপ্নের মতো লাগছে, অথচ ও জানে না এই স্বপ্নটা কতটা ভয়ঙ্কর হতে পারে। রেত তার রুমে বসে ভাবছিল কিভাবে কি করা যায়। তখনই ও অট্ট হাসির আওয়াজ শুনতে পায়। হ্যাঁ, এই হাসির আওয়াজটা ওর বাবা তোফায়েল সাহেবের রুম থেকে আসছে। তা একজন নয় দুজনের। রেত ওর বাবার রুমের দিকে এগিয়ে যায় এবং দেখে দরজাটা আধ ভেজানো। ও হালকা করে দরজা ঠেলে দিতেই দেখে ওর মা আর ওর বাবা বেশ আপত্তিকর অবস্থায় এভাবে হাসাহাসি করছে। মুহূর্তে রেদের মেজাজ বিগড়ে যায়। পাশে থাকা ফুলদানিটা ওতে বাবার দরজার মেঝেতে ছুঁড়ে মারে। ফুলদানিটা ভাঙার বিকট শব্দে তোফায়েল সাহেব ও নাজিমা বেগম বেরিয়ে আসেন। রেদকে ওদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনে ঘাবড়ে যান। তাদেরকে দেখে রেদ চিল্লিয়ে ওঠে, উফ, এই বয়সে হরমোনের নাচানাচি কমে না তোমাদের? ছি, বুড়ো হয়ে অভ্যাস ঠিক হয়নি তোমাদের? কি হাসাহাসি বাবারে, যেন আকাশে উঠছে তারা। এটুকু বলে রেদ দম নেয়। নাজিমা বেগম রেদের উদ্দেশ্যে বলেন, বাবা মার সাথে কিভাবে কথা বলতে তাও কি ভুলে গেছো? একে তো রেদের মাথায় আগুন লেগে আছে, তার উপর এই কথাটি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ও নাজিমা বেগমের গলা টিপে ধরল, এতই শক্তভাবে ধরল যে তোফায়েল সাহেবও ছাড়াতে পারেননি। মুহূর্তে নাজিমা বেগমের প্রায় প্রাণ যায় যায় অবস্থা হয়ে গেল। অবস্থা বেগতিক দেখে রেদ ছেড়ে দিয়ে আবারও চিল্লিয়ে বলে উঠল, ব্লাডি ব্লাস্টার্ড ওম্যান, আমার সামনেও আর পড়িস না তুই, জাস্ট গেট লস্ট। এই বলে রেদ নিজে রুমে চলে গেল। নাজিমা বেগম গলায় হাত বোলাতে বোলাতে বললেন, ফকিনীর ছেলের কথা বড় বড়, শুধু স্বার্থটা উদ্ধার হোক, আমি নাজিমাকেও ছুঁড়ে ফেলে দিতে জানি। আয়রা রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। ফারা আয়রার বিষণ্ণ ভাব দেখে বলল, মন খারাপ কেন আপু? তোকে কি মিস করছো বুঝি? আয়রা নির্বিকার ভাবে উত্তর দেয়, না, রেদকে মিস করছে। আয়রার উত্তর শুনে ফারা বেশ অবাক হয়। তবু আয়রা আবারও বলল, তাহলে কি তোকে মিস করো না তুমি? করি, তবে রেদকে বেশি করি। আয়রার মুখ থেকে যেন রেদের নাম সরছেই না। বিষয়টা বড্ড ভাবায় ফারহাকে। ও মনে প্রাণে আল্লাহকে বলতে থাকে যাতে তোকে জলদি ফিরে আসে, কারণ রেদকে মোটেও ভালো মনে হয় না ফারহার। কিন্তু ভবিষ্যতে কি আছে তা নিয়ে ও বেশ সন্দিহান। আর এদিকে আয়রা নিজেকে বুঝতে পারছে না। ওর ভেতরে যেন দুটি সত্তার সংঘর্ষ চলছে। কিছুক্ষণ ওর মনে হয় ও রেদকে সহ্যই করতে পারে না, আর অল্পক্ষণে ওর মনে হয় ও রেদকে ছাড়া বাঁচবেই না। কিন্তু এসবের মাঝেও ও যেন হাওয়ায় উঠছে। চারিদিকে ওর স্বপ্নের মতো লাগছে, কারণ রেদ ওকে মনের কথা জানাবে, ওর একজন ভালোবাসার মানুষ হবে। দেখতে দেখতে রাতটি পার হয়ে গেল। সকাল সকাল কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে ফারহা। আয়রা কাল যা যা অর্ডার করেছে সবই ডেলিভারি হয়েছে। পেমেন্ট আয়রা আগেই করেছিল, তাই ফারহা শুধুমাত্র সাইন করে সব কালেক্ট করে নিল। সব নিয়ে আয়রা রুমে গিয়ে দেখলো আয়রা আগে থেকেই রেডি হচ্ছে। ঘড়িতে মাত্র 7টা। এত তাড়াতাড়ি আয়রা সাজুগুজু করার কোনো কারণ দেখতে পেল না ফারহা। আপু এত সকাল সাজছ কেন? কেন আর দেখছে আর কি, কিভাবে গেলে আমাকে বেশি সুন্দর লাগবে। যাই হোক, সব এসেছে তো? হ্যাঁ, আচ্ছা রেখে দে ওখানে। আর প্রায় 2 ঘন্টার সময় নিয়ে আয়রা রেডি হলো। শাড়ি ফারহা পরিয়ে দিল, খোপায় ফুল গুজে দিল। এরপর আয়রা যখন টিপ পড়ছিল তখনই তকির আগমন ঘটে। ভেন্টিলেটর দিয়ে নিজের প্রজাপতি রূপ আকার ধারণ করে ভেতরে ঢুকে তকি। এরপর একেবারে আয়রার পেছনে দাঁড়িয়ে নিজের মানবরূপে ফিরে আসে। আয়রা আয়নায় তকিকে দেখে চমকে ওঠে। আর ফারহাদ তো জ্ঞান হারানোর মতো অবস্থা, বেশ ভয় পেয়ে গিয়েছিল হঠাৎ এমনটা হওয়ায়। কিন্তু তকিকে প্রথমবার নিজের চোখে দেখা মাত্রই সব ভয় ভুলে মুগ্ধ হয়ে যায় ও। স্ট্রেট শুভ্র পাঞ্জাবির সাথে মায়ের সুসজ্জিত চুল, নীল চোখ আর গায়ের রং দাড়ি দেখে তকিকে অন্যরকম পবিত্র লাগছে। আর তকি ফেরায় ফারহা অনেক খুশি হয়েছে, কিন্তু আয়রা এখন পর্যন্ত কোনো রিয়াকশন দেয়নি। ও হা করে তাকিয়ে রইল তকির দিকে। তকিকে দেখার প্রায় 5 মিনিট পরে আয়রা ধুম করে তকিকে জড়িয়ে ধরল। তকি জানতো এমনটাই হবে, সে আয়রাকে আগলে নিল। কিন্তু এই দৃশ্যটি ফারহার হৃদয়ের মুহূর্তেই ছুরির আঘাতের ক্ষতবিক্ষত করে দিল। নজর নামিয়ে সে নিঃশব্দে বেরিয়ে গেল। আয়রা তকিকে জড়িয়ে ধরে বলল, এসে খুব ভালো করেছো, তুমিও চলো আমার সাথে। তোকে আয়রাকে ছাড়িয়ে নিয়ে ভ্রু কুচকে বলল, কোথায় যাচ্ছ তুমি? তার আগে বলো আমায় কেমন লাগছে। তোকে আয়রার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, অপরূপ লাগছে। তবে এভাবে সাজগোজ করে কোথায় যাওয়া হচ্ছে তা বলো। আয়রা এক্সাইটমেন্ট আরো দ্বিগুণ বাড়িয়ে বলল, আমি রিতের সাথে দেখা করতে যাচ্ছি। কথাটি শোনা মাত্রই তকির চল শক্ত হয়ে এলো। সে দাঁত কিমড়িয়ে বলল, রেত কি আয়রা? আমার ভালোবাসা। আয়রার কথাটি শেষ হতে না হতেই তোকে আয়রাকে দুকালে চেপে ধরে চিল্লিয়ে বলল, কি বললি? ভালোবাসা মানে? খুন করে ফেলবে একদম। তোর আশেপাশে কেউ এসেই দেখুক, চিরে ফেলবে একেবারে, সেই যেই হোক। আর তুই শুধু আমাকে ভালোবাসবি, অন্য কাউকে নয়। আয়রার 2 গাল বেয়ে পানি ঝরছে। তোকে চোখগুলো একেবারে কালো বর্ণ ধারণ করে আছে। ব্যথায় কুকিয়ে উঠতেই তোকে তাকে ছেড়ে দেয়। আয়রার গালগুলো লাল হয়ে আছে। এবারও শব্দ করে কেঁদে উঠতেই তোকির সকল রাগ মিলিয়ে যায়। এরপর যেই না আয়রাকে ধরতে যাবে, আয়রা ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, কাছে আসবে না আমার, তুমি পারবে শুধু কষ্ট দিতে। আর এতে আমাকে কষ্ট দেয় না, বরং ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে। তাই আমি তাকেই ভালোবাসি, তোমাকে না। এই বলে আয়রা বেরিয়ে যেতে নিলেই তোকে ওকে আটকাতে যায়।
আয়রার উপর ওর কোনো শক্তি কাজ করছে না। আজ না হয় আয়রাকে সে এতক্ষণে নিজের বশে করে নিত। আয়রার তকির মাঝে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে গেল। আয়রার চুরি ভেঙে ওর হাতে বিঁধে গেল, কিন্তু সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। যেন আজকে রেদের সাথে দেখা করতে যাওয়াটা ওর কাছে জীবন মরণের সমান। এক পর্যায়ে আয়রার বেডের উপর থাকা খাবারের ট্রে থেকে ছুরি নিয়ে নিল, নিজের কবজি বরাবর ধরে বলল, জাস্ট লেট মি গো। আয়রা ছুরিটা ফেলে দাও, পাগলামি করো না, এসব ছলো না, জাস্ট শাট আপ অ্যান্ড স্টে অ্যাওয়ে। আমার ভালো আমি বুঝি। তোকে আর আয়রাকে আটকাতে গিয়েও আসেনি। আয়রা সেভাবেই ছুরি নিয়ে হাতে বেরিয়ে গেল। তোকে সেখানে দাঁড়িয়ে রইল। বেশ অগোছালো আর এলোমেলো ভাবেই বেরিয়ে গেল সে। হাতে চুরির ক্ষতগুলোর থেকে রক্ত ঝরতে থাকলো চুইয়ে চুইয়ে। আয়রাকে এভাবে বেরিয়ে থাকতে দেখে ফারহা বেশ ঘাবড়ে গেল। সে দৌড়ে তোকির কাছে গেল। ফারহাকে দেখা মাত্রই তোকে জিজ্ঞাসা করলো, আয়রা বেরিয়ে গিয়েছে, কিন্তু এভাবে অগোছালো ভাবে কোথায় গিয়েছে কিছু জানো? না, চিন্তা করো না, আমি ফিরে আনছি ওকে। এই বলে তোকি বেরিয়ে গেল নিজের প্রজাপতি রূপ ধারণ করে। আয়রা ড্রাইভ করছে আর চোখের পানি মুছছে। হঠাৎ দেখতে পেল রাস্তার ধারে গিয়ে রেদ হেঁটে আসছে। আয়রা গিয়ে সেদিকে গাড়ি থামালো। রেদ আয়রাকেও লক্ষ্য করে তার দিকে এগিয়ে আসতে থাকলো। আয়রা গাড়ি থেকে নেমে গিয়ে দৌড়ে গিয়ে রেদকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোমাকে খুব ভালোবাসি রেদ, আমি শুধু তোমারই থাকতে চাই, কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ না, প্লিজ রেদ বলো না তুমি আমাকে ভালোবাসো। আয়রা রেদকে আরো আঁকড়ে ধরতে অনুভব করলো শুধু সেই রেদকে জড়িয়ে ধরে আছে, রেদ ওকে জড়িয়ে ধরেনি। এরপর সে ধীরে ধীরে রেদকে ছেড়ে দিয়ে তার দিকে তাকালো। আয়রা থেকে ছাড়া পাওয়া মাত্র রেদ নিজের শরীর ঝাড়তে লাগলো, যেন কত ধুলাবালি উড়ে এসে পড়েছে গায়ে। আয়রা শুধু নির্বাক হয়ে দেখে গেল। রেদ আয়রার উদ্দেশ্যে বলল, তুমি ভাবলো কিভাবে আমি তোমাকে ভালোবাসবো? কি আছে তোমার মাঝে? অসাধারণ বলতে শুধু এই চোখ জড়ে আছে, এছাড়া তো আর কি আছে? কোন যোগ্যতা তুমি পাওয়ার আমাকে স্বপ্ন দেখো? ও হ্যাঁ, বিজনেস টাইকুন আয়রা মুলতাসিম, যে 16 বছর থেকে বিজনেস করে আসছে। আমার প্রশ্ন হলো, সে এত টাকা পেল কিভাবে? ইয়েস, একটা মেয়ে প্রস্টিটিউট না হলে কখনোই এই লেভেল আসতে পারে না। রেদের কথাটি শেষ হওয়ার আগেই আয়রা রেদকে একটি ঠাটিয়ে চড় দিল, কিন্তু রেদ তার উত্তরে আয়রাকে আরো দুটি চড় বসিয়ে দিয়ে ওর দুই বাহু ধরে চেপে ধরে বলল, সাহস কিভাবে হলো তোর? ভুল কি বলেছি? হ্যাঁ, তুই জানিস তোর বাপ কেন তোকে ছেড়ে দিয়েছে? কারণ তুই অন্যর পাপের ফসল। আর তুই ভাবলি কিভাবে আমি তোকে ভালোবাসবো? আয়রার পায়ের তলার জমি একটু একটু করে সরছিল, কিন্তু রেদের কথায় পায়ের তলার জমি সরল না, বরং মাথার আকাশও ভেঙে পড়লো একই সাথে। শ্বাসপ্রশ্বাসে বলল, মানে মানে বুঝিস না, তুই তোর মা বাবার সন্তান না, তুই অন্য কারোর পাপের বোঝা। যাই হোক, এসব নষ্ট কথাই নিয়ে মুখ নষ্ট করা মানে হয় না। আজকের পর থেকে আমার সাথে কথা বলার চেষ্টা করিস না মোটেও। এইটিও। রেদ আয়রাকে ছেড়ে দিতেই আয়রা মাটিতে বসে পড়ল। রেদ যেদিকে এসেছিল সেদিকে হেঁটে চলে গেল, একবারও পেছনে ফিরল না। আয়রা শুধু রেদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রেদ যেতে যেতে আয়রার দৃষ্টির অগোচরে চলে গেল। এরপরই আয়রা বিলাপ করে কাঁদতে লাগলো। তোকে আয়রা কিভাবে দেখে ওর কাছে নেমে এলো। তোকে দেখা মাত্র আয়রার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি ঠিক বলেছিলে, সবই ছলনা ছিল, সবটুকুই। রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে আয়রা। পেছন থেকে রেদের ডাক শুনে ফিরে তাকায় সে। গাঢ় ছাই রঙা একটি ফতুয়া গাঢ় নীলের একটি প্যান্ট পরনে রেদের, হাতে একটি চেইনের ঘড়ি, চুলের কয়েকটি অংশে এসে পড়েছে কপালে। আয়রার এক নজর দেখে আবার ঘুরে দাঁড়ালো। রেদ সামান্য অবাক হলো, কিন্তু এবার আর ডাকলো না ওকে। আয়রার পরনে একটি হাল্প সিল্ক শাড়ি আকাশি রঙা, পিঠ বরাবর চুলগুলো খোলা আর মাথার সামনে সানগ্লাসটি চুলে আটকানো। অনেকটা ভাবলেশীনভাবে গায়ে মেখে আয়রা বলল, তো কেন ডেকেছো বলো? আয়রাকে এভাবে দেখে রেদের মনের কোন একটি সন্দেহ জেগেছিল। আয়রার উক্ত কথায় তারও পাকাপোক্ত হয়ে গেল। তবুও যাচাই করার জন্য রেদ বলল, কেন ডেকেছি তা তো তোমার অজানা নয়, তবে ভনিতা করার কি আছে? আয়রা এবার রেদের দিকে ফিরে দাঁড়ালো। রেদের চোখ বরাবর নিজের দৃষ্টি রেখে বলল, তা তো জানি, তবু তোমার মুখ থেকে শুনতে চাই। রেদ তার সেই বিখ্যাত বাঁকা হাসি দিয়ে আয়রার দিকে এগিয়ে এলো। আয়রার অনেক কাছে এসে এক হাতের কোমরে জড়িয়ে ধরে আর অপর হাতের বাম পাশের গালে হাত বোলাতে লাগলো। এভাবে ক্রমান্বয়ে রেদের হাত আয়রার মাথার পেছনে চলে গেল। আয়রা রেদের দিকে কেমন যেন চাহনি দিয়ে তাকিয়ে রইল। এই চাহনিতে না ছিল রাগ না ভালোবাসা, বলতে গেলে একেবারেই নিরপেক্ষ। রেদ আয়রার মুখের দিকে ঝুঁকে এলো। এরপর আয়রার কানে কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, এভাবে রূপ পাল্টিয়ে সাধারণ মানুষকে বোকা বানাতে পারবে, কিন্তু একজন জিনকে নয়। রেদের কথাটি শেষ হতে না হতেই আয়রা রেদকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। রেদি ধাক্কায় পড়ে গিয়েও পড়ে না। মুহূর্তে রেদের সামনে আয়রার রূপ থেকে নিজের রূপে ফিরে আসে তোকি। রেদ তা দেখে মোটেও অবাক হয়নি। তোকির চোখ জোড়া ঈষৎ কালো, তার ভেতরে রাগের প্রতিফলন এটি। রেদ তোকির দিকে তাকিয়ে তাচ্ছিলর সুরে উচ্চস্বরে হেসে বলল, অবশেষে ফিরে এসেছিস, তবে কিন্তু অনেক দেরি করে ফেলেছিস। আয়রাকে আমি নিজের করেই নিয়েছি। রেদের প্রত্যুত্তরে তোকিও হাসলো, তবে মৃদু। এরপর বলল, আল্লাহ আমাকে সঠিক সময় পাঠিয়েছে, আর আমার যা করার আমি তা করে ফেলেছি। মানে? আয়রার মন মস্তিষ্কে তোর জন্য ঘৃণার বীজ রোপণ হয়ে গিয়েছে। তোর রূপ নিয়ে ও মাঝ রাস্তায় ইনসাল্ট করে এসেছি। ও তো এটাই ভাববে তুই এমন করেছিস। ইস, তোর সাজানো গোছানো খেলাটাই বরবাদ হয়ে গেল। তোকে তুই কি জানিস আমি তোর 2 বছরের বড়? অবশ্যই, কিন্তু হঠাৎ এই কথা?
রেদ আবার উচ্চস্বরে হাসলো এবং বলল, তোর আগেই দুনিয়া এসেছে মানে ভাবতেই পারছিস আমি সব দিক দিয়েই তোর থেকে এগিয়ে আছি। তুই যদি ডালে ডালে চলতে জানিস তবে আমি পাতায় পাতায় চলতে জানি। তো কি রেদের কথার মানে বুঝতে পারলো না ঠিকই, কিন্তু সে স্বপ্নে ভাবেনি যে ওর বানানো গর্তেও নিজেই মুখ থুবড়ে পড়বে। রেদ উচ্চস্বরে যখন বলল, বেরিয়ে এসো আয়রা, দেখছো তো তোমার জীবন বন্ধুর কর্মকাণ্ড, এবার কি কোনো ডাউট আছে তোমার? আড়াল থেকে আয়রা বেরিয়ে এলো, সাথে ফারহা। ওর দু চোখে পানি স্পষ্ট। ঠিক সেই মুহূর্তে তকির শির দ্বারা পেয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। আয়রা দৌড়ে এসে তকির গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দিল আর বলল, আর কতটা নিচে নামতে পারো? স্বপ্ন ভাবিনি তুমি এভাবে আঘাত করবে আমাকে। আমার দুর্বলতা বুঝে একেবারে কূপ দিলে। আমি তো ধরে নিয়েছিলাম রেদ এমনটা করেছে, কিন্তু ভাগ্যের সত্যিটা জেনে গেলাম। নাহলে আজীবন একটা বিশ্বাসঘাতককে বন্ধু ভাবতাম। কি দরকার ছিল আমার ইমোশন নিয়ে খেলার? নিজেকে আমার বন্ধু বলো, কিন্তু নিজেই আমার পিঠে ছুরি মারলে। বলে আয়রা এলো পাথারি তকিকে মারতে থাকলো। রেদ ওকে জড়িয়ে ধরে থামিয়ে ওর বুকের সাথে চেপে ধরলো আর রেদের বুকে মুখ বুজে কান্না করতে থাকে। রেদ তকির উদ্দেশ্যে বলল, আয়রাকে আমি ভালোবাসি, এটাই সত্যি। দূরে থাকবে আয়রার থেকে। ছি, তোমার মতো বন্ধুর চেয়ে তোর শত্রুই 3 গুণ ভালো। রেদের কথায় তকির রাগ হলেও সে চুপ করে রইল। রেদ আয়রাকে নিয়ে চলে গেল। ফারা সেখানে দাঁড়িয়ে রইল। সে ছলছল চোখে তাকিয়ে রইল তকির দিকে। তকি ফারা 2 হাত জড়িয়ে ধরে বলল, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, এসব সত্যি নয়। আমি যা করেছি আয়রাকে বাঁচানোর জন্যই করেছি। ফারা তকির হাত থেকে নিজের হাত সরিয়ে নিল আর বলল, কোনটা সত্যি কোনটা মিথ্যা আল্লাহ ভালো জানেন, তবে আপনার উপর আমার আস্থা আছে। আর এই রেদ স্যারকে আমার মোটেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আল্লাহ ভালো জানেন ওনার অন্তরে কি রয়েছে। রেদ আয়রাকে চায় না, সে শুধু অধিপত্য চায়। তকির কথা ফুরানোর আগেই ফারহার ডাক এলো। সে বলল, আমি যাই। ফারহা দাঁড়াও। তকির পকেট থেকে ছোট্ট একটি আম পাতার শীষ বের করে ফারহার হাতে দিয়ে বলল, এটা তোমার কাছে রাখো। যদি এমন হয় তোমার কোথাও আছো তা আমি জানি না, আর তোমরা বিপদে পড়েছো, তবে এটা বাজালে আমি সেখানে হাজির হতে পারবো। আর এদের এই কাজের পেছনে ওর কি নিয়ত আছে আমি সব বলবো তোমাকে। ঠিক আছে, আমি যাই। বলেই ফারহা চলে গেল। আর তকি সেখানে দাঁড়িয়ে রইল। ফারহা যেতেই নিজের প্রজাপতি রূপ ধারণ করে জিন রাজ্যের উদ্দেশ্যে রওনা দিল ও। আয়রা অনবরত কাঁদছে। তার পাশে রেদ বসে আছে। ওকে সান্ত্বনা দিয়েও কোনো বিশেষ লাভ হচ্ছে না। ফারহা এসে ওদের নাস্তা দিয়ে চলে গেল। রেদ জোর করে আয়রার মুখের সামনে খাবার গুজে দিতেই সে হরহর করে বমি করে ভাসিয়ে দিল। অনেকটা রেদের গায়েও পড়ল। বমি করে আয়রা বিছানায় শুয়ে পড়ল। রেদ বিরক্ত হতে গিয়েও হলো না। সাথে কোনো কাপড় নেই ওর যে চেঞ্জ করবে। সে ওয়াশরুমে চলে গেল। ফতুয়া খুলে ধুয়ে ভাবতে লাগলো কি পরবে। খালি গায়ে তো থাকা যাবে না। সে ওয়াশরুমে জামাটা মেলে দিয়েই বসে রইল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন রেদ বেরোলো না, আয়রা উঠে ওয়াশরুমের দরজায় নক করল। তুমি ঠিক আছো? কোনো সারা শব্দ নেই কেন? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা শোনো, বেরিয়ে এসো। আমার কাছে কিছু জেন্টস এক্সট্রা টি শার্ট আছে, আমি দিচ্ছি, চেঞ্জ করে নাও। আচ্ছা এনে দাও। আয়রা বুঝতে পারলো যে রেদ কেন বের হতে চায় না। তাই ওর মাথায় দুষ্টু বুদ্ধি চেপে গেল। ও রেদকে বলল, কিন্তু আমার হেল্প লাগবে। কি হেল্প? আসলে টি শার্টগুলো লাগেজ আর লাগেজটা কাবার্ডের উপরে, নাগাল পাচ্ছি না, এসে নামিয়ে দেবে প্লিজ। রেদ মহা মুশকিলে পড়ে গেল। আজ আর যেমনই হোক কারোর সামনে এভাবে খালি গায়ে সে কখনোই যায়নি। আর উপরন্ত একটা মেয়ে, কেমন যেন লজ্জা লাগছে ওর। ওর পরেও টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। আয়রা ওকে দেখে বলে, এসো নামিয়ে দাও। দেখিয়ে দাও কোনটা। আয়রা দেখিয়ে দিল। রেদ এক হাতে তাওয়াল চেপে ধরলো আর এক হাতে লাগেজ নামাতে লাগলো, কিন্তু পারল না। তা দেখে আয়রা বিরক্ত হয়ে বলল, 2 হাত ইউজ করে এক হাতে পারবে না। রেদ এবার 2 হাত উপরে তুলতে ওর গায়ে জড়ানো টাওয়ালটা পড়ে গেল। রেদ এখন পুরো খালি গায়ে আয়রার সামনে। আয়রার দিকে ওর পিঠ, ফর্সা আর উদম একটি পিঠ, তাতে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কেমন যেন মাতাল মাতাল লাগছে আয়রার। রেদটা টের পেয়ে যায়। টাওয়ালটা আবারও গায়ে জড়াতে গেল, কিন্তু আয়রা রেদকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল শক্ত করে। এরপর ওর বুকে নাক গুজেতে ঘ্রাণ নিল। রেদের গা কাঁপছে, অনেক অস্বস্তিতে ভুগছে ও, কিন্তু আয়রাকে বাধা দিতে পারছে না। এক ধরনের ভালো লাগা কাজ করছে ওর মনে। না চাইতে আয়রাকে নিজের সাথে জড়িয়ে নিল সে। রেদের জড়িয়ে ধরায় আয়রা রেদের দিকে মাথা তুলে তাকালো। রেদ আলতোভাবে আয়রার কপালে, গালে, চোখে মুখে চুমু দিল। আয়রা রেদকে আবেশে আরো খামচে ধরল। আয়রা ঠোঁটে নিজের ঠোঁট ডুবে দিল ও। আয়রা ওর সাথে তাল মেলাতে থাকলো। তাল সামলাতে না পেরে আয়রা পড়ে গেল বিছানার ওপরে। ফলে ওর শাড়ির আঁচল সরে ওর মেদহীন পেটটা বেরিয়ে এলো, যা দেখে মুহূর্তেই রেদের মাথায় আগুন জ্বলে উঠল। ও আয়রার পেটে মুখ গুজে দিয়ে একের পর এক আদর দিতে থাকলো আর আয়রাকে পাগল করে তুলল। ঠিক তখনই আয়রা রুমের গ্লাসের দেওয়ালটিতে কিছু একটা যেন উড়ে এসে পড়ল। ফলে আয়রা আর রেদের দুজনেরই যেন হুঁশ ফিরল। আয়রা দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে বলল, লাগে যে না, কাবারের 2য় ডয়ারে পাবে, খুঁজে পড়ে নিও। তার মানে তুমি মিথ্যে বলেছিলে? না, আমি বলে গিয়েছিলাম। এটুকু বলে আয়রা ভৌ দৌড় দিয়ে নিচে নেমে গেল। রেদ আয়রা চালাকি বুঝতে পেরে পুরো বেআক্কেল বনে গেল। রেদ বাসায় নেই, তাও আবারও একে অপরের সাথে উন্মাদনায় মেতে উঠেছেন তোফায়েল সাহেব ও নাজিমা বেগম। প্রতিক্রিয়া শেষে তোফায়েল সাহেবের বুকে মাথা রেখে শুয়ে তিনি বললেন, আজ রেদ না ফিরলেই ভালো হবে, তোমার সাথে আরো অনেকটা সময় থাকা যাবে। কিন্তু তোমাকে যদি রাজ্যে কেউ খোঁজাখুঁজি করে, সে ব্যবস্থাও করে এসেছি, তাহলে চিন্তা নেই। এবার নাজিমা বেগম মাথা তুলে তোফায়েল সাহেবের মুখের দিকে তাকিয়ে বললেন, আর বেশি দিন নয়,
আমাদের এভাবে দেখা করার আর প্রয়োজন হবে না। সেদিনের অপেক্ষাতে আছি শোনা। তো বলো, বিয়ে কবে করছো আমাকে? করে নেবো সময় হলে। উত্তরটা নাজিমা বেগমের পছন্দ হলো না। তিনি উঠে দাঁড়ালেন শোয়া থেকে। এরপর বেশ ঝংকার তুলে বললেন, 25 বছর ধরে একই কথা বলে আসছো, সময়টা কবে আসবে তোফাইল? তোফাইল সাহেব সেদিকে ভ্রুক্ষেপ না করে মাথার উপর বালিশ চেপে দিয়ে অপর পাশ থেকে ফিরে বললেন। তা দেখে নাজিমা বেগম আরো রেগে গিয়ে বললেন, তোমার জন্য আর কি করতে হবে বলতে পারো? নিজের ছেলেদের একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছি। সবাই জানে রেদ অবৈধ, অথচ ও আমার বৈধ সন্তান তকির মতোই। তোমাকে রাজ্যের অধিকার ফিরিয়ে দিতে আমি নিজের ছেলের মাথায় অবৈধর সিরমোহর লাগিয়ে দিয়েছি। জন্মের 1 মাস না যেতেই তোমার প্ল্যান মোতাবেক ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছি। তোমার ভাইকে তোমার কথায় খুন করে বিধবা হয়েছি, অথচ আজও তোমার বউয়ের স্বীকৃতি পেলাম না। এটুকু বলেই নাজিমা বেগম ফুপিয়ে ওঠেন। তোফাইল সাহেব আর কোনো উত্তর দেন না। নাজিমা বেগম সব ঘর থেকে বের হতেই তোফাইল সাহেব উঠে দাঁড়ালেন। এটি সিগারেট জ্বালিয়ে জানালার পাশে দাঁড়িয়ে ভাবতে থাকলেন, প্ল্যান আমার, স্বার্থ আমার, বাকি সব কয়জন আমার মহড়া, কাবার গুটি। আর নিজেকে রানী মনে করা নাজিমাই আমার গোলাম। এদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার রাজ্য চাই, অধিকার চাই, সিংহাসন চাই, যে কোনো মূল্যেই চাই। চারিদিকে নিস্তব্ধ রাত নেমেছে, কিন্তু রাতের আধারেও সারা বাড়ি জুড়ে একটা আমেজ ছেয়ে আছে। হুট করে আয়রা রেদ বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাও এই মধ্যরাতে। কার মস্তিষ্কে কি চলছে তা ভেবে পায় না ফারহা। ওর শুধুই ভয় হচ্ছে একটা বড় দুর্যোগের সম্ভাবনা দেখছে চারিদিকে। আয়রা রেদ বেরিয়েছে, বলেছে বিয়ের শপিং করতে যাচ্ছে। ফারহা ভেবে পায় না আয়রার হঠাৎ কি থেকে কি হলো, হঠাৎ এমন অসভ্যার বিহায়া কিভাবে হলো। ট্রিপে 2 দিন এমন কি হলো যে ও তার ছেঁড়া পাগলে পরিণত হলো। ফারহা ভাবলো কথাগুলো তকিকে জানানো দরকার। ও দৌড়ে নিজের ঘরে চলে গেল। দরজা ভালোভাবে এঁটে দিয়ে ও বালিশের নিচ থেকে সেই শীষটি বের করে বাজালো, কিন্তু সে বাজানো মোটেও সাহস ছিল না। বারবার ব্যর্থ হয়ে অবশেষে সে এটি বাজাতে মূর্তি তোকে এসে হাজির হলো। এতক্ষণও যা কথা জমিয়েছিল তকিকে দেখা মাত্রই সব ভুলে গেল। তকি ফারহার ছটফটানি দেখে বলল, কি বলতে চাও জলদি বলো। আসলে কি, রেদ স্যার আর আয়রা আপু কিছুক্ষণের মধ্যেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন তারা বিয়ের কেনাকাটা করতে গিয়েছে। কথাটা শুনে তোকে কিছু বলল না। কিছুক্ষণ ভেবে তারপর ফারাকে বলল, আমি যা বললো তা করতে পারবে? কি করতে হবে শোনো। আয়রাকে নিয়ে রেদ একটা জঙ্গলের দিকে যাচ্ছে। রেদ আয়রার হাত শক্ত করে ধরে রেখেছে। আশেপাশে ঘুটঘুটে অন্ধকার। আয়রা বারবার ভয় পেয়ে রেদকে খামচে ধরছে আর বলছে, কই যাচ্ছে আমরা, প্লিজ বলো, গেলেই দেখতে পাবে। এভাবে আরো কিছুক্ষণ হাঁটার পর তারা একটি খেলার মাঠের ন্যায় জায়গায় পৌঁছে যায়। মাঝ জঙ্গলে এমন একটা খোলা মাঠ দেখে অবাক হয় আয়রা। তার চেয়ে দ্বিগুণ অবাক হয় মাঠের মাঝ বরাবর এমন জ্বলন্ত অগ্নিকুণ্ড দেখে। রেদ আয়রাকে নিয়ে সেই কুণ্ডের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আয়রা, ভয় করছে কিছুটা? আচ্ছা, আমাকে কতটুকু ভালোবাসো? অনেক। আমার সাথে যুগ যুগ কাটাতে চাও? তুমি কি চাও আমি তোমার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকি? হ্যাঁ চাই। তুমি কি চাও আমাদের পৃথিবীর কোনো শক্তি আলাদা করতে না পারুক? হ্যাঁ। তাহলে আমি যা বলি তাই করো। রেদের কথা আর কোনো মানে খুঁজে পেল না আয়রা। তার হাঁটতে হাঁটতে অগ্নিকুণ্ডের কাছাকাছি চলে এলো। রেদের প্রখর দৃষ্টি সেই অগ্নিকুণ্ডে। প্যান্টের পকেট হাতিয়ে সে একটি ব্লেড বের করে আনে। এরপর আয়রার উদ্দেশ্যে বলে, ব্লেডটা নাও, নিজের হাতে তালু কেটে ফেলো। আয়রা অবাক হয় এটা শুনে। এরপর বলে, মানে কি বলছো? দাঁড়াও, আমি দেখিয়ে দেই। রেদ এবার নিজের হাতের তালু কেটে রক্ত ঝরায়। এরপর আবার বলে, আমরা যাতে আজীবন সাথে থাকতে পারি তাই আমরা আজ যজ্ঞ করব। তার জন্য আমাদের দুজনের রক্ত এক এক করে পোড়াতে হবে। রেদের কথা শুনে আয়রা একটু অবাক হলো, একটু ভাবলো, এরপর নিজের এক হাত দিয়ে রেদের দিকে এগিয়ে দিল। রেদ ব্লেড দিয়ে আয়রার হাতের তালু বরাবর একটা টান দিল। মুহূর্তে ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো, একদম লাল টকটকে রক্ত। রেদ নিজের হাতের মাঝে আয়রার হাত মিলে নিয়ে অগ্নিকুণ্ডের উপরে ধরল। বিন্দু বিন্দু করে রক্ত ঝরছে। দুজনের রক্ত একদম লাল টকটক করে আগুনের উপর পড়তে থাকছে। দুজনের রক্তই একসাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। রেদ আয়রার কানে ফিসফিসে বলল, আজ থেকে আমি তোমার রক্তে মিশে গেলাম, আর তুমি আমার। আয়রা শুধু মাথা নাড়ালো। ওর দৃষ্টি সেই রক্তের উপর আটকে আছে। ধীরে ধীরে ও রেদের উপর ঢলে পড়ল। আয়রা যখন জ্ঞান ফিরল নিজেকে গাড়িতে খুঁজে পেল। রেদ ড্রাইভ করছে। আয়রা চোখ মেলতেই রেদ বলে উঠল, তুমি এত ঘুমাও কিভাবে? মানে? আমি তো ঘুমাইনি, সেন্সলেস হয়েছিলাম। কি সব কথা বলছো? তুমি এতক্ষণ ঘুমিয়েছিলে। সে মল থেকে ফেরার পথে ঘুমিয়েছ মানে? আমরা না জঙ্গলে ছিলাম, দুজনে হাত কেটে রক্ত মিলে কি যেন করছিলাম আর আমি সেখানে জ্ঞান হারাই। এটা শুনে রেদ কষে ব্রেক মারল। এরপর আয়রার দিকে তাকিয়ে বলল, কি সব ভুলভাল বকছো বলো তো? আমরা জঙ্গলে কেন যাব এই রাতে? আর কি রক্ত মিলে কি করলাম আমরা? আমি মিথ্যা বলছি না, তুমি আমার এক হাতে তালু কেটেছ। এটুকু বলে আয়রা থেমে যায় বিস্ময়ে। হাতের তালুতে কোনো কাটা দাগ নেই। দ্রুত রেদের হাত দেখলো, না, ওর হাতও অক্ষত। আয়রার এমন ছটফটানি দেখে রেদ ওর 2 গালে হাত রেখে বলল, এসব কিছুই হয়নি আয়রা, তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছ, আর কিছু না, রিল্যাক্স। আর একটু শান্ত হলো। রেদের বুকে মাথা রাখলো চোখ বুজে। আর এদিকে রেদের মুখে একটি রসজনক হাসি ফুটে উঠল। নিজ হাতে চারিদিকে সাজাচ্ছে ফারহা। আয়রার বিয়ের কোনো কিছুতে কমতি রাখতে চায় না ও। আয়রা আর রেদ বাসায় পৌঁছে গাড়ি পার করে নেমে পড়ল।
কিন্তু ঘরের ভিতর ঢোকার আগেই একটা বিকট শব্দ শুনতে পেল। দুজনেই চমকে উঠল। আয়রা ভয় পেয়ে রেদকে খামচে ধরল। রেদ খেয়াল করে দেখল শব্দটা সিকিউরিটি হাউসের সেদিক থেকে এসেছে। রেদ আয়রাকে বলল, তুমি ঘরে যাও, আমি দেখে আসছি। যেও না, আমার ভয় করছে। আমার কিছুই হবে না, তুমি ভেতরে যাও, তৈরি হয়ে নাও। আয়রাকে ঘরে পাঠিয়ে দিয়ে রেদ সেদিকটাই গেল। গাঢ় খয়েরি বর্ণের একটা শাড়ি পরেছে আয়রা, সাথে গোল্ডেন জুয়েলারি। ফারহা পুরো দমে হেল্প করছে আয়রাকে। রাত প্রায় 1:30। সামনের রুমে কাজী ও তোফায়েল সাহেব বসে আছেন। ফারহা আয়রাকে নিয়ে নিচে নেমে এলো। একটু বাদে রেদ এলো, অফ হোয়াইট একটা শেরওয়ানি পরে। বিয়ে পড়ানো শুরু হলো। রেদ দ্রুত কবুল বলল, আয়রাও দেরি করলো না। বিয়ে শেষে আয়রা আর রেদ দুজনে বেরিয়ে পড়লো আবারও। একটা হোটেলে রেদ হানিমুন সুইটস বুক করেছে। গন্তব্য সেখানেই। সবাই চলে যাওয়ার পর ফারহা নিজের চোখের পানি ছেড়ে দিল। পুরো বাড়ি জুড়ে একমাত্র সে একাই এখন। হোটেল রুমে ঢুকে আয়রা রেদ প্রথমে নামাজ পড়ল। নামাজ হওয়া মাত্রই রেদ আয়রাকে কোলে তুলে নিল। এরপর এগিয়ে গেল বেডের দিকে। আয়রা নেশাভর চোখের দিকে তাকিয়ে রইল। একটু একটু করে দুজনে নিজেদের মাঝে ডুবে যেতে থাকলো। দুজনেই মত্ত হয়ে অন্য জগতে হারিয়ে গেল। রেদের যখন ঘুম ভাঙল তখন বেলা 12টার কাছাকাছি। আয়রা তখনও ঘুমে। সারা রাত তারা একে অপরের বাহুডোরে আবদ্ধ ছিল। আয়রা গায়ে চাদর মুড়ি দিয়ে এসে নেমে পড়ল বেড হতে। ফ্রেশ হয়ে নিল, রুম সার্ভিসকে বলে চা আনালো। রেদ চা বানাতে ব্যস্ত ছিল, তখনই আয়রার ঘুম ভাঙে। চোখ খুলে দেখে রেদ খালি গায়ে চা বানাচ্ছে, পিঠটা আয়রার দিকে ফেরানো। কিন্তু কিছুটা লক্ষ্য করে থমকে যায় আয়রা। রেদের পিঠে বড়সড় একটা প্রজাপতির ট্যাটু। রেদকে ওই 2বার খালি গায়ে দেখেছে। আয়রা স্পষ্ট মনে হচ্ছে রেদের পিঠে কোনো ট্যাটু ছিল না। আর এমন পিঠে ট্যাটু একমাত্র একজনের কাছে দেখেছে আয়রা। ট্যাটুটা হুবহু ওর গলায় থাকা ট্যাটু সদৃশ্য। তার মানে এটা রেদ নয়। বিছানার সাথে বেঁধে ফেলে রাখা হয়েছে আয়রাকে। অনেক চেষ্টা করেও নিজেকে ছুড়াতে পারছে না ও, চিল্লাতেও পারছে না মুখে বাঁধা কাপড়ের কারণে। চোখগুলো রক্তবর্ণ ধারণ করে আছে ওর। এই আয়রা যেন আয়রা নয়, অন্য কেউ। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ও তকির মাঝে আবদ্ধ। যে দৃষ্টির ভাষার মানে তকি ঠিকই বুঝতে পেরেছে। আয়রার এমন অবস্থা দেখে ফারহা বেশ শব্দ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে তকিকে বলে, আবুকে এভাবে বেঁধে রাখবেন না দয়া করে, দেখুন ওনার অবস্থা খুব খারাপ। এটুকু বলে ফারহা আয়রাকে মুক্ত করতে এগিয়ে গেলেই তকিওকে বাহুডোরে আবদ্ধ করে আটকায় আর বলে, ওর কাছে যেও না ফারহা, ও আয়রা নেই, ওর মাঝে অন্য কেউ এখন। মিথ্যে বলছেন আপনি, এটা আপুই, দেখুন ভালোভাবে। শরীরটা আয়রারই, কিন্তু রুহু আয়রার নয়। আয়রা আছে এর মাঝে, কিন্তু অন্য কেউ তার শরীরের ওপর আধিপত্য করে রেখেছে। তকির কথা কিছুই বুঝতে চাইছে না ফারহা। ও দৃষ্টি আয়রার দিকে। হাত পায়ের বাঁধনের স্থান হতে রক্ত গড়িয়ে পড়ছে ওর। কি মর্মান্তিক দৃশ্য! ফারহা সহ্য করতে পারে না। অনেকটা নেতিয়ে পড়ে তকির ওপর। তকি ফারহাকে আগলে নেয়। এরপর ওকে ধরে আয়রার রুম থেকে বের করে অন্য রুমে নিয়ে যায়। প্রথমবার তকির এতটা কাছে এসে অস্বস্তিতে পড়েও। পুরো শরীর কাঁপতে থাকে ওর। তকি ওকে সযত্নে বসিয়ে দেয় সোফায়। এরপর পানির গ্লাস এগিয়ে দেয়। এক নিঃশ্বাসে পুরো গ্লাস পানি খেয়ে ফেলে ফারহা। এরপর কিছুক্ষণ দম নেয়, নিজেকে কিছুটা স্বাভাবিক করে নেওয়ার চেষ্টাও করে। হঠাৎ তকি বলতে শুরু করে, আয়রাকে এভাবে দেখে দুর্বল হয়ে পড়লে চলবে না, কারণ আয়রার মাঝে এখন রেদের আত্মা। রেদের আত্মা মানে? রেদ আর বেঁচে নেই। আমি মেরে ফেলেছি ওকে, কিন্তু মরেও রেদ মরেনি। ওর রুহটা আয়রার দেহে রয়েছে। আমাদের গোত্রে একটি প্রথা আছে, এটা এক ধরনের জাদু বলতে পারো। সেটার নাম হলো লৌহযজ্ঞ। এই লৌহযজ্ঞের নিয়মানুযায়ী কোনো জিন যদি কোনো মানুষের রক্তকে একত্রিত করে পোড়ায়, তবে তার মৃত্যু ঘটলেও তার রুহু অমর হয়ে থাকে ওই মানুষের শরীরে। রেদ আয়রার সাথে নিজের রক্ত পুড়িয়ে লৌহযজ্ঞ করেছিল, তাই রেদকে আমি মেরে ফেললেও ওর রুহু এসে আয়রার দেহে আস্তানা গেড়েছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে তৌকি। পারা মনোযোগী হয়ে শুনে সব টেরপর বলে, আপুর দেহ হতে আর রেদের আত্মা তাড়ানোর কি কোনো উপায় নেই? আছে, আর একমাত্র উপায় হলো আয়রার মৃত্যু। কথাটি বলতে বলতে তৌকির কণ্ঠ অনেকটা কেঁপে ওঠে। ফারা আবারও চোখের পানি ছেড়ে দেয়। আয়রার মৃত্যু ভাবতেই ফারার গা গুলিয়ে এলো। সে তৌকির বাহু চেপে ধরে বলল, অমন কথা বলবেন না, খুঁজে দেখুন, অন্য কোনো উপায় আছে অবশ্যই আপুকে মুক্ত করার। সে চেষ্টায় আছি। আয়রাকে আমি হারাতে পারবো না কোনোভাবেই, আল্লাহ আমার সহায় হবেন। তৌকির এ কথায় ফারা কিছুটা স্বস্তি পায়, কিন্তু আবার একটা প্রশ্ন ভেসে ওঠে ওর মস্তিষ্কে। সে সাটান তৌকিকে বলে, আমি জানতে চাই আপুর সাথে আপনাদের কি সম্পর্ক, কেন রেদ স্যার এভাবে ওনার পিছে পড়েছেন। অনেক কাহিনী, আজ বলে দিই শোনো। রেদ আর আমি দুজনে ভাই, কিন্তু তফাৎ হলো আমি বৈধ আর রেদ অবৈধ। আমার বাবারও 2 ভাই ছিল। আমাদের গোত্র ধর্ম অনুযায়ী পরিবারের বড় ছেলে রাজ্য অধিকার পায়, সে অনুসারে অধিকার আমার বাবা পেয়েছিল। আর এই কারণে চাচা অনেক ক্রুদ্ধ ছিল। তিনি বাবাকে মারার ষড়যন্ত্র শুরু করেন। পরবর্তী তাকে রাজ্য হতে বিতাড়িত করা হয় আর ওনার জিন শক্তি কেড়ে নেওয়া হয়। এরপর মা বাবাকে বিয়ে করে আনেন। কিন্তু আমার মায়ের অবৈধ সম্পর্ক ছিল চাচার সাথে, বলতে পারো চাচা মাকে এক প্রকার ব্যবহার করেছে। এরপর রেদের জন্ম হলো। সে ছিল মা আর চাচার অবৈধ সন্তান। কথাটা গোপন ছিল, এর মাঝে আমার জন্ম হয়। কিন্তু পরে দাদা ভাই রেদ অবৈধ বলে জানতে পারেন আর তাকেও তার বাবার সাথে পাঠিয়ে দেন। এই ছিল আমার আর রেদের শত্রুতার রহস্য। এবার আসি আয়রা আর আমাদের সম্পর্কে। আয়রার সাথে আমার পরিচয় হয়েছিল প্রায় 10 বছর আগে। আমি প্রজাপতি রূপে থাকি,
এমন একদিন উঠতে উঠতে আমি আয়রাদের বাসায় ঢুকে পড়েছিলাম। তখনই দেখতে পেলাম আমি আয়রাদের বাসায়। দেখলাম আয়রার বাবা ওকে মারছেন। সে 7 বছর বয়সের আয়রার দোষ ছিল কি তার কারণে ছোট বোন পড়ে গিয়েছিল, মাথা ফাটিয়ে ফেলেছিল। এই কারণে তার বাবা তাকে বেশ মারলেন। সত্যি দৃশ্যটা আজও মনে পড়লে মন হু হু করে ওঠে। এরপরে বাবা ওকে একটা ঘরে বন্দি করে দেন। আমি ওর বাবা মায়ের কথা শুনে যা বুঝলাম, আয়রাকে তারা কুড়িয়ে পেয়েছিল। আরও চমৎকার কথা কি জানো? ফারা বেশ কৌতূহল হয়ে বলল, কি আয়রা বাংলাদেশি নয়, ও ভিনদেশি। আয়রার পালিত মা বাবা ইতালি গিয়েছিলেন, সেখানে ওকে কুড়িয়ে পেয়েছিলেন। ও তাই তো আপুর চোখগুলো ভিন্ন, সাধনার মাঝে পশ্চিমা আভা বেশি দেখা দেয়। ঠিক ধরেছ। এর পরেরটা শোনো। আয়রার সাথে আমার সেই বদ্ধ রুমে প্রথম কথা হয়। প্রথমে আমাকে দেখে বেশ ভয় পেলেও পরে আমার সাথে ওর বেশ ভাব জমে যায়। এভাবে এত বছরের উপর ছায়া হয়ে আছে। আর 4 বছর আগে যখন ওর মায়ের অসুস্থতার জন্য ওর বাবা ওকে দোষারোপ করেছিল, তখন আমি ওকে বের করে নিয়ে এলাম। আয়রা আমার ভালোবাসা, আমার প্রেয়সী। আমি জানতাম ভবিষ্যতে আমরা হৃদয়ে শত্রুতার প্রভাব ওর উপর পড়বে। হৃদ চাই আমার থেকে সব কেড়ে নিতে, তাই আয়রাকে এভাবে কেড়ে নিল। এটুকু বলে তোকি থামলো। ওর চোখ টলমলো করছে। ফারা খুব মায়া হচ্ছে এভাবে তোকিকে দেখে, ইচ্ছে করছে তোকিকে জড়িয়ে ধরতে। ফারা নিজের অজান্তেই তোকির এক বাহু চেপে ধরে, আর তখনই কাঁচ ভাঙার একটি বিকট শব্দ হয়। শব্দটি যে আয়রার রুম হেতে এসেছে তা তাদের দুজনের কাছে স্পষ্ট। তোকি আর ফারহাদ দৌড়ে যায় সেই রুমে। গিয়ে দেখে সামনে কাঁচের দেয়ালটি ভেঙে চুরমার হয়ে আছে। সেই প্রান্তে দাঁড়িয়ে আছে আয়রা, মুখে হিংস্র হাসিতে স্পষ্ট, যা দেখে তোকি আর ফারহার বুক ধক করে ওঠে। আর আয়রা একটি হুঙ্কার ছালে, গলার স্বর দিয়ে ঠিক হৃদের মতো। আয়রা ঝংকারিত গলায় বলে, নিয়ে গেলাম আমি আয়রাকে, তবে তার আগে তোর সাথে হিসাব নিকেশ মেটানো বাকি আছে, চলে আসিস। এটুকু বলে আয়রা সেই ভাঙা দেয়াল দিয়ে বেরিয়ে গেল। ফারা কাঁদতে কাঁদতে সেদিকটাই দৌড়ে গেল। আর সামান্যর জন্য পড়ে যেতে নিয়েছিল, তোকে ওকে ধরল। আর ফারা সেখানটায় জ্ঞান হারিয়ে ফেলল। ফারাকে কোনো মতে রেখে তৌকিও ছুটে গেল আয়রার পেছন পেছন। আয়রার তোকে আজ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রকৃতপক্ষে দাঁড়িয়ে আছে হৃদ। আয়রার মুখে সেই বিচ্ছিরি হাসি এখনো লেপ্টে আছে। তোকে চোখ মুখ শক্ত হয়ে আছে অনেকটা রাগে, কিন্তু ভেতরে ভেতরে সে পুড়ছে। একটা কথা ভেবে বারবার ওর হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে যে ও হৃদকে আঘাত করলেও সে আঘাত খেয়ে লাগবে আয়রার দেহে। হঠাৎই তৌকির আত্মবিশ্বাস টলমলে গেল। তখন আয়রা মাটিতে একটি ঘুষি দিল, আর মুহূর্তেই চারপাশে একটি জঙ্গল অগ্নিকুণ্ড জ্বললে উঠল তাদের ঘিরে। সাথে ছোট মাত্রার একটি ভূমিকম্প বয়ে গেল চারিদিকে। এই ভূমিকম্পে জিন রাজ্যের সমস্ত দেয়াল নড়েচড়ে উঠল। তাবরেজ আলী নিজ কক্ষে ছিলেন, দ্রুত কক্ষ ছেড়ে বেরিয়ে পড়লেন। প্রাসাদের বাকিরাও বেরিয়ে পড়ল, ময়দানে জমা হলো। তাবরেজ আলী ময়দানের মাঝ বরাবর জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরুর আগে নাজিমা বেগমের দিকে তাকিয়ে শুধু এটুকু বললেন, যে রাজ্য লোভে এত কিছু করলে আজ সবই ধ্বংসের মুখে, পারো তো আটকে নাও সংঘর্ষটি। নিজের সন্তানদের বাধা দাও নাই, সবই শেষ হয়ে যাবে, এই বলে নামাজে নিয়ত করে নিলেন তিনি। ওনার দেখা দেখি সকলে নামাজে দাঁড়িয়ে গেল রাজ্য বাঁচাতে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে। নাজিমা বেগম ছুটে গেলেন তুকি ও হৃদের যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে। আজ তিনি নিজের ভুলসমূহ বুঝতে পারছেন। কিসের পেছনে ছুটছিলেন তিনি? সামান্য একটা মরিচিকা, যার দরুন তিনি সব হারালেন। স্বামী, সম্মান আর এখন সন্তানদেরও হারাতে বসেছেন। যার জন্য এত কিছু করলেন তিনি, এসবের এমন কি তার তোয়াক্কাও করেন না। আজ ভ্রম ভাঙল তার, কিন্তু অনেক দেরি হয়ে গেল। একজন সন্তান তিনি হারিয়ে ফেলেছেন, এখন আরেকজনকে হারাতে বসেছেন। এসব ভাবতে ভাবতে নাজিমা বেগম জঙ্গলের সীমানার উদ্দেশ্যে দৌড়াতে লাগলেন। আর সীমানায় পৌঁছাতেই অতি দ্রুত উড়াল দিলেন। আয়রা রূপী রেত আর তকির মাঝে সংঘর্ষ চলছে ব্যাপক। তকি প্রতিবার আঘাত করতে গিয়েও দমে যায়। আয়রার দেহের কাছেও দুর্বল, আর সেটারই সুযোগ নিচ্ছে রেত। একের পর এক আঘাত করে ক্ষতবিক্ষত করছে তকিকে। রেদ আর তকির সংঘর্ষ সশক্ষে দেখছে তোফাইল সাহেব, চোখমুখে প্রশান্তির চাপ আর তার বিজয়ের হাসি। কারণ তিনি জানেন রাজ্যহারা হয়েছিলেন, আজ তার এই সুপুত্রের কারণেই সেই রাজ্য ধ্বংস হবে। একে একে তার স্ত্রী সন্তান সবই কেড়ে নিয়েছেন আজকের এই দিনের অপেক্ষায়। নাইবা থাকুক রাজ্য, কিন্তু ধ্বংস হবে সবটা, আর দ্রুতই। ভাবতে আবার হেসে উঠলেন তিনি। তোকে অনেকটা নেতিয়ে পড়েছে, ওর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। তার সামনে একটি কোরাল হতে দাঁড়িয়ে আছে আয়রা রূপী রেত। এবার শেষ আঘাতের পালা, কিন্তু তার আগে নাজিমা বেগম এসে রেতকে আটকালেন। থামো রেত, দয়া করে থেমে যাও, ও তোমার ভাই, এমন করো না। রেদের রক্তবর্ণ চোখ জোড়া আলো লালবর্ণ হয়ে ওঠে। ঝংকারিতে কণ্ঠে সে বলে, আর কত, তুমি তো দুজনেরই মা ছিলে, কিন্তু আগলে রেখেছিলে একে, আর আমি সবকিছু থেকে বঞ্চিত হলাম, অবৈধ বলে গণ্য হলাম, নিজের বাবার সহিত রাজ্য থেকে বিতাড়িত হলাম। কে তোর বাবা? তুই জানিস যাকে বাবা বলছিস, তোর এসবের জন্য সে নিজেই দায়ী। তোফাইল তোর বাবা নন, সে একজন প্রতারক, বেইমান। তুই আর তোকি এক বাবারই সন্তান, তোরা দুজনেই সদহর। নাজিমা বেগমের কথা শুনে রেদ আর তোকি দুজনেই অবাক হলো। রেদের হাত থেকে কোরালটা পড়ে গেল, ধীরে ধীরে রাগ মিলে গেল। চারিদিকে কেমন নিস্তব্ধ হয়ে এলো, শুধু রয়ে গেল দুজনের অগ্নিকুণ্ড আগুনটুকু। নাজিমা বেগম আবারও বলতে শুরু করলেন, আমার জীবনের প্রথম ভালোবাসা তোফাইল সাহেবই ছিলেন।
কিন্তু কাকতালীয়ভাবে বউ হতে হলো তোমাদের বাবার, তাই তাকে নিয়ে আমার রাজ্যর অহিনা ছিল। এই সুযোগটাই নিল তোফায়েল। ধীরে ধীরে শুরু করলো আমাকে ব্যবহার করা। নানাভাবে সে বোঝাতো আমাকে যে তোমাদের বাবার কারণে তিনি রাজ্যের অধিকার হারিয়েছেন, আর এসব ভেবে তোমার বাবার প্রতি অনীহাটুকু ঘৃণায় পরিণত হলো। এর মাঝে রেয়ে দিল আমার গর্ভে। তুমি তোমার বাবারই সন্তান ছিলে, কিন্তু তোফায়েল আমাকে বুঝিয়েছিল তুমি তার সন্তান। তার উদ্দেশ্য ছিল যে তুমি বড় হয়ে সব অধিকার পাবে আর ও তোমার পিতার পরিচয় আবারও সব হাসিল করবে। আমি মেনে নিলাম, এভাবেই চলছিল। এরপর জন্মালো তোকি। তোমার বড় হতে লাগলে কয়েক বছর পর একদিন কিভাবে যেন কথা বেরিয়ে এলো যে রেদ তোফায়েল আর আমার অবৈধ সন্তান। তোমাদের বাবা রেদকে তোফায়েলের সাথে পাঠিয়ে দিল। আমার কারণেই আমার সন্তান সবকিছু হতে বঞ্চিত হলো। সেটা তখনও বুঝিনি, তাই রাগের বশে তোমার বাবাকে খুন করলাম, নিজ হাতে বিধবা হলাম। তোমাদের দাদা সব জানতেন, তবুও নিয়ম মানতে আমাকে রাজ্যতে রেখে দিল। আর তাই তোকে আমাকে পেল। আর রেদ আমার আদর হতে বঞ্চিত হয়ে তোফায়েলের সাথে, যে তার অন্তরকে বিষিয়ে তুলল। অবশ্য দোষ আমারই ছিল সবটা। তোমাদের বলছি, তোমরা যা শাস্তি দিবে আমি তা মেনে নেব, তবু নিজেদের মাঝে আর সহিংসতা রেখো না। দয়া করে জিন রাজ্যকে ধ্বংস হতে দিও না। নাজিমা বেগমের কথা শেষ হতে দেরি, কিন্তু রেদের আঘাত করতে দেরি হলো না। কুড়াল তুলে সে এক আঘাতে 2 খণ্ড করে ফেলল নাজিমা বেগমকে। তোকে ঘটনার আকস্মিকতায় কিছুই বুঝলো না, শুধু মা বলে চেঁচিয়ে উঠল। নাজিমা বেগমকে মেরেই রেদ দৌড়ে গেল তোফায়েল সাহেবকে মারার উদ্দেশ্যে। তোফায়েল সাহেবটা টের পেয়ে দৌড় লাগালেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ওনাকে মেরে ফেলল রেদ। ওনাকে মেরে রেদ ফিরে এলো তকির কাছে, বসে তকির মাথা নিল নিজের কোলে। এরপর মাথায় হাত বোলাতে লাগলো আর বলতে লাগলো, দুজনে হয়তো মিলেমিশে ভালোই থাকতাম 2 ভাই, কিন্তু এদের কারণে আজ তোর আর আমার জীবন দুটাই শেষ। এরা তোকে আমার খনি বানিয়ে দিল, আর আমাকে নিজেদের। সব থেকেও কিছু ছিল না আমার, কিছুই পাইনি। তাই আজ তোর কাছ থেকে কিছু চাইছি। আয়রাকে আমি ভালোবাসি, ওকে নিজের সাথে নিয়ে যেতে চাই। জানি তুই আয়রাকে ভালোবাসিস, কিন্তু আমি ওকে ভালোবেসে ফেলেছি। ওকে আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু তাও হলো না। তো কি রেদের কথা শুনে বুঝতে পারলো না ওর কি বলা উচিত? রাগ হবে নাকি করুণা হবে? রেদ বলতে থাকলো, যদি আমি আয়রাকে ব্যবহার করে তোকে ধ্বংস করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ওকে ভালোবেসে ফেলেছি। সব হারিয়েছি ভাই, আমার উপর একটু দয়া কর। আয়রাকে দিয়ে দে আমায় দয়া করে। তোকের বড্ড কান্না পেল। তার চোখের সামনেই তো আয়রা বসে আছে, আর ওর ভেতরের অন্য সত্তা আয়রাকেই চাইছে। কি করবে তো কি ভাবতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু সময়ের বড্ড অভাব। এদিকে আয়রা ওর ভালোবাসা, আর অন্যদিকে রেদ ওর ভাই, যে জীবনে কিছুই পায়নি। যেসবের এদের সব অধিকার ছিল তোকে সব একাই ভোগ করেছে। মা বাবা দাদা সবার আদর হতে বঞ্চিত, বৈধ হয়েও অবৈধ বলে গণ্য হয়েছে। সেসবের বিনিময়ে রেদ শুধু আয়রাকেই তো চেয়েছে। তোকে আর বেশি ভাবলো না, কিছু বলতেও পারল না, শুধু মাথা নাড়িয়ে অনুমতি দিল। রেদও আর বেশি কথা না বলে উঠে পড়ল, ধীরে ধীরে এগিয়ে গেল অগ্নিকুণ্ডের দিকে। তখনই তোকে আবারও আটকালো রেদকে আর বলল, শেষ একবার অন্তত আয়রার সাথে কথা বলতে দাও। রেদ আবারও বসে পড়ল, নিজের আধিপত্য ছেড়ে দিল আয়রার উপর থেকে। আয়রার দেহ নেতিয়ে পড়ল। একটু সময় পরে আয়রা ধীরে ধীরে মাথা তুলে তাকালো তোকির দিকে। তোকে আবারও সেই সবুজ রঙা চোখ দেখতে পেল আয়রার। এক হাত দিয়ে আয়রার গাল জড়িয়ে ধরল আর বলল, খুব ভালোবাসি তোমাকে, আমার উপর রাগ করো না ভাই, কখনোই কিছু পাইনি, তোমাকে চেয়েছি শুধু, না করতে পারিনি। আয়রা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। শান্ত দৃষ্টিতে সে তোকির দিকে তাকিয়ে বলল, কিছুই ভুল করনি তুমি। আজ পর্যন্ত যা করেছো সত্যি অনেক ছিল, আর এদের জন্য আজ যে ত্যাগ করেছো সেটা অতুলনীয়। তোকি, তোমার মতো কেউ হবে না কখনো। একটা কথা রেখো আমার, আমাকে হারিয়ে নিজেকে শেষ করে দিও না। নিজেকে গুছিয়ে নিও। ফারা তোমাকে খুব ভালোবাসে, খুব ভালো রাখবেও তোমাকে, আমার চেয়েও বেশি। ওকে আপন করে নিও প্লিজ, প্লিজ। আয়রা শেষ কথাটা তোকে আর কিছুই বলার সুযোগ পেল না। আয়রা ওকে জড়িয়ে ধরল শক্তভাবে। এরই মধ্যে আয়রার উপর আবারও রেদ ভর করলো। আয়রা আবারও দাঁড়িয়ে পড়লো এবং এগিয়ে যেতে থাকলো সেই অগ্নিকুণ্ডের দিকে। তোকে শুধুই তাকিয়ে রইল। যেতে যেতে রেদ আয়রার দেহকে নিয়ে অগ্নিকুণ্ডে নেমে পড়ল। দাও দাও করে জ্বলে উঠল আয়রার দেহটা। এমন নির্মম দৃশ্য তৌকির দেখতে হবে তা সে কল্পনাও ভাবেনি। সে আর্তনাদে ফেটে পড়ল। হামাগুড়ি দিয়ে সেদিকটায় যাওয়ার চেষ্টা করলো, কিন্তু শক্তি কুলাতে পারল না। ততক্ষণে আয়রার দেহ ছাই হয়ে গিয়েছে, পোড়া গন্ধে চারিদিকে মোমো করছে, আর তৌকির চিৎকারে চারিদিকে বারবার কেঁপে উঠছে। জিনরাজ্য ঝড় থেমে গেল, ধ্বংস হওয়া থেকে বেঁচে গেল সব। তোকে হারিয়ে ফেলল ওর ভালোবাসাকে। এরপর অনেক বছর কেটে গেল। তাবরিজ আলী গত হয়েছেন, রাজ্যের রাজা এখন তোকে। তোকে আয়রার কথা রেখেছে, ফারাকে আপন করে নিয়ে, কিন্তু আজও ভালোবাসতে পারিনি। এক হাতে রাজ্য সামলার, অন্য হাতে ফারাকে। আর ফারা সে তো এক প্রকার মানসিক ভারসাম্যহীন হয়ে আছে। হয়তো আয়রাই তার সবচেয়ে কাছের ছিল, তাকে হারিয়ে আজ এমন পরিণতি ওর। ফারা তোকে ভালোবাসত, আজ তোকে ওর, কিন্তু ওর তাতে কিছু আসে যায় না। ও ভাবে ওর বড় বোনের মতো মানুষটিকে যদি আবারও ফিরে পেত, তবে এবার সবটুকুতে আগলে রাখত। আয়রাকে না পেলে ফারা বুঝতই না যে রক্তের সম্পর্ক চেয়ে বড় আরও একটি সম্পর্ক হয়, আর সেটি হলো আত্মার সম্পর্ক। আয়রার সাথে ওর আত্মার সম্পর্কই ছিল, তাই হয়তো আয়রার হারিয়ে যাওয়া মেনে নিতে পারেনি। আর তোকে দিনভর নানান দায়িত্ব সেরে শেষ রাত পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকে। অবশ্য সময়টুকু ফারাকে দেওয়ার চেষ্টা করে, দায়িত্বের প্রতি অবহেলা করে না। হয়তো এভাবে বেঁচে থাকবে ও বাকি জীবন। আয়রার স্মৃতি বুকে জড়িয়ে
একটা কথা ভেবে অন্তত সে শান্তি পায়, নিজের ভাইয়ের সাথেও অন্যায় করেনি। ভালো থাকুক দুজনেই একসাথে অন্য জগতে, ভালো থাকুক ওর ভালোবাসা।